আসসালামু আচ্ছা আমরা আলাইকুম ভাইয়া। সবাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা আমরা সবাই একটু ওয়েট করি, আজকে থেকে সবাই জয়েন করুক, তারপর হচ্ছে আমরা ক্লাসটা শুরু করে দিব, ঠিক আছে? হ্যাঁ কামরুজ্জামান ভাই, কি যেন বলতেছিলেন ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। হুম, আচ্ছা ভাইয়া, সবাই জয়েন করার পরে মাইকটা অফ করে দিন, ঠিক আছে? হ্যাঁ কামরুজ্জামান ভাইয়া বলেন। এই একটা জিনিস একটু জানার ছিল। হুম হুম, বলেন। ওই ফাইবার অ্যাকাউন্টে কি কাজ ধরা সম্ভব না? ফাইবারে কাজ করা পসিবল, কিন্তু আপওয়ার্কে কাজ করা সম্ভব না। যদি আপওয়ার্কে আপনি খরচ করার মেন্টালিটি থাকে, তাহলে আপনি আচ্ছা। কাজ করতে পারবেন, কাজ পাবেনও। পাবেন না যে তা না, হয়তোবা আপনার 3 মাসে, হয়তোবা আপনি আপনার ধরে নিতে হবে আপনার 10,000 টাকার মতন আপনার ইনভেস্টমেন্ট শুধু আপওয়ার্কে। এটা আপনি যদি ধরে ও, নিতে পারেন তাহলে আপনি আপওয়ার্কে কাজ করার জন্য একদম প্রস্তুত। নতুন অবস্থায় তো এটা একটু এটা ভাই টাফ আমি হয়ে বলি যায়। এটা টাফ হয়ে যায়, ঠিক আছে, কিন্তু একটা জিনিস বুঝেন ভাইয়া, ফাইবারেও আপনি বা আমরা কেউই, যেমন আমি তো আপনাদের মেন্টর, আমিও কিন্তু ফাইবারে তেমন একটা সুবিধা করতে পারি নাই বিধায় আমি কিন্তু ফাইবারে কোনো ধরনের কাজ করি নাই। আমার ফোকাসটা কিন্তু ছিল freelancer.com এ লোকাল ক্লায়েন্ট, আর হচ্ছে freelancer.com থেকে ক্লায়েন্টকে বাইরে আনা অথবা ভিতরে রেখেই তাদের থেকে অতিরিক্ত প্রজেক্ট নিয়ে কাজ করা। আর ফাইবারে আল্লাহর হস্তে যা আসছে তাই করছি। বিষয়টা এরকম, বর্তমানে আমার ও, ফাইবার অ্যাকাউন্ট লেভেল 1 এর কাছাকাছি। কিন্তু ভাইয়া আমি আপনাকে বলি, আপনি ফাইবারে লেভেল 1 লেভেল 2 ইজিলি পেয়ে যাবেন, কোনো ব্যাপার না, কোনো ঘটনাই না। আপনি এটার মধ্যে খরচ করতে হবে। ফাইবারের মধ্যে আপনি 10 থেকে 20 হাজার টাকা একটা বাজেট রাখেন, চিন্তা ভাবনা করেন যে হচ্ছে আমার 20 হাজার টাকা বাজেট, এটা আমার একটা বিজনেস। বাই দ্য ওয়ে, ফাইবার আর আপওয়ার্কে কিন্তু ফ্রিল্যান্সিং বা ইয়া হিসাবে কাউন্ট করে না। ফাইবার আপওয়ার্ক ওরা কিন্তু বিজনেস হিসাবে কাউন্ট করে। সো বিজনেসের মধ্যে আপনার ইনভেস্টমেন্ট লাগে না, এটা হচ্ছে কাইন্ড অফ ওইরকমই আর কি। সো আমি একটু এখন সবাই জয়েন করতে করতে আমি একটু স্ক্রিনটা শেয়ার করে দেখাই, তাহলে যেহেতু টপিকটা আসছে এক্সপ্লেন করাটা একটু ইজি হবে। And সবাই মোটামুটি একটু পুরাতনই, সো বুঝবেন বিষয়টা। নর্মালি যখন আমরা হচ্ছে ফাইবারে একদম ইয়া থাকি, যখন আমরা নর্মালি অ্যাকাউন্ট ক্রিয়েট করি ফাইবারে, যাই করি না কেন, আফিফ ভাইয়া হ্যান্ড রেস্ট একটু নামায় দেন, পরে আমরা হচ্ছে কথা শুনবো আপনার, ঠিক আছে? ওকে। আমরা ধরেন যে যদি ফাইবারে গিগ মার্কেটিং এ যাই, ফাইবার অ্যাডস, আপনি যদি ফাইবার অ্যাডস এর পিছনে খরচ করার টার্গেট রাখতে পারেন, তাহলে হচ্ছে আপনি ভালো পরিমাণে অর্ডার পাবেন। যেমন আমার একটা ইয়াতে ফাইবার থেকে $10 বোনাস দিছিল, গিফট দিছিল আর কি, মেইনলি আমাকে $10 গিফট দিছিল। তো ওইখান থেকে আমি কিছুদিন বুস্ট চালাইছি। আমি যদি আপনাকে ম্যাক্সিমাম দেখাই, আমার হচ্ছে 4.47 সেন্ট আমার খরচ হয়েছে, ধরেন $4.5 আমার খরচ হয়েছে। আমি সেল করছি কত ডলার, $50। ঠিক আছে, তখন আমার কোনো লেভেল ছিল না, ওই একটা গিগের মধ্যে প্রচুর পরিমাণে অর্ডার পড়তেছিল। সো ওই মোমেন্টে আমি হচ্ছে অ্যাড রান চালাইছিলাম, ফ্রিতেই চালাইছিলাম, কারণ ফাইবার থেকে আমাকে $10 ইয়া দিছে, বোনাস হিসাবে দিছে। And এই অ্যামাউন্টের একটা সুবিধা আছে, এই অ্যামাউন্টটা হচ্ছে আপনি যখন অ্যাড রান চালাইতেছেন, আপনি কাজ করার পরে আপনার থেকে টাকা নিত আর কি। এটা আগে সিস্টেম ছিল, এখন হয়তো বা চেঞ্জ হইতে পারে, আমি শিওর না। কারণ আমি হয়তো বা লেভেল 1 পাইলে আমি হয়তো এই জিনিসটা বলতে পারবো যে আমি এখানের মধ্যে এই কাজটা করতে পারবো কিনা, বা আগে খরচ করব পরে টাকা দিব, বিষয়টা এরকম হবে কিনা। এখন আমার ইমপ্রেশন হয়েছে 774টা, ক্লিক পড়ছে 17টা, 17টা ক্লিকে 2টা অর্ডার। আমি কিন্তু এগুলোর মধ্যে গিরিট বলেন বা যাই বলেন না কেন, আমি কিচ্ছু করি নাই। জাস্ট অটোমেটিক যেভাবে যেভাবে হয়েছে, আসছে গেছে, যা হওয়ার হয়েছে, কিন্তু আমি এটাতে কোনো সময় দেইনি। সো আপনি যদি বা আপনারা যদি একদম ফুললি ফোকাস নিয়ে কাজ করেন যে হচ্ছে আমি ফাইবারেই কাজ করব, আমার ইনভেস্টমেন্ট লাগলে লাগুক, আমি খরচ করতে রাজি আছি, অ্যান্ড আমি রিস্ক নিতে রাজি আছি, তাহলে আপনি ফাইবারের মধ্যে সাবস্ক্রিপশন নিয়ে, সেলার প্লাসটা নিয়ে মেইনলি, আপনি হচ্ছে প্রপার ভাবে ঘাটাঘাটি কইরা গিগ টিক পাবলিশ করে একদম ফুল প্রিপেয়ার হয়ে আপনি হচ্ছে ফাইবারে নামেন। এন্ড একটা অ্যাকাউন্ট গ্রো করার সাথে সাথে আপনি হচ্ছে থামবেন না, আপনি আরো কতগুলো অ্যাকাউন্ট গ্রো করায় ফেলবেন। লাগলে ডিভাইস আরো 10-15টা কিনা লাগলে কিনবেন। যেমন ওই যে আমি আপনাদেরকে একটা ইয়ার কথা বলছিলাম, যদি একটু ইউটিউবে যাই, আমি একটা ইউটিউব চ্যানেলের নাম আমি আপনাদেরকে বলছিলাম, সেটা হচ্ছে যে গ্রাফিক স্কুল বাংলাদেশি, গ্রাফিক, দাঁড়ান দেখি ওদের এই ভিডিওটা আমি পাই কিনা।
গ্রাফিক স্কুল। আচ্ছা, গ্রাফিক স্কুলে যাই। স্কুলে যাওয়ার পর ইলাস্ট্রেটর বাংলা টিউটোরিয়াল ট্রেনিং নাকি ট্রেনিং সেন্টার নাকি টিউটোরিয়াল? ইলাস্ট্রেটর বাংলা ক্লাস। চ্যানেলটা মেইনলি এইটাই। এদের একবার দেখাইছিল আর কি, এদের একটা আমি দেখছিলাম। ওরা হচ্ছে, থাম ভাই, থাম থাম থাম, পরে লোকে ধরে ফেলবো। আচ্ছা, ওদের ফেসবুকটা একটু দেখে আসি। ওদের একটা ভিডিও ছিল আর কি ভাইয়া, ভিডিওটার মধ্যে ওরা একদম ক্লিয়ারলি দেখাইছিল ওদের ফাইবার অ্যাকাউন্ট হচ্ছে 7টা না 8টা। অ্যান্ড ওরা বেসিক্যালি হচ্ছে সবগুলোই মোবাইল ডিভাইসের মধ্যে লগ ইন করা, একটা পিসি দিয়ে কাজ করে বা 2-3টা পিসি দিয়ে কাজ করে, পরবর্তীতে ফোন দিয়ে তারা কাজগুলো ডেলিভারি করে, এক একটাতে 18,000 20,000 ডলার পেন্ডিং। তো এইভাবেও যদি আর কি ওরা টার্গেট নিয়ে আগাইছে, এখন আপনিও যদি ওরকম একটা মেন্টালিটি রাখতে পারেন যে ভাই আমি ফার্স্ট টাইম একটু ইনভেস্ট করব, তাহলে ভাই এটাতে ফিউচার আছে। কারণ অ্যাকাউন্ট বর্তমানে সবকিছু সিস্টেমটা এরকম হয়ে গেছে যে আপনি যদি হচ্ছে খরচ করতে রাজি থাকেন তাইলে ওয়েবসাইট আপনাকে দাম দিবে, নাইলে আপনাকে করবে না। মেবি এটাই। এই দেখেন কতগুলো অ্যাকাউন্ট। আচ্ছা বাই দ্য ওয়ে, আমি রিলস লিঙ্কটা দিয়ে দিই, আমি ওপেন না করি কারণ হচ্ছে অন্যজনের ভিডিও তো ওপেন করলে ভেজাল লেগে যাবে। আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ দুইটা আছে এখানে, 316 একটা। and তাইলে আমার freelancer.com এর অ্যাকাউন্ট তো আসলে করতে পারতেছি না, এই কারণেই তো। ফ্রিল্যান্সার অ্যাকাউন্টটা হচ্ছে ভাই কি, ফ্রিল্যান্সার অ্যাকাউন্টটা হচ্ছে আপনার প্র্যাকটিস গ্রাউন্ড, ওইখানে আপনার প্র্যাকটিস করতে হবে। কামরুজ্জামান ভাই, আমি করে দেবো আপনার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট। আমি অভিজ্ঞ লোক। করে দিতে পারলে তো আলহামদুলিল্লাহ। তা কি খাওয়াবেন? যা খাইতে যাবেন ভাই। আচ্ছা ঠিক আছে, আমি করছি না, আমি তো ভেজালে অ্যাকাউন্ট আমি দাঁড়া করাইছি। যাক। তাহলে একটু দেখেন তো আমারটা একটু হয় কিনা ভাই, আমি তো বহুত চেষ্টা করলাম, 2-3টে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, তাও তো হইলো না। হ্যালো ও, ভাইয়া। হ্যাঁ ভাইয়া। ভাইয়া ওই আমাদের ফাইবার অ্যাকাউন্টটা তো দেখানো হয় নাই। ফাইবার অ্যাকাউন্ট লাস্টে দেখাবো ভাইয়া, কারণ আমি জানি 352 নম্বর ব্যাচে ফাইবার অ্যাকাউন্ট দেখানো হয় নাই। And আমি বলছিলাম ও লাস্ট ক্লাসে যে হচ্ছে 316-তে আমি আবারও লাস্টের দিকে ফাইবারটা নিয়ে একটু কথাবার্তা বলবো, এন্ড পুরোপুরি ভাবেই আবার বলবো। এন্ড আপনাদেরকে অনেক কিছু দেখানোরও আছে। দেখানোর আছে বলতে এটা রিসেন্টলিও হয়ে যেতে পারে। আমার হয়তো বা আরো 5-7 দিন টাইম লাগবে, বা 2 সপ্তাহ 15 দিন টাইম লাগবে, ধরেন 15 দিন পরে আমি হচ্ছে সাবস্ক্রিপশন কিনবো ফাইবারের। তো সাবস্ক্রিপশন কেনার পরে অ্যাকচুয়ালি আপনারা কিরকম ইন্টারফেস পাবেন, কি কি ফ্যাসিলিটি পাবেন, এটা আগে জানা নেন। তারপরে যদি আপনাদের মনে চায় যে হচ্ছে না নেওয়া যাইতে পারে, সেই ক্ষেত্রে আপনি নিতে পারেন। ঠিক আছে, এটা হ্যাঁ ভাই, ভাইয়া রিকমেন্ডেড। আপনার আপনার মানে সাবস্ক্রিপশন কেনার আগে একটু কাইন্ডলি মানে ভিডিও করে রাখেন, যাতে আমরা একটু ওইটা থেকে দেখতে ভাইয়া পারি আর কি। ইজি, ইজি সেট আপ। আপনি হচ্ছে গ্রো মার্কেটে যাবেন, প্রোগ্রাম বেনিফিটে ক্লিক করবেন, এখানে সবকিছু না জয়েন নাও ক্লিক করার পরে আপনার কাছে জাস্ট হচ্ছে ডুয়াল কারেন্সি কার্ড যদি আপনার কাছে থাকে, আপনি এখান থেকে পেমেন্ট দিয়ে দিবেন, শেষ। এই যে কার্ড অ্যাড করলে পেমেন্ট দিলে আপনার সাবস্ক্রিপশন হয়ে যাবে, কেনা হয়ে যাবে, মাসে $15 করে। ভাইয়া, এটা কি এটাতে পায়োনিয়ার সাপোর্ট করে না? না, পায়োনিয়ার সাপোর্ট করবে না। এটা কি অটোমেটিক পায়োনিয়ার কেটে তোলা নাকি প্রতি মাসে আমার পে করা লাগবে? প্রতি মাসে $15 পে করা লাগবে আপনাকে। ও আচ্ছা। আর পেওনিয়ার এটা সাপোর্ট করবে না, রিজন হচ্ছে এইটা ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড সাপোর্টেড, আর আমি পেওনিয়ারের ওই কার্ড পালা সাপোর্ট করি না, কারণ পেওনিয়ারের কার্ডের চার্জ অনেক, ইয়ারলি চার্জ আছে, তারপর হচ্ছে উইথড্রোর চার্জ আছে। পেওনিয়ার মনে করেন আপনি $200 উইথড্রো দিলে $120 হাতে পাবেন, সব চার্জ বাদ দিয়ে। সো এটা কি ভ্যালু ফর মানি হবে? ওটা পালে কে? আমারে অনেকবারই পিওনিয়ার বলছে কার্ড নেওয়ার জন্য, আমি পিওনিয়ার কার্ড নেই নাই। রিজন আছে, কারণ পিওনিয়ার কার্ডটা নিলে একটা প্রবলেম, এটারে পালা হইতেছে হাতি পালার সমান। তো শুধু শুধু একটা কার্ড নেওয়ার আমার কোনো দরকার নেই। অ্যান্ড আমি আরো কিছু থার্ড পার্টি কার্ড ইউজ করি, লাইক এলিভেট পে ইউজ করি। এলিভেট পেতে হচ্ছে যেই সব জায়গাতে হচ্ছে যেই সব জায়গাতে হচ্ছে আর কি, ধরেন যে পেপাল সাপোর্ট করে কিন্তু ইউএস এর ব্যাংক অ্যাকাউন্ট সাপোর্ট করে। এখন আপনার ইয়ারলি চার্জ পেপালে বেশি, সরি পেওনিয়ারে বেশি, ওইখানে আপনি ইউজ করতে পারতেছেন না পেওনিয়ারটা। সেই ক্ষেত্রে আমি ইউজ করি কি এলিভেট পে। এলিভেট পে হচ্ছে ইউএস এর ব্যাংক অ্যাকাউন্ট, সো ওইটা আবার বাংলাদেশে অ্যাপ্রুভড, ওইটা থেকে ইজিলি টাকাটা আনা যায়। আগে ঘুরে ফিরে আমাদের কাছে অনেক হাজারটা মেথড আছে টাকা আনার, অ্যান্ড লিগাল ওয়েতে টাকা আনার।
সো সমস্যা নাই, যার যেটা দরকার যখন যেটা লাগবে অবস্থা বুঝে আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাদেরকে ওয়ে দেখা দিব না, ঠিক আছে? ভাই, আচ্ছা হ্যালো। জি জি ভাই, একটা সেকেন্ড, আমাকে একটা সেকেন্ড টাইম দেন, আমি একটা জনকে একটা ভয়েস দিয়ে আমি আবার মাইকটা অন করতেছি, ঠিক আছে? একটা সেকেন্ড। কামরুজ্জামান ভাই এই করেন, হলিডেতে আমার সাথে একটু যোগাযোগ করেন, আমি করে দেবো ইনশাল্লাহ। আহ, ভাইয়া, মনসুর হ্যাঁ, ভাই, হ্যাঁ। ওই আপনার একটু আমার একটু হোয়াটসঅ্যাপে একটু ইয়ে দিয়েন তো, মানে আপনার নাম্বারটা একটু দিয়েন তো, তাহলে একটু ভালো হবে না, সুবিধা হবে না। গ্রুপে আছে তো আলী মনসুর। আচ্ছা গ্রুপে হাই দিয়ে দেন মনসুর ভাই, হ্যাঁ, গ্রুপে হাই দিয়ে দেন, ওইটাই বেটার হবে। হ্যালো। জি ভাইয়া, কে যেন কি কোশ্চেন করতেছিলেন বলেন। হ্যালো ভাইয়া, ওই পাইওনিয়ার অ্যাকাউন্টে দেখলাম যে আপনার ওই ইউএসএ ডলার দেখাচ্ছে, জিবিবি ডলার দেখাচ্ছে, ইউরো দেখাচ্ছে। এখন কি তিনোটা সাইন ইন করতে হয়? না 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 না, আপনার একটা অ্যাকাউন্টের এগেনস্টে আপনি এই কারেন্সি গুলো আনতে পারবেন। এগুলো কি তিনোটাতে অ্যাক্টিভ করে রাখতে হবে? না না, অ্যাক্টিভের কোনো কারণ নেই, আপনি হচ্ছে ইউএসএ টা অল টাইম অ্যাক্টিভ থাকবে, আর বাকিগুলো হচ্ছে বন্ধ হয়ে যেতে পারে, বন্ধ হয়ে গেলে আপনি আবার অ্যাপ্লাই করলে আপনাকে সাথে সাথে আবার দিয়ে দিবে। সো ওগুলা কোনো ম্যাটার করে না। মানে এগুলো তো কোনো সমস্যা নাই, তিনোটা না অ্যাক্টিভ না করে দিলে না, কোনো সমস্যা নেই, সমস্যা? আমারটাতেই তো দেখেন, আমারটাতে তো 4টা না 6টা অ্যাক্টিভ করা পিওনিয়ারে। দাঁড়ান আমি একটু লগ ইন করি, লগ ইন করলে আপনার দেখায় দিই। আমাদের আমার পিওনিয়ারে হচ্ছে 6টা ছিল, এখন মনে হয় 3টা অফ করে দিছে, 3টা আছে, ঠিক আছে? ফ্রিল্যান্সার, আচ্ছা তামিম ভাই জিজ্ঞেস করছেন ফ্রিল্যান্সার.কম ভালো নাকি ফাইবার ভালো। ভাই ফ্রিল্যান্সার.কম হচ্ছে প্র্যাকটিস গ্রাউন্ড, আপনি ডিজাইনার হইতে গেলে আপনার ফ্রিল্যান্সার.কমে প্র্যাকটিস করা লাগবেই, এটা কোনো মিস নাই। আচ্ছা, যেই কোশ্চেনে ছিলাম, এই যে ভাই দেখেন, ইউএসডি, ইউরো, জিবিপি আমার কাছে কিন্তু 3টাই আছে, আবার নেক্সটে দেই দেখেন আরো 3টা আছে, 6টা। এখন আমি কিন্তু লেনদেন করি না এখানে প্রায় 1 বছর ধরে, তো আমার কিন্তু কোনো প্রবলেম হয় নাই, হবেও না, কারণ আইডি যখন ভেরিফাই করে ফেলছেন, আইডি ভেরিফাইড, আর কোনো সমস্যা নাই। শুধু মাঝে মধ্যে একটু লগ ইন টগ ইন করেন, দেখেন কি অবস্থা, কারণ হচ্ছে যদি অনেক দিন ইনঅ্যাক্টিভ থাকে আর চার্জ যদি জমতে থাকে, তখন দেখা যাবে যে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেবে, আপনি আর অ্যাকাউন্ট খুলতেও পারবেন না। আর কি রিসেন্টলি চার্জ? আমি এরকম একটা কেস পাইছি। হ্যালো ভাইয়া, চার্জ মানে বুঝি না এখানে কি অটো? চার্জ এটার ইয়ারলি চার্জ আছে, এটার ইয়ারলি চার্জ হতে $30 করে। পাইওনিয়ার কেউ, অ্যাকাউন্টের? হ্যাঁ, কাজ করেন আর না করেন, টাকা কামান আর না কামান, $30 দিতে হবে আপনার। আচ্ছা, আচ্ছা। এখন কথা হচ্ছে ধরেন আপনি কোথা থেকে দিবেন, আপনি তো আর নিজে থেকে পেওনিয়ারে টাকা লোড করতে পারবেন না। আপনি যখনই কোনো ইনকাম করে পেওনিয়ারে টাকাটা রাখবেন বা আনবেন, সাথে সাথে এটা টাকাটা চার্জ করে ফেলবে, অটো কেটে ফেলবে? অটো কেটে ফেলবে, আপনাকে জিজ্ঞেসও করবে না। এন্ড তারপর তো এক্সট্রা চার্জ তো আছেই, মনে করেন টাকা উঠাইতে গেলে চার্জ, যেদিকেই যাবেন সেদিকেই চার্জ, আর কি আপনাকে এটা কোথা কোনোভাবেই থেকে সে ছাড় দিবে না। দেখবো? কি ইয়ারলি মানে আমার, চার্জটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইয়ারলি চার্জের বিষয়টা আপনাকে এইভাবে দেখাবে না, আপনি হচ্ছে উইথড্র এন্ড কনভার্ট বা হচ্ছে ট্রানজেকশনের হিস্ট্রি থেকে দেখি, ম্যানেজে যাই মানে আমার তো দুই ট্রানজেকশন। হাজার তেইশ সালের অ্যাকাউন্টটা ইয়েতে তো মনে করুন। ওইটা এতদিনে তাহলে শেষ ভাইয়া, ওইটা এতদিনে না, শেষ চলতেছে তো, মানে চলতেছে, রানিং আছে অ্যাকাউন্ট। আপনাকে তো স্ক্রিনশট পাঠাইছিলাম, আপনি বললেন যে এটা দিয়ে হবে, তারপরেই তো ওর সবগুলো রানিং থাকলে, অ্যাকাউন্টে ওইটাই দিচ্ছি। রানিং থাকলে সমস্যা নাই ভাইয়া, রানিং থাকলে সমস্যা নাই, আচ্ছা, রানিং থাকলে প্রবলেম নাই, কিন্তু সমস্যাটা, আচ্ছা এখানে আমার কেন যেন দেখাইতেছে না মান্থলি স্টেটমেন্ট, ইয়ারলি স্টেটমেন্ট, আমি স্টেটমেন্টটা কই থেকে যেন দেখবো, বুঝলা গেছি। আহ, ভেজাইলা জিনিস একটা এটার মধ্যে আর কি, ই- এটার ইউজার ইন্টারফেসটা এত ভাই, ভাই, বাজে। ভাই, এই আগের পেজেই তো আছে। এই ব্যাক দেন না একটু। হ্যাঁ, এই তো রিপোর্টস এন্ড স্টেটমেন্ট, নিচে দেখেন। ট্রানজাকশন রিপোর্ট, আচ্ছা এটা কিন্তু আগে এখানে ছিল না, এটা ছিল আগে হোমে, জানি না এখানে দেখাবে না, এই যে দেখেন ব্ল্যাঙ্ক, ট্রানজাকশন রিপোর্ট, রিপোর্ট এন্ড স্টেটমেন্ট, মান্থলি স্টেটমেন্ট। ও রে আমার আচ্ছা আপনি একটা জিনিস দেখেন তো, আপনাদের এখানে অ্যামাজন স্টেটমেন্ট দিছে কিনা বা স্যাটেল স্টেটমেন্ট দিছে কিনা, অ্যামাজন স্টেটমেন্ট আগে ছিল না। ইউএসডি ব্যালেন্স মান্থ হচ্ছে ধরেন জানুয়ারি, ইয়ার দি হচ্ছে ধরেন 2023, ডাউনলোড দিই, ও পিডিএফ ফাইল ডাউনলোড দিই, দেখি জেনারেটিং ডাউনলোড, আচ্ছা। ও এটা তো 1 মাস 1 মাস করে হচ্ছে, এটা আবার ডাউনলোড দিবে, এটা তো পুরো কমপ্লিট কাস্টম একটা দিবে না, তার এক ঝামেলা, আমার ওই ওই মাসে তো কোনো টাকাই আসে নাই। না ভাই, আচ্ছা মাসটা ক্যান্সেল করে শুধু ইয়ারটা রাখেন।
হয় এই যে কিনা ফিল্ড দেখেন। রিকোয়ার্ড, দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড, ওইটাই তো আচ্ছা, আছে। তাহলে তো দাঁড়ান, সমস্যা। আমি হচ্ছে দাঁড়ান, 24-এর কোন মাসের জন্য, চব্বিশের আচ্ছা 24-এর এপ্রিল মাস দেখি। 24-এর এপ্রিল মাসে মনে হয় আমার একটা লেনদেন ছিল। এপ্রিল মে জুন এই কয় মাসের মধ্যে একটা লেনদেন ছিল। ওকে, পাইছি, দেখেন স্টেটমেন্ট দেখেন, এটাই $177, কিন্তু আমি কিন্তু উইথড্র দিচ্ছি $180। ফাইবার থেকে উইথড্র দেওয়ার সময় ফাইবার $3 খায় ফেলছে, একটা গেল। তারপরে পিওনিয়ারে ঢুকার সাথে সাথে অ্যানুয়াল অ্যাকাউন্ট ফি 29.95, আমার ওখানে 5 সেন্ট আগে ছিল, তো ওই কাইটা কুইটা একসাথে হলো, আগে 5 সেন্ট কাটছে, পরে হচ্ছে এটা। তাহলে আমি $180 উইথড্র দিতে গিয়ে পাইলাম কত, $147 মাত্র। কত ডলার চলে গেল আমার এখানে? $30 নাই। এখানে তো $30 দেখতেছেন, কিন্তু $33 আমার কিন্তু গায়েব হয়ে গেছে। এরপরে আপনি যে $147 উঠাইছেন না, আমি যদি এটা freelancer.com থেকে উঠাইতাম, দাঁড়ান freelancer.com-এই যাই, সিস্টেম গুলা দেখেন আর কি। আমরা যারা ফ্রিল্যান্সিং এর কাজ করি বা ফ্রিল্যান্সিং করি, তাদের যে কত ধরনের সুবিধা আমরা পাই পেপাল না থাকার কারণে, সুবিধাগুলো একটু খেয়াল করেন। $180 ওইখানে ওইখানে আমি কত মাইনাস পেলাম, $33। এখন আমি যদি হচ্ছে এটা ডলার রেটে যাই, উইথড্র ফান্ডসে যাই, দেখেন আমি এখানে একটু দেখাই, ডলার রেটটা দেখাই। আচ্ছা, এখান থেকে বিডিটি করে দিলে ডলার রেটটা এসে পড়বে, বিডিটি। সে আচ্ছা এখানে আছে, সে $1 ইজ ইকুয়াল টু, সে ধরতেছে কত, আচ্ছা $115 করে ধরতেছে, তাই তো। আমরা ইউএসডি টু বিডিটি দেখি, বিডিটি 121 টাকা হওয়ার কথা। $121.71, নিয়ার অ্যাবাউট $22। আমরা পাইতেছি কত, ধরেন $16 পাইতেছি, $116 মাইনাস কয় টাকা পার ডলারে, প্রায় প্রায় $6 নাই পার ডলারে। এবার 6 × 143 দেন বা 140 দেন, 6 × 140, আমাদের কি নিয়ার অ্যাবাউট $1,000 কাছাকাছি নাই, $840 আমাদের এখানে গায়েব। এখানেও প্রায় $10 টাকা নাই। আচ্ছা, এবার আমরা পেওনিয়ারে আবার ব্যাক করি। পেওনিয়ারে এবার বিডিটি রেট দেখি কত, আমাদের ডেইলি বিডিটি রেটটা আজকের আজকের আপডেট রেটটা কত। আর কি কাজ করবেন আপনি, আহ, মিষ্টিটা খাবে অন্যজন, আর কি বিষয়টা এরকম। বিজনেস। দিস ইজ বিজনেস। ধরেন ইউরো, তো আমি এটাকে বিডিটি করে দিই, বিডিটি। এখানে এখানে রেটটা দেখেন, $120 করে। তাহলে পিওনিয়ার আমাকে একটু ভালো দিতেছে, প্রায় $21 করে দিতেছে, তাই না ব্যাংকে? হ্যাঁ, পিওনিয়ারটা একটু ভালো রেট দিতেছে। তাহলে চিন্তা করে দেখেন, জাস্ট একটা ওয়েবসাইট ঘোরার মধ্যেই কতটুকু গ্যাপ। তাও আপনি এখানের মধ্যে তো ওই যে প্রায় নিয়ার অ্যাবাউট $2 কম পাবেন, কারণ হচ্ছে ওই যে ডলার রেট একটু কম। এখন আমরা যেটা করি, আমরা অনেকেই মাথা মাথা গরম হয়ে গেলে মাঝখান দিয়ে যখন আগস্ট মাসে সমস্যা হলো, তখন সবাই কি বলছিল, লাগা হুন্ডি। তো বিষয়টা আমরা অনেক সময় এরকমও করি, বুঝতে পারছেন। আমরা সুবিধা পাই না, আমরা অ্যাকচুয়ালি মানুষকে সুবিধা দিয়ে লাভ কি? আচ্ছা ভাই, এই অ্যাকাউন্ট স্টেটমেন্ট ফর অ্যামাজন, এটা তো মানে আমার এটাও আসছে, মানে এটা কিসের কি এটা? এটা হচ্ছে যে আগে যেটা হইতো, আমরা অ্যামাজন, মার্চ বাই অ্যামাজন, আপনাদের টি শার্ট ডিজাইনের সময় আমি একটা কথা বলছিলাম যে সবচেয়ে বেশি ইনকাম মার্চ বাই অ্যামাজনে। জি জি জি, বলছিলেন। তো মার্চ বাই অ্যামাজনের মধ্যে আগে যেটা করতে হইতো, আমরা হোমে যাইতাম, আমরা এই যে ইউএসডি ওপেন করতাম, আমাদের এই পাশে যে ব্যাংক অ্যাকাউন্টটা আসে, এই যে স্টেটমেন্ট ব্যাংক অ্যাকাউন্টে যে ইয়াটা আসে, এই অ্যাকাউন্টটা বসানো লাগতো, ডিরেক্ট পেওনিয়ার কানেক্ট হইতো না। সো আমরা যেটা করছি, এখন হচ্ছে পেওনিয়ার ডিরেক্ট কানেক্টের অপশন করে দিছে, যার কারণে সুবিধা হয়েছে আর কি। এই জন্য জিজ্ঞেস করলাম যে আপনাদের ওখানে দিছে কিনা। এখন আমরা তো আর অ্যামাজনের অ্যাক্সেস পাবো না কখনোই, কারণ বাংলাদেশে অ্যামাজন নাই। যদি অ্যামাজন থাকতো তাইলে মনে করেন বাংলাদেশে যতগুলা ডিজাইনার আছে সবাই মনে করেন কি বলবো ল্যান্ড ক্রুজার নিয়ে ঘুরতো, ডাইরেক্ট কথা, এই 1 আমার কোটি 2 বাসার কোটি টাকা পাশে, গাড়ি নিয়ে ঘুরতো। বাসার পাশে একজন ফ্রিল্যান্সার আছে বুঝছেন, হ্যাঁ, মানে এই বছর পাঁচেক হবে। তা তার বাসার নিচে, নিচে আসলে কি বলবো, আহ 2টা গাড়ি 1 কোটি টাকা দাম। এখন এখানে কথা আছে ভাই, উনি মনে হয় ডিজিটাল মার্কেটিং করে। এখন আল্লাহ পাক সেই জানে। আমি বলি ভাই, বর্তমানে যদি আপনি জুয়া খেলেন না, ওই জুয়াটারও হচ্ছে গিয়ে অনেকে বলে আমি ফ্রিল্যান্সিং করি, কারণ কি ফ্রিল্যান্সার। ডলার আসতেছে, ডলার আসতেছে। এগুলা ভাই আর কি কি বলবো, এগুলা হয় আর কি।
অনেকে অনেক কিছু ফ্রিল্যান্সিং বানায় ফেলছে। সো অ্যাকচুয়ালি ওইটা একটা জিনিস বুঝছেন, ফ্রিল্যান্সিং কইরা বাংলাদেশের মধ্যে হাতে গোনা কয়েকজন, হাতে গোনা কয়েকজন খুব ভালো পজিশনে আছে, যার মধ্যে কিছু মানুষ ফেমাস, কিছু মানুষ একদমই ফেমাস না। ঠিক আছে, এখন ফেমাস কে? রাফায়েত রাকিবের নাম শুনছেন? শো অফ ঢাকা ইউটিউব চ্যানেল আছে ওনার, রাফায়েত রাকিব, উনি একজন ভিডিও এডিটর। উনার 1 ইয়ারের আর্নিং ছিল ফাইবার থেকে 1 কোটি টাকা, বাংলা টাকায় 1 কোটি টাকা ওনার আর্নিং, এন্ড উনি টপ রেটেড সেলার ফাইবারে। উনার বর্তমানে ভিডিও এডিটের কোর্সও আছে, এন্ড মোটামুটি খারাপ না, রেঞ্জের মধ্যে আছে প্রাইসটা, এন্ড ভালো, রিকমেন্ড করার মতন আর কি ভালো। কারণ যেই প্রাইস অফার করতেছে সেই প্রাইস আপনাকে আপনার আহ, যতটুকু দেওয়ার কথা তার থেকে বেশি দিচ্ছে উনি প্রাইস হিসাবে। এই হচ্ছে ব্যাপার। এখন রাফায়েত রাকিব হচ্ছে ফ্রিল্যান্সার, তারপর হচ্ছে যে গ্রাফিক্স স্কুল যার, উনি হচ্ছে ফ্রিল্যান্সার, তারপরে লার্ন উইথ সোহাগ আছে, সোহাগ ভাই, উনি হচ্ছে ফ্রিল্যান্সিং করে ভালো একটা পজিশনে আছে। আবার অনেক হচ্ছে এই যে মার্স ভাই অ্যামাজনে কাজ করে, অনেক হচ্ছে বিভিন্ন সেক্টর গুলোতে কাজ করে, পজিশন ভালো। ধরেন যদি বাংলাদেশে 1 লাখ ফ্রিল্যান্সার থাকে, এর মধ্যে হচ্ছে 1,000 ফ্রিল্যান্সারের অবস্থা খুবই ভালো। খুবই ভালো মানে কি, মারাত্মক লেভেলের ভালো। আর বাকিদের অবস্থা, আজকে আসি কালকে নাই, কালকে আরেকটা কাজে যাইতেছি, পরশুদিন ওইটা করতেছি, ঘুরে ফিরে ফ্রিল্যান্সিং আসতেছি, এরপর দিন শেষে খেলা শেষ। বিষয়টা এরকম হইতেছে বর্তমানে বাংলাদেশে। রিজন আচ্ছা আছে ভাই। ভাইয়া, জি। এই এই আপনার মতে এই যে এই মাইন রহমান যে আছে, ও কি আমার তো ভন্ড মনে হয়। মাহিন মাহিন রহমান, আচ্ছা, হ্যাঁ, উনি হচ্ছে ভন্ড প্রো ম্যাক্স। মানে কি ওর কথাবার্তায় ভন্ডদের মতন? আমি বলি ভন্ডদের মতো না, একটা জিনিস বুঝেন, মাহিন রহমান যে, ওনার জি। বিষয়টা হচ্ছে, ওনার যে সুপ্রাটা আছে, এটা ওনার বাপের টাকায় কেনা। আর ও বলে ওর বাপ কষ্ট করে এই করছে। ভাই কষ্ট ভাই, আপনি টাকা কামান আর যাই কামান, এখানে যারা যারা আছে, এখানে আমরা প্রায় 40 জন 39 জন আছি, তো কারো বাবা কি কষ্ট ছাড়া ফ্রিতে শুয়ে বসে টাকা কামাইছে? সবার বাবাই, ভাই চুরিও যদি করে, না চুরিওটা তো ভাই, ও কষ্ট। বলে ওর বাবার, ও বলে ওর বাবার বেতন বলে 10,000 টাকা না 9,000 টাকা ছিল, এরকম বলে। আচ্ছা, আমি একটা জিনিস বলি, যেহেতু ওনার নামটা বলছেন, আমি ওনার বিষয়ে কিছু জিনিস ক্লিয়ার করে দেই। উনি ওনার ড্রপ শিপিং এর ইয়ার মধ্যে, ওনার প্রোফাইলের মধ্যে, ওনার ইনস্টাগ্রাম প্রোফাইলে যেই ধরনের স্ক্রিনশট, যেই ধরনের প্রুফ শেয়ার করছে, সেই প্রুফগুলো হচ্ছে 2009 সালের একটা ইউকের একটা সিটিজেনধারী একটা মানুষের, সে ড্রপ শিপিং করে, এন্ড তার পজিশন মনে করেন হিউজ লেভেলের ভালো, এন্ড কমিউনিটিতে তার ভ্যালুয়েশন ভ্যালুয়েশন অনেক বেশি, তার ও, ভ্যালুয়েশনটা অনেক বেশি। এখন সে কি করছে, তার স্ক্রিনশটটা নিয়ে সে মনে করে নিজের মন মর্জি মতন বসায়া সে দেখাইছে, আমি তো ড্রপ শিপিং করে কয়েকশো কোটি টাকা কামায় ফেলছি। আচ্ছা, 1 সেকেন্ড ভাই, আমি ক্লাসে আছি, ক্লাস শেষ করার পরে আপনি ফোন দেন, রাত 12টার পরে, ঠিক আছে? আমি বুঝলাম না এরা কারা ভাই, এদেরকে বলে দিছি যে হচ্ছে ক্লাস টাইমে ফোন না দিতে। আমার আমার নিজের ইম্পর্টেন্ট ফোন আসে না। আচ্ছা, এই গেল। সো মাহিন রহমান বা আমরা যা দেখি তা বিশ্বাস করতে হয় না, আবার যা দেখি তাকে অবিশ্বাসও করা যাবে না। এখন ওই যে আমি বললাম না, বাংলাদেশে 1,000 ফ্রিল্যান্সার খুব ভালো পর্যায়ে আছে, বাকিদের অবস্থা খারাপ কেন? ভাই আমার অবস্থা কিন্তু আহামরি অনেক ভালো, অনেক কিছু করে ফেলছি লাইফে, এমন কিন্তু কিচ্ছু না। আমি জাস্ট রিয়ালিটিটা জানি, আপনাদেরকে বলে দেই। আমি ভালো টাকা কামাইছি, এটা সত্যি, এটা আমার ফ্যামিলি মেম্বাররা জানে, আমার ফ্রেন্ড সার্কেল জানে, সবাই জানে, কিন্তু কোনো গাইডলাইন ছাড়া ইনকাম করছি। আমার মেন্টরে ফোন দিতে দিতে পাগল হয়ে গেছি, উনি এই ফোন কোনোদিনই রিসিভ করে নাই, উনাকে আমি ইনস্টিটিউটে গিয়েও পাই নাই। অ্যান্ড আমাদের ইনস্টিটিউটটা অনেক বড়, বাংলাদেশের নাম্বার 1 ইনস্টিটিউট ছিল, কিন্তু তারপরেও আমি ওইখান থেকে কোনো প্রকার সাপোর্ট পাই নাই। আমি যতটুক পারছি আপনাদেরকে শিখাইতেছি, যতটুক ইনফরমেশন দিতেছি, সব কিছু আমি নিজে নিজে খুঁজা 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 বের করছি। ও, বুঝতে পারছেন? সো আমি রিয়ালিটিটা জানি, মার্কেটে কি চলতেছে, আমি জানি কিভাবে করলে কি হবে। এই যে একটু আগে কামরুজ্জামান ভাই একটা কথা বললো না, যে ভাই নতুন অবস্থায় হচ্ছে তো ইনভেস্ট করাটা একটু কষ্ট হয়ে যাবে। এখন ধরেন আপনি যখন কিছু করতে পারতেছেন না, তখন আপনি কি চিন্তা করবেন? বাসায় গিয়ে আব্বা আম্মারে বলবেন, আব্বু আমি ব্যবসা করবো, আমারে হচ্ছে 50,000 টাকা দাও বা 1 লাখ টাকা দাও, আমি ব্যবসা করব। এটাই তো হয়। বা আপনি চাকরি করতেছেন, মাসে মাসে 10,000 টাকা করে জমাই, ঠিক 1 বছর পর আমার ব্যবসা করতে হবে, চাকরি দেওয়ার হচ্ছে না। বাংলাদেশের ঘরে ঘরে সিন এটা। এখন আপনি যখন ব্যবসা করতে যাবেন, ব্যবসায় লাভ লস আছে না? সো হুম, ফ্রিল্যান্সিংটা আপনি আপনার ব্যবসা হিসাবে ধরেন, এমন এক ব্যবসা যেখানে আপনার হচ্ছে না প্রোডাক্ট পচে, না প্রোডাক্ট গলে, না প্রোডাক্টের কোনো এক্সপায়ার ডেট আছে,
না কোনো ইয়ে আছে। এটা আপনার মন মর্জির মালিক, আপনি কোয়ালিটি বাড়ায় দিয়েছেন, প্রাইস বেড়ে গেছে, কোয়ালিটি ড্রপ হবে, প্রাইস কম হবে, শেষ। ক্লায়েন্ট আপনি ধরে নিয়ে আসবেন। এখন ভাই কয়জনে হচ্ছে, আমি জানি না আপনারা কিভাবে কি পারচেস করেন, আমি ইলেকট্রনিক্স ডিভাইস ছাড়া, ধরেন কম্পিউটারে কোনো পার্টস হোক, মোবাইল হোক, এই জিনিসগুলো ছাড়া A to Z আমি সব অনলাইনে পারচেস করি। আমি কিন্তু কোনো মার্কেটে যাই না, কোনো মার্কেটে যাই না, কোনো শপে যাই না, কিছু না। এখন ডে বাই ডে কম্পিউটারও আমি হচ্ছে অনলাইনে কিনা শুরু করছি, কম্পিউটার কম্পোনেন্ট। রিজন হচ্ছে আর ভাই এত টাইম কার আছে, আমি হলো ডেলিভারি চার্জ দিয়ে দেবো, এসে দিয়ে যাবে, ওয়ারেন্টি আছে, ওয়ারেন্টি পলিসি ভালো, এরকম দেখে অর্ডার করে দিই। সো যারা হচ্ছে অনলাইনে ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে ইনভেস্টার একটা মেন্টালিটি রাখবেন, তারা ভাই গেইনার হবেন, এটা শিওর শট, মিস নাই। তারপরে এই যে একটা জিনিস দেখেন, 1,000 ফ্রিল্যান্সার কেন সাকসেস, বাকিরা কেন সাকসেস না, বা আমি কেন বললাম যে আমি অতটা ইয়া না। আমি যতটুকু জানছি নিজে নিজে জানছি, ইউটিউব আমাকে অনেক হেল্প করছে। তারপরে যে গ্রাফিক্স স্কুলের কথা বললাম, জিএফএক্স মেন্টরের কথা বলতে পারি। তারপরে হচ্ছে ডিজাইন একাডেমি আছে, ডম ডিজাইন আছে, তারপরে হচ্ছে আরেকটা কে জানো, আরেকটা আছে পিক্সাম পারফেক্ট আছে। আরো অনেক ইউটিউব চ্যানেল আছে যাদের থেকে আমি অনেক কিছু ধরে 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 শিখছি। এখন শিখার পরে যতটুকু কামাইছি অতটুকু টাকা আমার কোনো না কোনো কারণে আমার নষ্ট হয়েছে, নিজে খরচ করছি, যাই হয়েছে হয়েছে। কিন্তু আমার যদি ফ্লোটা ঠিক থাকতো তাহলে কিন্তু আমার কোনোদিন প্রবলেম হইতো না, বা আমি বলতে পারতাম যে আমি 100% সাকসেস। ফ্লোটা কেন ঠিক নাই, আমি ইনভেস্ট করি নাই। ফ্লোটা আরেকটা রিজনে ঠিক নাই, আমি প্রপার গাইডলাইন পাই নাই। আর কোনো ইনস্টিটিউট আপনাকে গাইডলাইন দিবে না, কোনো মেন্টর আপনাকে গাইডলাইন দিবে না। এই কারণে দেখা যাচ্ছে যে দেখা যায় আপনাদেরকে যখন আমি কোনো কিছু বুঝাইতে যাই, কোনো মার্কেট প্লেস হোক বা কোনো ইনকামের ওয়ে হোক, আমি ওইভাবেই বোঝানো ট্রাই করি। ভাই দেখেন, অনেক টাকা দিয়ে অনেকে ভর্তি হয়েছেন এখানে, আবার অনেক অনেক কম টাকা দিয়ে ভর্তি হয়েছেন। ভাই টাকা আপনি 1 টাকা দিয়ে ভর্তি হন, আমার এটা দেখার বিষয় না। আপনি কোথায় ভর্তি হয়েছেন ওইটা আমার দেখার বিষয় না। আপনি বর্তমানে আপনার পরিচয়, আপনি আমার স্টুডেন্ট, আমি আপনার মেন্টর, তাই তো? এই পরিচয়ের বেস করে আপনি কিভাবে আর্নিং করতে পারেন ওইটা দেখার আমার দায়িত্ব। আপনার আমি শিখা ছেড়া দিলাম তাহলে তো হইলো না, আমার এই এই ইয়াটা নাই। এখন আপনাদের অনেকেই বলছি, ফ্রি পিক বলেন, বিভিন্ন কন্ট্রিবিউশন মার্কেট প্লেস বলেন, কাজ করেন। যখন আপনারা টুডে টুমোরো প্রপার ওয়েতে টাইম দিবেন এই মার্কেটগুলোতে, কন্ট্রিবিউশন মার্কেট প্লেসগুলোতে, ভাই আপনি কল্পনাতে আনতে পারবেন না এটা কি লেভেলের আপনাকে রিটার্ন দিতে পারে। কারণ যতই এআই আসুক, যতই যত বড় কুতুব আসুক, ডাইরেক্ট কথা, যত বড় কুতুবই আসুক, প্রত্যেকটা ডিজাইনারের প্রত্যেকটা সেক্টরের কোনো না কোনো জায়গায় এলিমেন্টস লাগবেই লাগবে। সো আপনি এলিমেন্ট ডিজাইনার হন, আপনি এলিমেন্টস ডিজাইন করেন, আপনি আইকন ডিজাইনার হন, আপনার তো ক্লায়েন্টের পিছনে দৌড়ানোর দরকার নেই। হ্যাঁ, আপনি ক্লায়েন্টের পিছনে দৌড়ান, আপনার তো কেউ না করে নাই, আপনি একটা টাইমে ক্লায়েন্টের পিছনে দৌড়ান, আর বাকি টাইমটাতে আপনি হচ্ছে কন্ট্রিবিউশনের পিছনে দৌড়ান, যেটা আপনাকে আজকে না হইলে আজকে আপনার কিছুই দিবে না, 6 মাস 1 বছর পর আপনি ওটার দিকে আপনি ঘুমাবেন, বাসায় নাকে তেল দিয়ে ঘুমাইতেছেন, আপনার অ্যাকাউন্টে ডলার ঢুকতেছে শুধু। মাসে যদি আপনার পকেটে 20-30 হাজার টাকা এমনি ঢুকে, অটোমেটিক ঢুকে, তখন আপনি, আপনার কি মনে হবে, স্বর্গে আছেন মনে হবে না? মনে হবে না বেহেশতে আছি? আরে আমি ঘুমায় ঘুমায় টাকা ইনকাম করি। একটা ফ্লেক্স মারতে পারবেন না যাদের বয়স কম, আরে ভাই আমি তো ঘুমাই, তোমরা কি করো? আমি তো ঘুমায় ঘুমায় টাকা কামাই। ঠিকই বাস্তব বলছেন। কথা, এটা বাস্তব কথা। একটা নর্মাল জিনিস বুঝেন, আমি আপনাদেরকে তো ফ্রি পিকের অনেকবার বলছি, আমি ফর দ্য লাস্ট টাইম আমি আপনাদেরকে দেখা দিই। জানি যে rawpixel.com, এটা একটা নর্মাল একটা লোকের একটা ধরনের অ্যাকাউন্ট, এটা একটা এজেন্সি অ্যাকাউন্ট বলেন, একটা এজেন্সি টিম বলেন, বা এলিমেন্ট টিম বলেন, যাই বলেন, তার ডাউনলোড কত, 377 মিলিয়ন মিলিয়ন, ঠিক আছে? এখন দাঁড়ান, এটা সার্চ করি, আবার একটা ক্যালকুলেশন দেখে আপনাদের। আমি একদম ভাবেই করতেছি, মিলিয়ন ইনটু, এখন ধরেন 0. আমাকে কত দিছে দেখেন, আমাকে পার ডাউনলোডে কত দিছে ওইটা আগে ক্যালকুলেশন করি, তারপরে তো স্যারে ধরবো, সমস্যা নেই, ঠিক আছে? আমার লাস্ট মান্থে হচ্ছে 75 সেন্ট পাইছি, 13টা ডাউনলোডে, ধরেন 0.75 ভাগ 13, এন্টার দেই, কত হইলো? ধরেন আমার প্রায় 6 সেন্ট করে দিছে বা 6 টাকা করে দিছে, আমি 5 টাকাই ধরি, ইন্টু 0.05 USD, এন্টার দেই। আচ্ছা, কত হইলো? 18.89 মিলিয়ন US ডলার। আচ্ছা, আমরা এটারে কপি করি, কন্ট্রোল C, আরেকটা ট্যাবে যাই, ডলার টু BDT, বাংলাদেশ টাকা। এবার আপনি কাউন্টে নেন, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 298, সরি, কোটি তো, 229। 229 কোটি টাকা। কয় বছরে? ফ্রি পিকের বয়স হইতেছে 10 বছর।
ফ্রিপিকে বা আর কি ইন্ট্রোডিউস হয়েছে ইন টোটালে 14 বছর। আমি একবার এই অ্যাকাউন্টটার দেখছিলাম, অ্যাকাউন্টটার আর কি কবে ওপেন করা হয়েছে এটা দেখছিলাম। সে 10 বছর হয়েছে বা 9 বছর হয়েছে ওপেন করছে। সে 9 বছরে অন এভারেজ 229 কোটি টাকা সে ইনকাম করছে শুধুমাত্র ফ্রিপিক থেকে। এখন আপনারা কি করবেন এটা আপনি চিন্তা করেন। আপনি বাদ দেন না, আমরা কিন্তু হচ্ছে কি করি, আমরা যখন 1 কোটি 2 কোটি টাকার মালিক হই তখন আমাদের গায়ের মধ্যে একটা সেই লেভেলের ভাব চলে আসে, আয় আমার কাছে 2 কোটি টাকা আছে, আমার অলস টাকা পড়ে আছে, বা আমার কাছে অ্যাসেট আছে 2 কোটি টাকার। তখন আমার কি অবস্থা হয়, আমাদের অবস্থা কি, আমরা তো ভাবের ঠেলায় তো মাটিতে পাবো না। বাংলাদেশের সবার সিন এটা, একটা বাড়ি করছে 1 কোটি টাকা দিয়ে, ওরে বাবা সে তো বাড়িওয়ালা, তাই না? তার একটা ভাব আছে, মুড আছে। তো এই বান্দায় তো হচ্ছে 9 বছরে সে 200 কোটি টাকা শুধু ফাও কামাইছে। এটা শুধু একটা ওয়েবসাইট, তার গ্রুম রোডে আছে অ্যাকাউন্ট, তার পিকবেস্টে অ্যাকাউন্ট আছে, তার পার্সোনাল ওয়েবসাইট আছে, তার ফিনান্সার আর কি ফিনান্সার বলতে ফিনান্সিং মার্কেট প্লেস গুলোতে তার অ্যাকাউন্ট আছে, সে কাজ করে। এবার তার ইনকাম কয় টাকা? ভাইয়া এখানে ইনভেস্ট করলে কি লসের সম্ভাবনা আছে? ফ্রিপিকে আপনি ইনভেস্ট করবেন কেন? ফ্রিপিকে আপনার টাইম ইনভেস্ট হবে, এখানে তো কোনো টাকা ফাইবারে ইনভেস্ট নেই। ফাইবারে ফাইবারে ভাই ফাইবারের সমস্যা হচ্ছে আপনি অ্যাকাউন্ট নতুন না। আপনি যখন জি। একটা নতুন দোকান দিবেন সবার কিন্তু একটা কোশ্চেন থাকবে, আমি আপনার থেকে কেন নিব। ফাইবারেরও কোশ্চেন এটাই, আমি আপনার থেকে কেন নিব। আপনার প্রথম দিকে হয়তো বা কিছু লস আসতে পারে। ধরেন আপনার 20,000 আপনার বাজেট, আপনি 10,000 লস করে ফেলছেন। 10,000 না, সরি 5,000 লস করে ফেলছেন। কিন্তু ভাই আপনি তো একটা টাইম ওয়েট করবেন, এটার মধ্যে তো সময় দিতেছেন। টুডে টুমোরো এটা দিবে, টুডে টুমোরো বলতে যে 1 বছর 10 বছর পরে, বিষয়টা এরকম না। আপনি যখন পারচেস করে সাবস্ক্রিপশন নিয়ে একটা প্রপার গাইডলাইন ফলো করে তারপর হচ্ছে মার্কেটে নামবেন, ওই মোমেন্টে কিন্তু আপনার লস হওয়ার চান্সেসটা খুবই কম। হয়তো বা আপনার 2 মাসের সাবস্ক্রিপশন ফি লস হইতে পারে, 2 মাস বা 3 মাস, ধরেন $45 আপনার লস, ধরেন 6,000 6,500 টাকার মতন লস যাবে আপনার। বাকিটা তো আপনি হচ্ছে চালায় যাবেন, কন্টিনিউ করে যাবেন, সমস্যা কি? আবার এখানে আবার একটা কথা আছে ভাইয়া, আপনার নিজের পকেট থেকে নাও দেওয়া লাগতে পারে প্রথম মাসের পরে। আপনি সাবস্ক্রিপশন নিলেন, নেওয়ার পরে হচ্ছে আপনার আর্নিং হয়েছে, পরের মাসে সাবস্ক্রিপশন ফিটা আপনার ওই ব্যালেন্স থেকেই কাইটা নিবে সে। আপনার কার্ড দিয়ে নিজের পকেট থেকে দেওয়া লাগবে না, কাজ করছি কাজের থেকে নিতেছে। এই যে দেখেন আমার এইখানে ফাইবারের মধ্যে আমি একটু আগে যে ঢুকলাম ফাইবারে, দাঁড়ান এক সেকেন্ড। এই কারণে জিজ্ঞেস করলাম যে লসের উপরেই আছি। ভাই লাইফে অনেক টাকাই লস থাকতে পারে, লস ছেলে মানুষ না, লাভ করে ফেলবেন, সমস্যা কি? আচ্ছা এখানে দেখেন $336 না আমার আর্নিং টু ডেট। এই $336 মনে হয় $100 আমি প্রপার ভাবে খাইতে পারি নাই। এর মধ্যে আমি কিন্তু 3 মাস সাবস্ক্রিপশনও কিন্তু চালাইছি। এই যে এক্সপেন্স টু ডেট আমি কিন্তু খরচও করছি $57। এন্ড আমার ভুল হয়েছে, আমি $57 ইনভেস্ট করার পরে আমি টাইম দেই নাই প্রপার, আমি অনেক ব্যস্ত হয়ে গেছিলাম বিজনেসের কাজে। সো আমার এখানে লস গেছে, নিজের কারণে লস গেছে এই $57, নাহলে যাইতো না। সো এখন আমার তো এই সব কাজ ছাড়া আমার কোনো কাজ নাই। এন্ড আমি সারাদিন মোটামুটি আমার এই সব কাজ নিয়ে খুব দৌড়াদৌড়ি হয়। এন্ড অর্ডার আনার ট্রাই করি বা বিভিন্ন কিছু প্ল্যান করতেছি, তো ওগুলা নিয়ে সময় দিই। সো বিষয়টা এরকম, এখন আমি আবার সাবস্ক্রিপশন নিব এই 5 দিন পরে। এই যে আমার এই টাকাটা ক্লিয়ার হোক, এখানে হচ্ছে কত ক্লিয়ার হবে, এখানে 4 28 আর ওইখানে আছে 8, টোটাল $40 হবে। তো 2 মাসের টাকা আমার অ্যাকাউন্টে থাকবে, 2 মাস সাবস্ক্রিপশনের টাকা, এই 2 মাসে আমি আমার অ্যাকাউন্ট উঠায় ফেলবো। আর আমার হচ্ছে এই যে লেভেল পাইতে আমার হচ্ছে লাগে কত, আমার লেভেল পাইতে লাগে $36, $32 বা $36 মতন, এই যে 336 400, কত ডলার লাগে আর, 400 মাইনাস 336, আর 336 $64 লাগে নাকি? এত বেশি তো লাগার কথা না, 364 মেবি নাকি। আচ্ছা ও সরি সরি 336, তো এর সাথে তো আবার অ্যাড হবে, সরি আমার তো ব্যালেন্স অ্যাড হবে, এই যে এখানের মধ্যে হচ্ছে $28 আর ওই দিক দিয়ে হচ্ছে $4, 400 প্লাস 32, প্লাস না মাইনাস ভাইয়া? ও সরি 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 সরি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, -32 মাইনাস 336, আমার হচ্ছে আর $32 হলে আমি লেভেল 1। সো $32 আর্নিং করা কোনো ব্যাপার না, আমি লাগলে $100 খরচ করতে রাজি আছি এই $32 ইনকাম করতে, কারণ কি আমার লেভেল 1 লাগবে এখন, যেহেতু আমি দৌড় প্রান্তে আইসা পড়ছি। এই হচ্ছে ব্যাপার। ভাই এই $400 হচ্ছে কিসের ইনকাম না খরচ? ইনকাম করতে হবে আপনার। ও, ফাইবারের লেভেল সিস্টেম হচ্ছে আপনার $400 ইনকাম করতে হবে লেভেল 1-এ যাইতে, তারপরে আরো $1,600 অ্যাড করে $2,000 টোটাল আর্নিং হইতে হবে লেভেল 2-তে যাইতে।
আর আপনার টপ রেটেড হইতে যাওয়া লাগবে হচ্ছে $10,000 পর্যন্ত, তার মানে 2,000 আপনি আগেই কামায় ফেলছেন, তাই তো আপনি লেভেল 2। তারপরে আপনার $8,000 ইনকাম করতে হবে। আচ্ছা ভাইয়া, এখানে যদি আমি একটা নিজের অ্যাকাউন্টে ক্লায়েন্ট হিসেবে আমারটাই আর কি পে করি, হ্যাঁ, তাহলে হবে না? আচ্ছা 312 নম্বর ব্যাচ তো মনে হয় এখানে আছেন না? জি ভাইয়া। আচ্ছা 312 নম্বর ব্যাচ আছেন। এখন আপনাদের ব্যাচে কি আমি ফাইবারে নিজের অ্যাকাউন্টে নিজে অর্ডার প্লেস করছিলাম নাকি অন্য কোনো ব্যাচে? আমাদেরকে দেখান নাই ভাই। আচ্ছা তাহলে তিনশো আমাদেরকে এগারোতে দেখান হইতে নাই। 311তে হইতে পারে। আমি বলি, এই যে আমার প্রোফাইলে দেখেন, আমি প্রোফাইলে যাই, আমার তো সবকিছু আপনাদের কাছে ওপেন সিক্রেট করে রাখছি, তো আমি আপনাদেরকে দেখাই, সমস্যা নেই। আচ্ছা, আজকে ক্লাস ফটোশপ ক্লাস 2, তো সমস্যা নাই, ফটোশপ ক্লাস 2 এর টপিকটা অনেক ছোট, তো আমরা হচ্ছে আগে একটু গাইডলাইন টাইডলাইন নিয়ে নিই, তারপর হচ্ছে আমরা ইয়া করতে যাবো, ঠিক আছে? কেউ আবার কিছু মনে করেন না যে স্যার হচ্ছে ক্লাসের আশায় এসে কথা বলতেছে, এগুলো জেনে রাখেন, কাজে দিবে। আচ্ছা, লাস্ট আমি যে $32 না $35 কাজটা করছি, ওই ক্লায়েন্ট এসে আমার 3.3 স্টার দিয়ে গেছে। সে কমেন্ট করছে 100 যে সে আমার থেকে খুব ভালো একটা ইন্সপিরেশন পাইছে, কিন্তু সে রেটিং দেওয়ার সময় আমার 3.3 স্টার দিয়ে গেছে। সাথে সাথে আমার গিগের র্যাঙ্ক হারায় ফেলছে, এই যে আমার এই গিগটা র্যাঙ্ক হারায় ফেলছে। এখন আমার করণীয়টা কি? আমি তো পুরা কট, পুরা বাস। এখন আমি কি করছি, আমি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট ক্লায়েন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমি হচ্ছে নতুন করে একটা অর্ডার প্লেস করছি, এন্ড কি সুন্দর একটা রিভিউ দিয়ে 5 স্টার রেটিং দিয়ে দিছি নিজের অ্যাকাউন্টে নিজে রিভিউ দিয়ে দিছি। এটা 3 দিন 4 দিন পর্যন্ত কোনো প্রবলেম করে নাই। ঠিক তার পরবর্তীতেই আমাকে সুন্দর মতন একটা মেইল দেওয়া হয়েছে, মেইলটা দেখাই আপনাদেরকে। এবার ভাগ ফাইবার 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 ফাইবার, এই যে দেখেন কি লেখছে, there's an issue with your Fiverr account. Our rating and seller system are fundamental part of building and maintaining a trusted marketplace. Your account has been flagged or purchasing or selling with the intent to facilitate increase rating and or level. আমি রেটিং আর লেভেল আপগ্রেডের জন্য যে একটা অর্ডার প্লেস করছি, এটা ফাইবার আমাকে ধরে ফেলছে। বুঝতেছেন অবস্থাটা? তো নিজের অ্যাকাউন্টে নিজে অর্ডার করা যাবে না। একটু হ্যাঁ, মানে বাটপারি করেও একই শান্তি নাই। ওয়াইফাই দিয়ে ইউজ করছিলেন মনে হয়, এই জন্য মনে মেরে দিছিল। আমি আমি ফোন দিয়ে ডেলিভারি করছি, পিসি দিয়ে অর্ডার করছি, তখন আমার পিসিতে ফাইবার এখন লগ ইন ছিল না। আচ্ছা, ওই আমরা লেয়া ফাইবার দুপুরে হচ্ছে ওই হোলির ইন্টারনেট ব্যবসা দেখে না, করবো, একই একজন আর সংযোগ একজনকে কানেক্ট দেবো আর কি। থাকে। ঠিক আছে করে ভাই, না, হুন্ডি লাগবে মনসুর না। ভাই কিন্তু ভালো ভালো একটা কথা এই সিদ্ধান্ত কামরুজ্জামান নিচ্ছে। ভাইটা আমি নেবো, চাকলাদারের লোক, তারটা আমি নেবো, আমারটা সে নেবে, এইভাবে চালাতে হবে আর কি। এখানে বিষয়টা এটা করতে পারেন, ধরেন আপনাদের মাঝখানে যদি বন্ডিং এরকম হয়, ভাই হুম। আমি আপনার ডলার দিতেছি বা আমি আপনার টাকা দিতেছি, আপনি আমার ফাইবার একটা অর্ডার প্লেস করে দেন, 5 স্টার রেটিং দিয়ে দিন। সো এরকম ধরেন কামরুজ্জামান ভাই থাকে ধরেন হচ্ছে টেকনাফ, আর আমি থাকি তেতুলিয়া, দুইজন দুই প্রান্তে, এখন বর্ডারে। সো ওইটা করতে পারেন, সমস্যা নেই, কিন্তু একই লোকেশন, আশেপাশে লোকেশন হইলে না ফাইবার ট্রেস করে ফেলে যে এত আমায় দিয়ে করাইছে, এত অর্ডার দিয়ে অর্ডার দিছে, বিষয়টা এরকম আর কি। আচ্ছা আচ্ছা। ভাই এটা সো এখনো ভিপিএন স্যার লাগান ফাইবার নাকি? একটু অ্যালগরিদম ধরতে পারে নাই। কোনটা কোনটা? ফাইবারের অ্যালগরিদম কি এখনো ভাঙতে পারে নাই? ফাইবারের অ্যালগরিদম মনে করেন যে টপ রেটেড সেলার আছে বিগত 10 বছর ধরে, সেও বলতে পারবে না। আচ্ছা, নীল নাফিস, ইউসার আপু বলছে নীল নাফিসের কথা। আপু নীল নাফিসের সম্বন্ধে কি জানতে চাচ্ছেন বলেন। ভাই কিছু জানতে চাই না, মানে ওর কথা, মানে কয়েকজনের কথা বলতেছিলেন তো তাই আচ্ছা, ওর ও আচ্ছা, নীল নাফিস হচ্ছে সাকসেসের দিক দিয়ে। নীল নাফিসের বিষয়টা হচ্ছে কি আপু, নীল নাফিস অতটা ইয়া ছিল না, বা যাই আছে ঠিক আছে, ও ভালো ছিল, ও মোটামুটি ভালো একটা গ্রো করছে নিজে নিজে। কিন্তু ওই যে 2 সেন্ট পডকাস্টে আসার পরে ও হচ্ছে অনেক হাইপ পেয়ে গেছে, এন্ড ওর মেইনলি উপকারটা হয়েছে কি তাবিজ বিক্রি করা, এটা ওরা অনেক বড় একটা প্লাস পয়েন্ট হয়ে গেছে যখন 2 সেন্ট পডকাস্টে আসছে। তবে আমার অনেক কথাই বিশ্বাস হয় না, কারণ আমরা হচ্ছে বাইরে চকচকটাই দেখি, ভিতরের কি অবস্থা সেটা জানি না। নীল ভাই, নাফিসের ওর হচ্ছে আমার cousin, কাছে মনে হচ্ছে একটু চকচকাই বেশি, ওর ব্যাপারে অতটা ডিটেলস এখনো কারো কাছে নাই, এই আর কি। হ্যাঁ, ও ও আমার কাজিন হয়, আচ্ছা, ভালো পরিশ্রমী। কাজ সম্পর্কে জানি না, বাট হচ্ছে মানে কেমন কিছু কাজিন? একটা করছে। মানে ও কেমন? আমার চাচাতো বোনের খালাতো ভাই। আচ্ছা আচ্ছা, এখন উনার বিষয়ে যে ব্যাপারটা, উনি যখন 2 সেন্ট পডকাস্টে আসছে, ওইটা আসার পরে উনি অনেক ইয়াতে হাইপ চলে আসে, পেয়ে ফেমে, গেছে। হুম। ভাইব পেয়ে গেছে, উনি ফেমে চলে আমরাও আসছে। তখনই দেখছি,
আগে জানতাম না যে ওই টাইপের কাজ করে, পরে তখনই দেখ। এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশে যেটা চলে সেটা হচ্ছে আপনাকে যখন একবার টিভিতে দেখাইছে বা কোনো ইউটিউব চ্যানেলে আসছে, খুব বড় একটা ইউটিউব চ্যানেলে আপনি যাবেন, আপনি অটোমেটিক কাজ পাইতে থাকবেন, আপনি অটোমেটিক গ্রো করতে থাকবেন। নাইলে বাংলাদেশে হিরো আলম জীবনেও গান গাইতে পারতো না, অসম্ভব কিছু ব্যাপার। কারণ ও এরকমই গ্রো করছে ভালো, নিজেই গাড়ি কিনছে, আবার হচ্ছে বাসারও ভালোই, ওর ফ্যামিলি ভালো, কিন্তু ও নিজে থেকে করছে দেখলাম, না ইনকাম আমি টিনকাম বলি করে। ভিডিও এডিটের যে সেক্টরটা উনি ভালো জায়গায় আছে। এন্ড উনার বয়স কম, তো একটা জিনিস বুঝেন হুম আপু, আপনি আমি যখন একজন মানুষের সাথে কথা বলতে যাব তখন আমরা একটু হেজিটেট ফিল করব যে আচ্ছা আমার কি এটা বলা উচিত, হুম আমি কি বলবো। যাদের একটু বয়স কম তারা কিন্তু এটা চিন্তা করবে না, হুম তারা বইলা ফেলবে। এখন এই জিনিসটা অ্যাকচুয়ালি ভালো সাইড, যখন আপনি একটা মানুষের সাথে খুইলা কথা বলতে পারবেন তখন আপনার কাজ পাওয়ার চান্সটা বেড়ে গেল। সো উনার যখন এইজ কম ছিল উনি তখন থেকে কাজ করতেছে, and উনিও মেবি বেশি দিন না, 1-2 বছরের মধ্যে গ্রো করে ফেলছে অনেক অনেকটুকু। হুম আর গ্রো যে করছে তাও 2 বছর ওভার হয়ে গেছে। আমি ওনাকে ফার্স্ট দেখছি মনে হয় 2023-এ আর কি, ফার্স্টে উনার ব্যাপারে জানছি 2023-এ। এন্ড উনার ব্যাপারটা স্টিল নাও সিক্রেট যে উনি অ্যাকচুয়ালি কোন মেথডে কাজ করে। তবে হুম কিছু জিনিস যেমন এই যে একটু আগে মহিব খান নাকি যেন ওই যে সুপ্রার মালিকের কথা বললাম না, এ হুম যে এ যে পিওর লেভেলের যে ফ্রড, এটা মনে করেন নর্মালি সবার কাছে প্রুফ আছে, সবার কাছে সে ফ্রড। কিন্তু এখানের মধ্যে ব্যাপার আছে, নীল নাফিস কিন্তু একবারও বলে না যে আমার কোর্স এসে করেন, আপনার ইচ্ছা আপনি করলে করেন, না করলেন ড্যাম কেয়ার। এটা একটা যদিও হুম গুড সাইন, এটা একটা গুড সাইন। আবার এখানে আরেকটা ইয়ে আছে, এটা 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 অ্যাকচুয়ালি উনার না, এটা সব ইনস্টিটিউটের একটা ব্যাপার। আপনি কাজ শুরু করেন, আপনি লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেছেন, এটা একটা ব্যাড সাইন সব ইনস্টিটিউটের, সব জায়গায়। বুঝতে পারছেন? এই আর জি। কি। যদিও নীল নাফিসকে নিয়ে এখন পর্যন্ত তেমন কিছু কোনো ইয়া নাই বা স্ক্যান্ডাল নাই বা কোনো ঝামেলা নাই, উনি ভালোই করতেছে। তবে আমরাও উনার জানি না আসলে কি কাজ করে ও। উনি ভিডিও এডিটর, উনি ভিডিও ভিডিও, এডিটর হ্যাঁ এন্ড ওইটা মোশন আমি জানি। গ্রাফিক্স। এমনিতে করে ওই যে ইউনিভার্সিটিতে ও মানে পড়াশোনা এখনো করতেছে না, পড়াশোনা এখনো অফ রাখতে করে এই কাজের মধ্যে পুরোটাই ঢুকে আছে। এটার মধ্যে বিষয়টা হচ্ছে কি, উনি যদি হচ্ছে উনার যেহেতু এজেন্সিতে আপু, যদি আপনার একটা এজেন্সি থাকে, পার্সোনাল এজেন্সি থাকে, আপনি যদি মান্থলি যদি একটা স্মার্ট অ্যামাউন্ট ইনকাম করেন, আপনার কি আর অ্যাকচুয়ালি স্টাডির দরকার আছে? আপনি যদি সেটাই। আপনি যদি হচ্ছে একটা শিক্ষিত মানুষের পাশে গিয়েও যদি একটা অশিক্ষিত মানুষ দাঁড়ায় কিন্তু তার কাছে হিউজ লেভেলের ক্যাশ আছে, তার মাথার মধ্যে নলেজ আছে, ভাই বুঝার অপশন নাই সে অ্যাকচুয়ালি এডুকেটেড নাকি এডুকেটেড না। না বাট ও অনেক স্মার্ট, পড়াশোনা এমনিতে নলেজ ভালো, বেশ ভালো। না এটা আমি ওইটা জাস্ট হচ্ছে বুঝি। নর্মালি হুম এটা সবার ব্যাপারে বললাম আর কি, এটা এটা উনার ব্যাপারে না, এটা সবার ব্যাপারে বললাম যে মানুষের অ্যাকচুয়ালি ডিপেন্ড করে মানুষের কাছে কি পরিমাণ ব্যালেন্স আছে, তার ব্যাংক ব্যালেন্স কি পরিমাণ আছে, ওইটার উপর বেস করে না দেখা যায় যে আপনার অটোমেটিক লাইফস্টাইল, কথা বলার ধরন, এ টু জেড সবকিছু চেঞ্জ হয়ে যায়, কিচ্ছু সেম থাকে না। এই আর কি। সো উনি পড়ালেখা বন্ধ করতেই পারে, কেন আমি বন্ধ রাখছি না, আমিও কিন্তু বন্ধ রাখছি লেখাপড়া এই সেক্টরে আসার পরে। হুম ওই বন্ধ রাখতে। এটা হয়, সমস্যা নেই। পড়াশোনা করে যে গাড়ির তলে পড়ে মরে সে। আপনি আপনি পইরেন না মইরেন না, ঠিক থাকেন, তাইলেই হবে। সিয়াম ভাইয়া হচ্ছে মাত্র কলেজে উঠলো, উনি যদি এই কথা বলে তাহলে কিভাবে হবে? যা শোনেন দেখতেছি বাংলাদেশের অবস্থা, পড়াশোনা করে কোনো লাভ নাই। ভাই, গুড, এখন গুড বয়। নিজের বানান তো নিজের শিখা লাগবে অন্তত। ভাই না ভাই, শোনেন, তারপরে এই কথা বললে সাইনটুকু করতে মানা পারি যায়। ভাই, আচ্ছা সাইনটুকু এখানে করতে পারি। এখানে বলি, আপনি সাইন জানেন আর যাই জানেন, একটা নর্মাল জিনিস বুঝেন, আপনি যখন হচ্ছে এই যে দেখেন, আমি আমি আমার ব্যাপারে বলি, আমি পড়ালেখাটা হচ্ছে কি, এইচএসসির পরে এসসিসিএ করতে গেছিলাম, যেটা গ্লোবাল সিএ, 2 বছর ইউনিভার্সিটি কন্টিনিউ করছি, মাঝখান দিয়ে করোনা আসলো। আমি একবার এক্সাম দিছি, খারাপ রেজাল্ট হয়েছে, আবার ওটা দিব চিন্তা করে আমি হচ্ছে করোনার মধ্যে বাসায় বসে বসে পড়তেছি। এর মাঝখানে শুনি আমাদের ইউনিভার্সিটি ছেড়ে দিছে। আমাদের ইউনিভার্সিটিটা হচ্ছে কাইন্ড অফ একটা কোচিং সেন্টারের মতন, আমি মেইনলি ইউকের স্টুডেন্ট ছিলাম। সো এরপর আর আগ্রহ হয় নাই, এইসব ক্যারিয়ারের একটা ফোকাসের দিকে চলে গেলাম। এন্ড আমার কিন্তু পড়ালেখা যা ছিল সব ইংলিশে ছিল, আমার বইয়ে বিন্দু পরিমাণ বাংলা ছিল না। এন্ড আমি এখন যে কাজ করি শুধু ইংলিশ না, আমার জার্মান ল্যাঙ্গুয়েজও কথা বলতে হইতে পারে, কিন্তু আমি তো জার্মান ল্যাঙ্গুয়েজ পারি না বা ডাচ ল্যাঙ্গুয়েজ, স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ পারি না, ওই গুগল ট্রান্সলেটরের হেল্প নেই। তবে ইংলিশটা কিন্তু মোটামুটি আমার বলার মতন ক্যাপাবিলিটি আসছে, যদি আমি পড়ালেখা অতটুকু পর্যন্ত না করতাম। সবার পক্ষে কিন্তু ওই জিনিসটা সম্ভব না, যে সবাই এমন না যে হচ্ছে খুব ইংলিশে ভালো। আর আপনি ইংলিশটা ছাড়া অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের মধ্যে এক কদম আগাইতে পারবেন না, হুম, এটা একটা ইস্যু। আসলে। তো আপনার পড়ালেখা আলটিমেটলি লাগতেছে,
হ্যাঁ, পড়ালেখার পাশাপাশি আপনার হচ্ছে হয়তো বা এটা বলতে পারেন ভাই বাংলাদেশে পড়ালেখা করে জব সেক্টরটা খুবই বাজে, এটা বলতে পারেন। এখন ভাই সেটাই বললাম ভাই। এইখানে কথা আছে, জব সেক্টর বাজে না, জব সেক্টরটা বাজে না। যারা জব সেক্টর নিয়ে আছে বা জব সেক্টরের সাথে খুব ভালো মতন লিঙ্ক, তারা হয়তো বা এই জিনিসটা আমার সাথে এগ্রি করতে পারে। জব সেক্টরটা বাজে না, বাজে হইতেছে কেন জানেন? আপনি নিজেকে সহজলভ্য করে ফেলছেন। এখন আপনারে কেন সে নিবে? আপনারে যদি বলে ইন্টারভিউ বোর্ডে, আমি যদি এটা ভিডিওতে দেখছি, ইন্টারভিউ বোর্ডে গিয়ে বলে রাইট সামথিং অন দ্য বোর্ড, আপনি হইতেছে নিজের নাম লেখা শুরু করবেন, কিন্তু সে কিন্তু আপনার বইলাই দিছে আপনাকে কি লিখতে হবে। রাইট সামথিং অন দ্য বোর্ড, কি লিখতে বলছে? সামথিং লিখতে বলছে। আপনি বুঝেনি নাই কোশ্চেন, তাইলে তাইলে আপনার আমি কেন নিব? জব সেক্টরটা এরকম, আপনার ব্রেন বেচেই তো আমার খাইতে হবে, তাই না? যেহেতু আপনার ব্রেনটারে সেল করে আমার খাইতে হবে বা আপনার ব্রেনকে কাজে লাগে আমার ইনকাম করতে হবে, আর ওইটার একটা পার্সেন্টেজ আমি আপনাকে দিব। সো আপনাকে স্মার্ট হইতে হবে। বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্ট, ইভেন প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরাও মনে করেন যে থতমত খাওয়া যায়। ওরা ওরা কথা বলতে পারে না, ওরা হচ্ছে কাউকে কনভিন্স করার ক্যাপাবিলিটি নাই, ওরা হচ্ছে আর কি প্রপার স্কিলড না। তো স্কিল না হলে আপনাকে একটা কোম্পানি কেন জব দিবে? বাংলাদেশে কোন কোম্পানি মনে করেন যে লোক ছাড়া আছে চিন্তা করেন তো। আপনি আপনি লিঙ্কডইনে সার্চ করে দেখেন বাংলাদেশে কি পরিমাণ জব খালি আছে, না 2 দিন ভাইয়া, পর পর। এটা এটা অতি বাস্তব, কারণ আমি নিজে এর সাক্ষী। কারণ মাঝে আমার ওয়ালটন থেকে আর কি ইয়ে আসছিল, আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে। হ্যাঁ, তা আমি তাদেরকে বললাম যে আমি, আমাকে স্যালারি ইয়ে বলতেছে, তা আমি বলছি যে আমারটা আমি বলছি, বলার পরে এবার বলছে যে আপনি তো হাই রেঞ্জে চলে গেছেন। এবারে আচ্ছা এইখানে লাস্টে স্যালারির ব্যাপারটা বলি ভাইয়া, স্যালারির বিষয়টা কি হয় জানেন? আমার না আছে কোনো এক্সপিরিয়েন্স, না আছে কোনো কিছু, আমি কম্পিউটারের একটা মাউস ধরতে পারি না। সাপোজ এটা অনেকেই আছে, আমি আমি গ্রাজুয়েশন কমপ্লিট, আমার অনার্স মাস্টার্স বা ধরেন বিবিএ এমবিএ কমপ্লিট, আমি মাউস ধরতে পারি না, আমি এক্সেলের কাজ পারি না, আমি পাওয়ার পয়েন্ট বুঝি না, ওয়ার্ডের ফাইল বুঝি না, বিজয় বানানো পারি না, কিছুই পারি না আমি। আমি কি এক্সপেকটেশন দিছি আমি তো গ্রাজুয়েট কমপ্লিট, আমার তো হচ্ছে স্যালারি যদি 70-80 হাজার টাকা না হয় তাহলে তো হবে না। আচ্ছা নতুন ঢুকতেছি তো, যে আমি 50 হাজার টাকা কোট করি। ভাই তার বাজেট, ওই লোকের বাজেট হইতেছে আপনার 12 হাজার টাকা দিবে, আপনি তারে কোট করে বসছেন 50 হাজার টাকা, সে আপনার জীবনে চাকরি দিবে? পরে আমার অভিজ্ঞতা দেখার পরে লাস্টে আমাকে পাঠাইলো আছে বরিশাল। আচ্ছা, এবার আমি বললাম যে আমি ওখানে গিয়ে চাকরি করব না। এবার পরে আমাকে বললো কি যে ঠিক আছে, তা আপনাকে যশোরে রাখার চেষ্টা করতেছি, তা ওইখানে হইলে করবেন। পরে রাজি এইবার হয়েছেন? পরে আমি রাজি হইনি। এইখানের কারণ মধ্যে এর আগে এইখানে আর কি মিনিস্টারে চাকরি করতাম, তো ওইখানে হ্যাঁ, আর কি ঝামেলা মানে আছে। প্রচুর অবৈধ টাকা, প্রচুর অবৈধ টাকা, মানে যেটা কল্পনার বাইরে। আর আমার অবৈধ টাকা হাতে নিলেই মনে করেন আমার অসুস্থতা শুরু হয়ে যায়। আচ্ছা ওইটা কোম্পানির ব্যাপার, প্রত্যেকটা বিজনেসে অবৈধ বৈধ টাকা আছে, ওইটা ভাই নাইলে আপনি তো আমার একটা স্যারের মতন। আমার স্যার জুয়ার টাকা মানে অনেক স্পিড থেকে টাকা ইনকাম করে, যেদিন টাকা ইনকাম করে তারপরের দিন হসপিটালের পিছনে খরচ করে। কি বলে, চাকলাদারের লোক যদি এরকম হয় তাহলে হবে? না 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 ভাইয়া, আমি দীর্ঘ প্রায় 6 বছর যাবত আমি মিনিস্টারে চাকরি করছি মার্কেটিং অফিসার হিসেবে। হুম। তা আমি যখনই ওই টাকা হাতে নিছি ভাই, আমার যে কোনো এক সাইড থেকে অসুবিধা শুরু হয়। আচ্ছা, ফারহানা বুবলি আপু কোশ্চেন করছেন ফিনান্সিং আইডি বুঝছেন যদি তো? অন্য কারো নামে হয় তাহলে কি কোনো প্রবলেম হবে? আপু যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্লায়েন্ট ভিডিও কলে আসতে না বলবে ততক্ষণ পর্যন্ত কোনো প্রবলেম নেই। যখন আপনাকে ক্লায়েন্ট ভিডিও কলে আসতে বলবে তো ওই টাইমটাতে আপনি হচ্ছেন ফেঁসে গেছেন। বুঝতে পারছেন? কারণ ফাইবারের ক্ষেত্রে অনেক ক্লায়েন্ট আছে যে ভিডিও কল আসতে চায়, যে আপনাকে প্রজেক্টটা ভালো মতন বুঝায় দেওয়ার জন্য, যাতে করে সে খুব তাড়াতাড়ি প্রজেক্টটা পায়, খুব কোয়ালিটিফুল কাজটা যেন পায়। সো সেই ক্ষেত্রে আপনাকে মাস্ট বি আপনার নিজের নামে অ্যাকাউন্ট হইতে হবে। তবে হ্যাঁ আমাদের হচ্ছে ওই যে আইডি কার্ড ইস্যু, আমাদের পাসপোর্ট নাই, এই নাই সেই নেই, অনেক ঝামেলা না? আমি আপনারে বলবো যে ভাই নিজের পিছনে যখন ইনভেস্ট করতেছেনই তো পাসপোর্টটা করে নেন, এটা সবসময় কাজে লাগে। এন্ড চেষ্টা করবেন পাসপোর্টটা হাতে পাওয়ার পরে ইনকাম টিনকাম করে ওইটার মধ্যে একটা সিল মারা বলতে হচ্ছে যে আপনি কোন একটা কান্ট্রিতে যায় আসবেন। এই জিনিসটা আবার ইয়সার আপুর প্রবলেম নাই, ইয়সার আপু অলরেডি অনেক জায়গায় ঘুরে আসছে। সো ওনার ফেসবুক প্রোফাইল থেকেই দেখছি। সো ওনার অলরেডি রেডি, বাকিরা রেডি করে ফেলেন আর কি। ব্যাড লাক তো আমার। কেন? আমি ঘুরতে যে গেছি ঠিকই, বাট কাজ নাই, কাজ করি না। আচ্ছা সমস্যা নেই, কাজ করবেন তখন কাজে লাগবে। কানুজন ভাই কি প্রবলেম? আপনার তো নাম আইডি ঠিকানা ফোন নাম্বার সবকিছুতেই ভেজাল, আর আব্দুর রহমান ভাই তো ওরে বাবা ওটা না যাই
ভাইয়া মূলত আমি যেখানে গেছি সেইখানে মনে করেন কিছু না কিছু সমস্যা হয়েছে। আমি ইন্ডিয়া ঢুকতে চাইলাম, সেইবারও একটা প্রবলেম দেখায়, আমার যাওয়া আর হইলো না। আচ্ছা এইখানে আসছে বুঝলাম। আমি ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট করলাম, সেটাও আমার কমপ্লিট হলো না, মানে ভাই আপনার বেকায়দা খালি অবস্থা। কমপ্লিট হয় না এক হিসাব। আব্দুর রহমান ভাইয়ের সমস্যাটা কি দেখেন, ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট দুইবার খুললো, দুইবারই বাদ। সে রিডট পে অ্যাকাউন্ট খুলতে গেল, তার নামে নাকি অলরেডি অ্যাকাউন্ট খোলা, বুঝছেন? সে অ্যাকাউন্ট খোলাই নাই, ভেরিফাই করে না, তার এনআইডি কার্ড দিয়ে নাকি অ্যাকাউন্ট ক্রিয়েট করা অলরেডি। এখন ভাই রিডট পে এর অ্যাকাউন্টও খুলতে পারলো না। আচ্ছা ওইটাও গেল, সে ফাইনালি তার ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কি আপনি চিন্তা করে দেখেন, ভাই আজকে সাপোর্টে আসছিল, ভাই তো আছেই, লাইনেই আছে। ভাই আজকে সাপোর্টে আসছিল, উনি আছে লোকে গেরা কলে, উনি ফাটাবাসের মাঝখানে, ফাটাবাসের আমারও তো চিপে সে আছে। ফেসবুক স্যার আইডিটা আমি ওইটা তো হাজির, আর আমি খুঁজে আছি পাই নাই। আছি স্যার, আমি যাই নাই। না এটাই বললাম আছেন। আচ্ছা যাই হোক, আমরা অনেকক্ষণ গল্প করলাম এন্ড অনেক ইনফরমেশন দেওয়ার ট্রাই করলাম। সো আমি হচ্ছে ফাইবারের সাবস্ক্রিপশনটা যখন নিব, আমি আপনাদেরকে একটু দেখায় দিব যে হচ্ছে অ্যাকচুয়ালি ফাইবার সাবস্ক্রিপশন নেওয়ার পরে আপনারা কি ধরনের জিনিসগুলো এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন। সো এরপরে আপনারা ডিসিশন নিয়েন যে ভাই আমি সাবস্ক্রিপশন নিব অথবা আমি নিব না, আমি এইভাবেই ট্রাই করে দেখি। তবে হ্যাঁ, আপনি যদি ফাইবারে কাজ করতে হয়, আপনার মাস্ট বি ডিভাইস দুইটা লাগবে। মোবাইল ফোন ছাড়া আপনার পিসি একটা, আরেকটা ডিভাইসের মধ্যে ফাইবার অটো রিলোড থাকা লাগবে। কথা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন? যেমন আমি যদি আমার ফাইবার ট্যাবটা ওপেন করি, দেখেন উপরে একটা টাইমার শুরু হয়ে যায়, এই যে উপরে একটা টাইমার শুরু হয়ে যায়। আপনাদেরকে ফাইবার অ্যাকাউন্টের সময় যাদের ফাইবার অ্যাকাউন্ট দেখাইছি আর কি, তাদেরকে বলছিলাম এই টাইমারটা কিন্তু ম্যান্ডেটরি, কারণ আপনাকে 24 ঘন্টা অ্যাক্টিভ শো করে। And এটার এটার কারণেই হচ্ছে আমার অ্যাকাউন্টে অর্ডার আসতো, নাইলে আসতো না। এই যে আমি আবার রিসেন্টলি আরেকটা ডিভাইস কিনছি, কারণ কি আমার বিগত 6 মাসে আমার তেমন কোনো অর্ডার নেই ফাইবারে। 6 মাস না, একটু বেশি, 6 মাস বা 8 মাস হবে, 8 মাসে আমার তেমন কোনো অর্ডার নেই ফাইবারে। কারণ হচ্ছে কি আমার আগের যে ডিভাইসটা ছিল ওটা নষ্ট হয়ে গেছে, ওটা আমি ঠিকও করাই নাই, ওটা ওইভাবেই পড়ে ছিল। যার কারণে ফলস্বরূপ আমি যেটা পাইলাম, আমার ফাইবারে কোনো অর্ডার নাই। এই জন্য আমার এমনিতেই অনেক ঝামেলা চলতেছে আর কি। আমার পার্সোনাল যে বিজনেসটা ছিল ওইটার জন্য আবার প্রোডাক্ট অর্ডার করছি, তো তো আমার মাল আসতেছে, তো ওইখানে আমার টাকা সব ঢুকে গেছে। এর মাঝখানে আমি আবার ধার দেনা করে মনে করেন যে নতুন একটা ডিভাইস কিনা লাগছে, কারণ লাস্ট মোমেন্টে তীরে এসে যদি তরি ডুবে ভাই, এর থেকে খারাপ কিছু হইতে পারে না। এই জন্য আমি আবার ধার দেনা করে আরেকটা ডিভাইস কিনে নিছি। হয়তো বা এটা 1 মাস 2 মাসের মধ্যে আমি এটা ক্লিয়ার করে দিব, এটা সমস্যা নেই আর কি, নিজেদের লোকেদের থেকে নিছি টাকা, ওইটা ওইটা সমস্যা নেই। কিন্তু আমি কিন্তু ডিভাইস একটা বাড়ায় ফেলছি শুধুমাত্র আমার ফাইবারের এন্ড আপওয়ার্কের কাজগুলোর জন্য। আবার আমার আপওয়ার্কের সুবিধা আছে, আমার পুরাতন অ্যাকাউন্ট, ওইখানের মধ্যে আমার কোনো সাবস্ক্রিপশন বা কোনো কিছু কিনা লাগে না, আমি অটোমেটিক কাজ করতে পারি। যাদের হচ্ছে নতুন অ্যাকাউন্ট তাদের সমস্যা। ডিভাইসের দাম কত? ভাইয়া এইখানে ভাই একটা 12,000 ডিভাইস টাকা ল্যাপটপ কোন? কিনছে একটা 12,000 টাকা দিয়ে। একই ওয়াইফাইতে চালাইলে কি অসুবিধা আছে? আপনার নামে তো অ্যাকাউন্ট, সমস্যা নাই। ও আমার অ্যাকাউন্ট, আচ্ছা। আমার আমার মোবাইল ডিভাইস থাকতেই পারে, ল্যাপটপ তো মোবাইল ডিভাইস। একই ওয়াইফাই আর একজন ইউজ করতে তাহলে পারে। কি মোবাইলে অ্যাক্টিভ করা যাবে না? হ্যাঁ আমি করা বলি যাবে। মোবাইল ল্যাপটপ আইপ্যাড আর কি, বা ট্যাবলেট, মোবাইল ল্যাপটপ ট্যাবলেট পিসি আর হচ্ছে ডেস্কটপ, 4টা ডিভাইস টোটাল। এখন য- যদি আপনি এক কারো মাইকে নয়েজ আসতেছে, মাইকটা অফ করে দেন। আচ্ছা, যদি কারো ডেস্কটপে অন থাকে ল্যাপটপ অফ করে দিবেন, যদি ল্যাপটপে অন থাকে ডেস্কটপ অফ করে দিবেন। যেমন আমার এখন আমি যখন আপনাদের সামনে ডেস্কটপ অন করে রাখছি না, আমার ল্যাপটপে অফ। কিন্তু দুইটা আমি একসাথে অন করে রেখে দেখছি, কোনো প্রবলেম নেই, কারণ সে তো দেখতে পাইতেছে যে আমার ডিভাইস, আমার অ্যাকাউন্ট, আমি মাল্টিপল ডিভাইসে লগ ইন করে রাখছি আর একই ওয়াইফাই এর আন্ডারে কানেক্টেড। তার মানে কি এটা আমি ছাড়া আর কেউ না। সো এই জন্য ভাই কোনো এটা প্রবলেম না। ডাটা দিয়ে চালানো যাবে না, মানে মোবাইলের এমবি? আপনি ডাটা দিয়ে চালাতে পারবেন, কতদিন চালাবেন, কতক্ষণ চালাবেন, কুলাইতে পারবেন ডাটা দিয়ে। ও, অনেক এমবি কাটবে নাকি? হ্যাঁ, যদি আপনি যে কোনো একটা ওয়েব পেজ যদি সেভ করেন, ধরেন আমি যদি সেভ এস দেই, এই পেজটাই ধরেন আমি সেভ দেই, দেখেন আমি সেভ ভিউ সেভ দিলাম না, আমি আপনার নর্মালি বুঝাই। ওটা ডাউনলোড হয়েছে, সেভ ভিউ ফোল্ডার কই, দাঁড়ান বহুত এখন ডাউনলোড পুরানো হয় নাই, দেখা যাচ্ছে। এখন ডাউনলোড হচ্ছে। তো দেখি একটু কয় এমবি। আচ্ছা সামান্য বাইট, তাই না? সামান্য বাইট, এটার সাথে একটা ফোল্ডার ক্রিয়েট হইতেছে, এটা এটা একটা ফোল্ডার ক্রিয়েট হচ্ছে। আমরা 50 সেকেন্ড একটু ওয়েট করি, দেখেন এটা এটা কত বড় একটা ফাইল আর কি, এই পেজটাই শুধু। তাহলে এই পেজটা যতটুকু ফাইল, ওটা তো আপনার তো চলতেছে, লাইভ ভিউ চলতেছে, আপনি ইনস্ট্যান্ট দেখতে পাইতেছেন বা চেঞ্জ করতে পারতেছেন। সো ওইটা কিন্তু আপনার প্রতি সেকেন্ড হিসাব করে সে কিন্তু ডাটা চার্জ করতেছে। তখন কি হইব, আপনার যদি 40 জিবি কিনেন, হয়তো আপনার 30 জিবি চলে যাবে শুধু এটার পিছনে। এই যেটা ওপেন হয়েছে, তো আমি একটু ফাইল ফোল্ডারে যাই, এখানে ডেস্কটপে যাই।
সেলফ ভিউ ফাইল, এটা আমি রাইট ক্লিক করে প্রপার্টিজ দেখে আপনারে। ভাই বেশি না, 16 MB। আপনি ধরে নেন পার মিনিটে আপনার 16 MB করে চার্জ করতেছে। এইবার 16 MB করে 1 ঘন্টায় কতক্ষণ হয়? মিনিট 16 ধরেন 60 ষাট মিনিট, তাই তো? জি। আচ্ছা, 960 MB। এইবার এইটার হইতেছে আবার 960 প্রায় ইন্টু এক দেন, জিবির কাছাকাছি। হ্যাঁ ইন্টু দেন, সরি ইন্টু দেন ধরেন যে হচ্ছে 24 ঘন্টা, তাই তো? প্রায় হচ্ছে 23,000 সামথিং। এত যায় না, আপনার ধরে নেন যে প্রতিদিন 3 GB 4 GB করে যায়। 4 GB ধরে নেন, প্রতিদিন 4 GB করে গেলে 4 × 30, 120 GB মতন ডাটা আপনি ধরে নেন, যদি আপনি শুধু ডাটা দিয়েই চালান। আমার পিসির পার ডে ইউজেস হচ্ছে নিয়ার অ্যাবাউট 100 GB মতন ইন্টারনেট পার ডে ইউজেস। ওটা চেক করেন কেমনে? এটা ওই যে ওনাদের সার্ভারে অপশন আছে চেক করা, আমি যাদের ইন্টারনেট চালাই তাদের অপশন আছে, ওখানে ঢুকে দেখি। সবার ওখানে অপশন থাকে না, কেন আমার কাছে ইন্টারনেট সেল করতে গিয়ে লস, অগর ব্যবসা লাল বাতি। না, এই ব্যবসা তো খুব ঝামেলার ব্যবসা দেখা যাচ্ছে ভাইয়া। আপনি আপনি ওয়াইফাই ইউজ করবেন, মোবাইল ডাটা দিয়ে হচ্ছে যদি আপনার ব্যাকআপ কোনো অ্যাকাউন্ট লাগে অ্যাপ ইউজ করবেন। কিন্তু আপনি যদি মোবাইল ডাটা দিয়ে, আমি পিসির কথা বলছি, মোবাইল ডাটা দিয়ে আপনি পিসিতে চালাতেছেন তখন এই অবস্থা হবে। কিন্তু আপনি যদি মোবাইল ডাটা দিয়ে অ্যাপ ওপেন রাখেন তাহলে কোনো সমস্যা নেই, তাহলে সামান্য এমবি কাটবে। মোবাইলে ওতে অফিসে নিয়ে কুলানো গেলাম, দেখা গেল যে কুলানো মোবাইলে থাকলো, তাই সম্ভব না? না। ভাই আমি ওইটাই বলছি, মোবাইলে জানানোর কথাই বলছি। ও মোবাইলে হচ্ছে তাহলে বেশি কাটবে না, আপনার মোবাইলে হচ্ছে 10 GB এনাফ 1 মাসের জন্য ওই তো, মোবাইলে। আমি মনে ওইটাই করেন বলছি। বাসায় পিসি থাকলো, এখন অফিসে গেলাম, তখন আমার পিসি অফ বাসায় করে ওয়াইফাই দিয়ে আছে। মোবাইল অন থাকলো। আমি বলি বাসার মধ্যে আপনি মোবাইল অন, আমি বলি বাসার মধ্যে একটা এক্সট্রা ট্যাবলেট অথবা এক্সট্রা আইপ্যাড যেটাই হোক না কেন, ওইটার মধ্যে আপনি হুম, ফাইবার অটো রিলোড দিয়ে রাখলেন, ঠিক হুম, আছে? ওইটা হ্যাঁ, অ্যাক্টিভ আছে, আর আপনার ফোনের মধ্যে অ্যাপ আছে, ফাইবারের মোবাইল একটা আছে, এটা অ্যাপেল হোক অথবা অ্যান্ড্রয়েড হোক, অ্যান্ড্রয়েড, দুইটার মধ্যে হ্যাঁ। ফাইবারের অ্যাপ আছে। সো অ্যাপ ওপেন রাখবেন, যখনই কোনো ক্লায়েন্ট আপনার নক দিবে, কোন একটা অর্ডার দিবে, তখনই আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে আসবে, দেন আপনি ক্লায়েন্টের রেসপন্স করেন, অর্ডারটা অ্যাকসেপ্ট করে নেন। তারপরে এবার আপনি বাসে গিয়ে রিল্যাক্সে শুয়ে বসে কাজটা করে দিন 24 ঘন্টার মধ্যে, তাইলেই হবে। ওকে, ওকে, ওকে। ভাইয়া জি। তবে হলে এই ফ্রিল্যান্সার অ্যাকাউন্টটা অ্যাকাউন্ট রিজেক্ট করবে কিনা স্যার? কি রিজেক্ট করবে? বুঝিনি। যে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আমার রিজেক্ট হয়ে গেল, এইভাবে রিজেক্ট হবে কিনা? ফাইবার অ্যাকাউন্টে রিজেক্ট হবে তখন যদি আপনি গিগ দেওয়ার সময় যদি প্রপার ভাবে রিসার্চ করে প্রপার ভাবে কিওয়ার্ড গুলো সাজায় না দেন, তখন হচ্ছে আপনার ফাইবার অ্যাকাউন্ট রিজেক্ট করে দেয়। এন্ড এটা 24 ঘন্টার মধ্যেই করে দেয়, এটা আপনাকে টাইম দিবে না যে আপনার 72 ঘন্টা টাইম দিবে ফ্রিল্যান্সারের মতন, এরকম না, 24 ঘন্টার মধ্যে আপনি রিজেক্ট। ভাই আমাদের একটু গিগ তৈরি করার একটা ক্লাস নেন। এটা নিব, সমস্যা নেই, এটা দেখা দিব না আবার, সমস্যা নেই, ঠিক আছে। ভাইয়া ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট হচ্ছে আমার পিসিতে হচ্ছে লগ ইন করা, আর পরে আরেকটা ফোনে লগ ইন করছিলাম। এখন আমি ওই ফোনটা রেগুলার ইউজ করি, আইফোনের মধ্যে লগ ইন করতে যে হয় না। কেন হবে না? হইতেই পারে, আপনি জানি মাল্টিপল মোবাইলে লগ ইন করতে পারবেন, সমস্যা নাই তো। মাল্টিপলে করা যায়, আমারটাই হচ্ছে মানে লেখা আসে, কি লেখা মানে আসে? মানে কুডন্ট ফাইন্ড এরকম টাইপের কিছু সামথিং আসে মনে হয়। আপনি যেটা করেন সেটা হচ্ছে যে আপু, আপনি যেই মেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলছেন freelancer.com-টা, হুম ওইটা ফার্স্টে আইফোনটার মধ্যে লগ ইন করেন, ঠিক আছে? হুম। তারপরে কন্টিনিউ উইথ গুগল দিয়ে আপনি ওটা দিয়ে লগ ইন করে ফেলেন, শেষ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা ফোনে যেটা আছে ওইটাও কি লগ আউট করে দিতে না না হবে না বা না না না, এমন কিছু না, আপনি এরকম কি? freelancer.com এর অ্যাপ ইউজ করেন, অ্যাপ মোবাইল অ্যাপ ইউজ করেন। আচ্ছা ঠিক আছে ভাই। মোবাইল অ্যাপ আছে, অ্যাপেলও আছে, অ্যান্ড্রয়েডও আছে, সব ডিভাইসে আছে, ইভেন অ্যাপ হুয়াওয়ের ছাড়া জন্য। তো অ্যাপ ছাড়া তো আমি দেখি গুগল ক্রোম থেকেও যায়। ক্রোম থেকে যায়, কিন্তু অ্যাপটা বেশি ভালো না, আপনার হচ্ছে যখন নোটিফিকেশন আসবে তখন আপনাকে ওয়ার্নিং দিতেছে। আপনি তো ক্রোমে ঢুকে থাকলে তো আপনাকে ওয়ার্নিং দিবে না, আপনাকে নোটিফিকেশন দিবে না তো ক্রোম, আপনাকে নোটিফিকেশনটা দিবে মেইনলি হচ্ছে অ্যাপ। ফাইবারের অ্যাপ আছে, আপওয়ার্কের অ্যাপ আছে, ফ্রি পিক কন্ট্রিবিউটরেরও অ্যাপ আছে। সো সব ফ্রিল্যান্সার অ্যাপ ইউজ করেন, সব কিছুর অ্যাপ আছে, শুধু ড্রিবল ছাড়া, ড্রিবলটা ছাড়া সব অ্যাকাউন্টের অ্যাপ আছে। আপনারা কেউ লিঙ্ক যখন দিন। ভাইয়া হ্যাঁ কেউ যখন হ্যাঁ, ওই যে ফ্রি থেকে ডাউনলোড করবে তখন কি ফোনে নোটিফিকেশন না আসবে? না, নোটিফিকেশন আসবে না, কিন্তু ডাউনলোড আপনার নোটিফিকেশন দেওয়ার কাজ কি? আপনি হচ্ছে ওইখান থেকে চেক করলেন আমার কয়টা ডিজাইন অ্যাপ্রুভ হইলো, আমার ডিজাইনগুলো কয়টা ডাউনলোড হইলো। লাইক আপনার একটা স্টেটমেন্ট আপনার হাতের মুঠোয় আছে, আপনি যেখানেই থাকেন আপনি ওইখান থেকে চেক করতে পারতেছেন যে আমার স্টেটমেন্টের কি অবস্থা। আচ্ছা বুঝতে পারছি। ফ্রি পিকের ক্ষেত্রে তো আমাদের কোনো কিছু করতে হয় না, ডিজাইন অ্যাপ্রুভ হয়েছে, ডাউনলোড হচ্ছে, আমি টাকা পাচ্ছি, সম্পর্ক ওইখানেই। কিন্তু হুম। এর বেশি যেগুলোতে আমাদের একটু বেশি আকবার কাজ করা লাগে, যেমন freelancer.com, ফাইবার, আপওয়ার্ক,
এগুলাতে হচ্ছে একটু আকবার, তারপরে বিহেন্স আছে, ড্রিবল আছে, এগুলাতে আমাদের আকবার কাজ করতে হয়, কারণ ওগুলাতে কি তো ওটা পোর্টফোলিও প্লাস মার্কেট প্লেস বা মার্কেট প্লেস প্লাস পোর্টফোলিও দুইটা একসাথে। সো এখানে আমাদের অর্ডার আসে, ওখানে আমাদের কাজ আসে। সো আমাদের ওই অ্যাকাউন্ট গুলোতে নজর রাখা লাগে যখন আমাদের ব্যাক টু ব্যাক কাজ আসতেছে। হুট করে ক্লায়েন্ট নক দিল, 1 ঘন্টার মধ্যে আপনি রেসপন্স করেন, আপনার রেসপন্স রেট ডাউন খেয়ে যাবে, তখন একটা ঝামেলা না। সো ওইখানে অ্যাক্টিভ থাকা লাগে আর কি। এই জন্য মোবাইল অ্যাপ, আপনার কাছে নোটিফিকেশন আসছে, আপনি চেক করলেন, শেষ, আপনি অ্যান্সার দিয়ে দিলেন, ঝামেলা ওইখানেই ক্লোজ হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, অনেক গল্প করলাম, অনেক কিছু কথা বললাম, আমাদের হাতে ধরে ধরে নেন আর 1 ঘন্টা টাইম আছে ক্লাসের। আমরা হচ্ছে 1 ঘন্টা তাহলে হচ্ছে ইয়া করি, আমরা আমাদের ক্লাস টপিকে ফেরত যাই। ঠিক আছে? সবাই সবাই প্রস্তুত হন। ফটোশপ যেহেতু শুরু করছি, ক্লাস 1 শেষ, এবার ক্লাস 2-তে যাই। খুবই মজার একটা জিনিস ফটোশপ। কার কার ভাল লাগছে ফার্স্ট ক্লাস করার পরে ফটোশপ যখন আপনি ওপেন করছেন, প্র্যাকটিস করতে গেছেন? কার কাছে মনে হচ্ছে ওয়াও আমি এটাতে অনেক কিছু করতে পারবো? আর কে কে ভাবতেছেন যে এটাতে আমি কিছুই করতে পারবো না, এটা কোনো কাজের না? প্র্যাকটিস আসলে করা হয়নি ভাই। করা হয়নি? আপনি আপনি পুরো ইয়া মানে কাতারেরই বাইরে, আপনি না 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 কাতারেরই বাইরে, আপনি ট্রাই করেন নাই। না না ভাই না আমিও করতে পারি মানে নাই ভাই। ফটোশপের কাজ আমি মানে আগে থেকেই কিছু জানি, এই কারণে আর কি ওইভাবে আচ্ছা, চেষ্টা করিনি। কামরুজ্জামান ভাই একটা কথা বলছেন, খুবই মূল্যবান কথা, and আজকে কেন জানি কামরুজ্জামান ভাই কিছু কথা বলতেছে আর আমার অনেক কথা মনে পড়ে যাইতেছে। যারা ফটোশপ পারেন, যারা অনেক ভালো কাজও পারেন, তারা না কাইন্ডলি ভুলা যান ভাই আমি কাজ পারি, ভুলা যান আমি কাজ পারি, তারপরে আপনি এই জিনিসটাকে সাইডে রাখেন, তারপর হচ্ছে প্র্যাকটিস শুরু করেন, তারপর কাজ করেন। কারণ কাজ পারেন ভালো, এটা অবশ্যই ভালো, এটা আপনার অ্যাডভান্টেজ, কিন্তু আপনি কিন্তু প্রপার গাইডলাইনে নাই, কাজ দিয়ে লাভ হবে না ভাই। আমরা আমরা মনে করেন যে কারেন্টের তার যেটা আছে, আমরা কিন্তু কারেন্টের তার চিনি, যে বুঝি এটা একটা তার, এটা এখান থেকে কারেন্ট পাস হয়, তো আপনার আমি তার খাম্বায় উঠা দিই, ভাই আমার একটা লাইন দিয়ে দেন, তো পারবেন? কিন্তু আপনি তো তার চিনেন, লাভ হবে? টুলসের কাজও পারেন, তার কাটতে পারেন, তার জোড়াও লাগাইতে পারেন, কিন্তু কোন তারে গিয়ে লাইনটা দিবেন, দিলে হচ্ছে আপনার বাসায় কারেন্ট আসবে, সেটা কি আপনি জানেন? সেটা আপনি জানেন না। সো এই জন্যই বললাম, আপনি যা জানেন, আপনারা যাই জানেন, এটা সাইডে রেখে দেন, তারপরে হচ্ছে আপনি প্র্যাকটিস করেন আমার গাইডলাইন অনুযায়ী। আশা করি ভালো কিছু হবে আর কি। And আপনি যেটা জানেন ওইটা তো ভালো, ওটা অনেক ভালো, অবশ্যই ভালো, অ্যাপ্রিসিয়েট করি, এন্ড ওইটা আপনাকে হেল্প করবে। ঠিক আছে? কিন্তু আপনি যদি প্রপার ভাবে আমাকেও ফলো আপ করেন, আপনি যেটা জানেন সেটাও যদি ফলো আপ করেন, বুঝছেন কামরুজ্জামান ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আপনি ভুলেও এই চিন্তা করবেন না, এটা আমিও চিন্তা করছি যে ও বাই দ্য ওয়ে, তাহলে আমি বলি আমি কিন্তু ইউআইউএক্স পারি, ইউআইউএক্স ডিজাইন আমি পারি, আমি নিজে নিজে শিখছি, আমি ফুল পারি। কিন্তু তারপর আমি কোর্সে জয়েন হয়েছি, একটা একটা ইনস্টিটিউটের কোর্সে এনরোল করছি। কেন করছি? ভাই আমি অনেক কিছু জানি, আমি সব ভুলে গেছি, আমার দরকার নেই, আমি কিচ্ছু জানি না, আমার শিখা লাগবে নতুন করে, আমি আবার নতুন করে শিখতেছি। কারণ ওইখানে একজন মেন্টর আছে, অ্যান্ড ওইখানের মেন্টরের কথা অনুযায়ী আমি তার কাজগুলো ফলো করব, গাইডলাইন ফলো করব, এটা হচ্ছে আমার টার্গেট। এই জন্য আমি নতুন করে আবার ভর্তি হয়েছি জানার জন্য। সো এইভাবে আগাইতে হয় আয়োজন কিছু ভাই কিছু। এই পদ্ধতিটাই সবচেয়ে উত্তম স্যার। মেন্টর ছাড়া স্কিল রিলেটেড কোনো কিছুর মধ্যে আগানো যায় না। আপনি গাইডলাইন পাবেন না, আপনি হয়তো বা ইউটিউব দেখে টুলস এর কাজ সবকিছু জানতে পারবেন, কিন্তু আপনি গাইডলাইন পাবেন না, একটা জায়গায় আটকাবেন, কেউ আপনাকে হেল্প করতে পারবে না। আচ্ছা, মিলিয়াপুর আরেক বলেছে আমার আমার so, আমার ভাল লাগে না ফটোশপ। ফটোশপ ভালো লাগার কিছু নাই, ফটোশপ আবার অনেক কাজের জিনিসও। ঠিক আছে? ফটোশপ এখানের মধ্যে আমি যাদের কাজ সম্বন্ধে জানি, এখানে ফটোশপ সবচাইতে বেশি হেল্পফুল হবে ঈশ্বর আপুর জন্য, সবচাইতে বেশি হেল্পফুল হবে। আমি ফটোশপের আসলে কাজ জানি না। কিন্তু আপনি যেই কাজ পারেন সেই কাজের জন্য ফটোশপ হচ্ছে সবচাইতে ভালো এন্ড বেস্ট। আমি আপনার ডেটা দেখলাম, আপনি একটা ডিজাইন করছেন, আমি একটু আগে আর কি সাপোর্ট ক্লাসে বসা অবস্থাতে আপনার ডেটা দেখছি। তো ওইখানের মধ্যে যেই ধরনের ডিজাইন, বা আপনি যখন ফ্যাশন ডিজাইনের কোন একটা ক্লথ ডিজাইন করতেছেন, এটা আপনার মক আপ করা লাগবে না। এখন আপনি ধরেন ওই যে ইনভেস্টমেন্টের কথা আসতেছে, আপনি কি একটা কাপড় বানায় মডেল ফটোশুট করতে গেলে আপনার অনেক টাকা খরচ চলে যাবে না? জি ভাইয়া। তো ওই জিনিসটা আপনি ফটোশপ দিয়ে ফ্রিতে করতে পারবেন। হ্যাঁ। তাহলে ওইটা আপনার জন্য প্লাস পয়েন্ট, আপনার কাজের সাথে ডিরেক্ট রিলেটেড না, এই জন্যই বললাম আপনার কাজে আসবে সবচেয়ে বেশি। হ্যাঁ। এই আর কি, সমস্যা নাই আপু, সব সবই কিছুরই কাজ আছে, ইয়ে আছে। কোনো কাজে লাগে, যেমন আমি তো ওই যে ইলাস্ট্রেটরের কাজ শিখছিলাম, মানে গ্রাফিক্স ফ্যাশন গার্মেন্টস ডিজাইন যেটা,
বাট হ্যাঁ হ্যাঁ এখানে এসে অনেক কিছু, এই যে আপনার ওয়েবসাইট সম্পর্কে জানছি, অনেক কিছু ছোট ছোট অনেক কিছু জানছি। এগুলো তো আমার আইডিয়ার বাইরেই ছিল একদম। ওইটা ওইটা তো আপু মানে দেখা একটা গেল ছোট যে একটা মানে একটা সেক্টরের মধ্যে ছিলাম, এখনো যে অনেক কিছু আসলে জানছি। আর কি, সোজা কথা আপনি নদী থেকে সমুদ্রে চলে গেছেন আর কি। যাক, সমস্যা নেই আপু। এই আর কি ব্যাপার। তো আমরা ক্লাসে যাই। আমরা লাস্ট ক্লাসে তো এই যে এই টপিক গুলো ইয়া করছি। কে যেন, কোন এক ভাইয়া যেন মেসেজ দিলেন যে লাস্ট ক্লাসে আপনি ছিলেন না, আপনি ক্লাস রেকর্ডিংটা দেখে নিয়েন, আর ক্লাস রেকর্ডিং এর ডেসক্রিপশনের মধ্যে এই জিনিসটা দেওয়া আছে যে আমরা লাস্ট ক্লাসে কি কি করছি। সো আমাদের টাইম চলে যাচ্ছে, আমরা আজকে এখানে আচ্ছা ঢুকে যাই। ঠিক আছে, আমরা রানিং ক্লাসে চলে যাই। আমি সবাইকে মিউট করে দিচ্ছি, কারো যদি কোনো কোশ্চেন থাকে সেই ক্ষেত্রে আপনারা চ্যাট বক্সে জানাবেন। সেম রুলস থাকবে। এন্ড আমি চ্যাট বক্সটা তো ওপেনই আছে মনে হয়, সবাই তো মনে হয় মেসেজ দিতে পারতেছেন। ঠিক আছে, সবাই তো মেসেজ দিতে পারতেছেন তাই না? যেহেতু মেসেজ দিতে পারতেছেন, সো আমি আর কিছু মডিফাই না করি, এখন আমরা ডাইরেক্ট ক্লাস টপিকে চলে যাই। ঠিক আছে। আচ্ছা, ফটোশপে আমরা গেলাম, আমরা নর্মালি ফাইল ওপেন দিয়ে বা সরি নিউ দিয়ে আমরা নতুন একটা ইয়া নিয়ে নেই, কি বলে এটাকে, নতুন একটা পিক্সেল সেটআপে আর্টবোর্ড নিয়ে নেই, ওয়েব ব্লার্স নিতে পারি, যে কোনো একটা ইয়া নিতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, জাস্ট আমরা একটা অ্যাকাউন্ট, একটা আর্টবোর্ড নিলাম। সো আমাদের ফার্স্ট টপিক কি ছিল? ফার্স্ট টপিক রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। আমি লাস্ট ক্লাসে মনে হয় রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের কিছু বিষয় বলছিলাম। এখন ধরেন আপনি এখানে ফটোশপে কোনো ছবি নিছেন, অথবা আপনি ফটোশপের মধ্যে কোন একটা এরকম একটা ডকুমেন্টই নিছেন, ওইটা কিন্তু লক অবস্থায় থাকবে। দেখেন লেয়ার প্যানেলের মধ্যে, এই যে লেয়ার প্যানেলটা দেখতেছেন যেটার উপর বেস করে ফটোশপ A to Z কাজ কন্ট্রোল করে, এই লেয়ার প্যানেলের এইখানে দেখেন ব্যাকগ্রাউন্ড লেখা, এখানে লক করা। এটার মধ্যে জাস্ট সিঙ্গেল একটা ক্লিক করে দেন, এটা আনলক হবে। দেন আপনি ফটোশপ প্রিপেয়ার যে আপনি কাজ করার জন্য। আর আপনার এটা লক থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু যদি লক দেখেন আপনি এটা আনলক করে নেবেন। এটা ফার্স্ট রুল। আর এটা লিখে নেন, যদি লেয়ার প্যানেলের ফার্স্ট লেয়ারটাই যখন আপনি নতুন ডকুমেন্ট নিবেন বা ইমেজটা ওপেন করবেন এটাতে, যদি লেয়ার প্যানেলে সেটা লক থাকে, আপনার ফার্স্ট কাজ সেটাকে আনলক করে নেওয়া। এটা সবাই লিখে নেন। ঠিক আছে। এবার গেল, আমরা রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, সেটা ঠিক মুভ টুলের ঠিক নিচে যেই টুল বারটা আছে লেফট সাইডে, সেটা রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। এখন এটাতে আমরা কি করতে পারি, এটা দিয়ে আমরা যে কোনো একটা এরিয়াকে স্কোয়ার হিসাবে সিলেক্ট করতে পারি, যে কোনো জায়গা আমরা স্কোয়ার হিসাবে সিলেক্ট করতে পারি। এখন সিলেক্ট করতে পারি, কিন্তু আমি যা একটা সিলেক্ট করতে যাচ্ছি হচ্ছে না, এটা দিতে যাচ্ছি, এটা কাইটা গেল, কেন হইলো এই জিনিসটাতে পরে আসতেছি। আমরা আগে ইয়া করে নিই, ডিসিলেক্ট করে নিই। ডিসিলেক্টের জন্য আমরা কি করব, কন্ট্রোল D, কন্ট্রোল+D, তাহলে ডিসিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আমরা কি কি করব, কন্ট্রোল+D দিয়ে ডিসিলেক্ট করব। এটা আপনাদেরকে লাস্ট ক্লাসে বলা হয়েছিল। চ্যাট বক্সটা সবাই একটু খেয়াল করেন। কন্ট্রোল+D ফর, ঠিক আছে, ফর ডিসিলেক্ট। ওকে। এখন আমরা রেক্টেঙ্গুলার মার্কিউ টুল নেই, এখন আমরা যদি যে কোনো একটা এরিয়াকে সিলেক্ট করতে চাই তাহলে এটা সিলেক্ট হচ্ছে। আচ্ছা, চ্যাট বক্সে সবাই, আমি যদি শর্টকাট গুলো দিই, চ্যাট বক্সটাতে একটু ইয়া রাখবেন। ঠিক আছে, হয়তো আপনার অন্য কারো মেসেজ দেখতে পাবেন না, শুধু আমার মেসেজগুলোই দেখতে পাবেন। তো আশা করি ঝামেলা হবে না। আর লাস্টের দিকে একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন, যাতে করে ইজিলি আপনি পেয়ে যান। ওকে। এখন আমি নিউ সিলেকশনে যদি একটা নেই, আমি যেখানে সিলেক্ট করতেছি রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দিয়ে, কি হচ্ছে, স্কয়ার শেপ হচ্ছে। এখন এটা কি স্কয়ার? নো, এটা আয়তক্ষেত্র টাইপের কিছু একটা হবে আর কি, কিউব টাইপের হইতেছে। এখন আমি যদি ধরেন সিলেকশন করতেছি, আমি জাস্ট একটা, এটা কিন্তু এক্সাক্ট স্কয়ার না, আমি যদি শিফট প্রেস করে দেখেন, সাথে সাথে এক্সাক্ট স্কয়ার হয়ে যাইতেছে। কি হইতেছে, এক্সাক্ট স্কয়ার। কি করার পরে শিফট প্রেস করে মাউসের লেফট বাটন ক্লিক করে যখন আমি টান দিতেছি, তখন হইতেছে এটা এক্সাক্ট স্কয়ার। এখন আমি যদি মাউসের লেফট বাটনটা ছেড়ে দিয়ে তারপরে শিফটটা ছেড়ে দিই, তাহলে এটা এক্সাক্ট স্কয়ার থাকবে। আদারওয়াইজ আমি যদি ধরেন টান দিলাম, আমি জাস্ট শিফটটা আগে ছেড়ে দিই, পরে মাউসটা ছেড়ে দিছি, দেখেন এটা কিন্তু এক্সাক্ট স্কয়ার না। সো আমরা কি করব, একটা এরিয়া সিলেক্ট করার সময় শিফট প্রেস করে যখন করতেছি, তখন আমরা মাউসটা আগে ছাড়বো, শিফটটা পরে ছাড়বো, তাহলে আমাদের শেপ বা সিলেকশনটা এক্সাক্ট স্কয়ার হবে। সো আমরা কন্ট্রোল D দিয়ে ডিসিলেক্ট করি। এখন আমরা লেয়ার প্যানেলে ধরেন এখানে একটা লেয়ার আছে, আমরা ধরেন এই যে একটা ইয়া নিলাম, দাঁড়ান, একটা শেপ নেই, একটা এরিয়া সিলেকশন করি। এটাতে আমরা কালার দিই, কি দিয়ে কালার দিব, Alt+Delete দিয়ে কালার দিলাম। ঠিক আছে, Alt+Delete দিয়ে কালার দিলাম। এখন আমরা যদি Alt+Delete দিয়ে কালার দেই, কন্ট্রোল D দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। এখন আমি যদি এটাকে দেখেন মুভ করতে যাই, এটা কি কি হইতেছে, আমার ব্যাকগ্রাউন্ডের হোয়াইট কালারটা সহ মুভ হইতেছে, তাই না? এটা একটা ঝামেলা, এটা এটা একটা প্রবলেম অ্যাকচুয়ালি ফটোশপের কাজ করতে গেলে।
সো আপনার যেটা করণীয়, আমার লেয়ার, প্রথম লেয়ারটা কি, লেয়ার 0 কি, হোয়াইট। আমি এখানে প্লাস আইকন থেকে নতুন একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে আমি রেক্টেঙ্গুলার শেপ হোক বা যেটাই হোক, আমি যদি এরিয়াটা সিলেক্ট করে যদি আমি হচ্ছে অল্টার প্লাস ডিলেট দিয়ে কালার দেই, তাহলে হচ্ছে কি হইলো, আমার এইখানের মধ্যে কালারটা হইলো। আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি, মুভ টুল দিয়ে দেখেন এটা মুভ হচ্ছে। পিছনের হোয়াইট কালারটা কিন্তু মুভ হচ্ছে না। রিজন কি, যে এইখানের মধ্যে আপনার ব্যাকগ্রাউন্ডের হোয়াইটটা আলাদা লেয়ারে আছে। And আমাদের এই মেরুন কালার বলেন, চকলেট কালার বলেন, খয়েরি কালার বলেন, যাই বলেন না কেন, এটা আমাদের আরেকটা লেয়ারে আছে। ঠিক আছে, এখন এই লেয়ারটাতে আমি কালার দিয়ে ফেলছি, এটা আমি সিলেক্ট করব কিভাবে? আমি কন্ট্রোল টি দিলে এটা হচ্ছে রিসাইজ করার অপশন আসতেছে, ওইটা নাহলে বাদ দেই। কিন্তু আমি হচ্ছে এটা সিলেক্ট করব কিভাবে আবার? আপনি কন্ট্রোল প্রেস করে ধরে এই লেয়ার প্যানেলের এইখানে যদি ক্লিক করেন, দেখেন সাথে সাথে আমার এটা সিলেক্ট হয়ে গেছে। সো কি করলাম, আমি কন্ট্রোল প্রেস করে ধরে লেয়ার প্যানেল ক্লিক করার সাথে সাথে আমাদের যেই লেয়ারে, ওই লেয়ারটার মধ্যে যেই ডিজাইনটা আছে ওই ডিজাইনটা সিলেক্ট হয়ে গেছে। কথা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন সবাই? কিভাবে আপনি কালার দিবেন, কিভাবে আপনি সিলেকশন ডিসিলেক্ট করার পরে আবার নতুন করে সিলেক্ট করতে পারবেন ওই লেয়ারটাকে। আচ্ছা, এটা গেল। এখন এটাকে আপনি ছোট করবেন, এই সিলেকশনটা আপনি বড় নিয়ে ফেলছেন, এটাকে আপনি ছোট করবেন। আপনি কন্ট্রোল প্লাস টি দেন। টি ফর কি, ট্রান্সফর্ম। এই শর্টকাট কিন্তু ইলাস্ট্রেটরে কাজ করে না, এটা মাথায় রেখেন। কারণ ইলাস্ট্রেটরে ক্লিক করলে ট্রান্সফর্মের অপশন চলে আসে, শেপটাকে সিলেক্ট করলে ট্রান্সফর্ম চলে আসে। কিন্তু ফটোশপের ক্ষেত্রে কন্ট্রোল প্লাস টি দেওয়া লাগে। ঠিক আছে, কি দেওয়া লাগে, সিটিআর কন্ট্রোল প্লাস টি ফর ট্রান্সফর্ম। ঠিক আছে, কন্ট্রোল প্লাস টি ফর ট্রান্সফর্ম। এখন এটা কিভাবে করবেন, এখানে একটা জিনিস, একটা ঝামেলা, মানে কি, এখানে বিশাল একটা ট্রিক্স আছে। এখন দেখেন, আমি যদি শিফট প্রেস করে ধরে ইলাস্ট্রেটরের মধ্যে, আমি কি বলছিলাম, ইলাস্ট্রেটরের মধ্যে শিফট প্রেস করে ধরে, শিফট আলটা প্রেস করে ধরে করলে আপনার হচ্ছে সেন্টার পয়েন্ট থেকে হয়, শিফট প্রেস করে ধরলে আপনার অ্যাকুরেট সাইজে থাকে। কিন্তু ফটোশপের তার ব্যতিক্রম। আপনি মনে করেন আমি এই উপরের পার্টটা ধরে, বা এই উপরের পার্টটা ধরে মিডলের থেকে আমি এটাকে ছোট বড় করব, আমি শিফট প্রেস করে ধরে, ধরেন আমি যদি নিচের দিকে নিতে যাই, আচ্ছা কন্ট্রোল ডি দিয়ে আগে ডি সিলেক্ট করে নিই, দেখেন কি হচ্ছে, এই পুরো বারটা লক হয়ে আছে না? আচ্ছা, এটাকে আগে রাইট ক্লিক করে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি, কন্ট্রোল টি দেই। এইবার হচ্ছে দেখেন, আমি যদি শিফট প্রেস করে ধরি ছোট বড় করি, কি হচ্ছে, আমার এই যে নিচের যে পাতটা আছে বা নিচের যে লাইনটা আছে, রোটা আছে, যাই বলেন না কেন, সেটা কিন্তু একটা জায়গায় লক হয়ে আছে, তাই না? এটা কিন্তু জায়গা থেকে নড়তেছে না। আমি যদি এটারে এখান থেকে যদি নিচেও নিয়ে যাই, এটা এটার জায়গাতেই আছে, এটা এটার জায়গাতে আছে, এটা কিন্তু নড়তেছে না। সো শিফট প্রেস করে ধরলে কি হয়, একটা রো, তিনটা যে পয়েন্ট আছে, এই তিনটা পয়েন্টই লক থাকে, বাকিগুলো হচ্ছে মুভমেন্ট করে। সো এটা তো গেল। এখন আমরা যদি অল্টার প্রেস করে ধরে যে কোনো একটা কর্নার থেকে করি, দেখেন এই মিডল থেকেই করি, দেখেন এটা কি হচ্ছে, এক্সাক্ট সেন্টার পয়েন্ট থেকে, এক্সাক্ট সেন্টার পয়েন্ট থেকে এটা ছোট এবং বড় হচ্ছে। এখানে কিন্তু সেন্টার পয়েন্টটা লক। অল্টার প্রেস করে ধরে মাউস দিয়ে যদি আপনি যে কোনো একটা পয়েন্ট থেকে ছোট বড় করেন, তাহলে হচ্ছে সেন্টার পয়েন্টটাতে লক হয়ে এটা ছোট বা বড় হবে। এখন আপনি ধরেন কিবোর্ড থেকে কিচ্ছু ধরেন নাই, আপনি যে কোনো একটা পয়েন্ট থেকে যখন ছোট আর বড় করবেন, দেখেন এখানে কি লক হয়ে আছে, এখানে শুধু এই যেই পয়েন্টটাতে আমি ধরছি ঠিক তার বিপরীত পয়েন্টটা লক, শুধুমাত্র বিপরীত পয়েন্টটা লক, বাকি সবকিছু কিন্তু আনলক। দেখেন আমি যখন এটাকে ধরে টান দিতেছি, মাঝখানের এই পয়েন্টটা কিন্তু মুভমেন্ট করতেছে না, বাকি সবগুলো পয়েন্ট কিন্তু ছোট এবং বড় হচ্ছে। এটা সেম এর সাইড থেকেও যদি করেন সেম জিনিসই হবে, আপনি এখান থেকে করেন সেম হবে। এখন আবার শিফট প্রেস করে যদি ধরে করি, দেখেন সেম হচ্ছে, কিন্তু এটা লক হয়ে গেল। অল্টার প্রেস করে ধরে করি, এটা সেন্টার থেকে হচ্ছে। কন কন কি বলে, শিফট প্লাস আল্ট্রা ধরে যদি করি, দেখেন এটা দুই পাশ থেকে লক হচ্ছে। মিডলটা কি, দুই পাশ, দুই পাশের মিডলের পয়েন্ট লক হয়ে যেতে, বাকিটা কিন্তু ছোট এবং বড় হচ্ছে শিফট আর আল্ট্রা প্রেস করে ধরলে। সো সবাই কি বুঝতে পারছেন যে একটা সিলেকশনকে কালার দেওয়ার পরে আপনি যখন ছোট বা বড় করতে চাবেন কিভাবে করবেন? সবাই কি ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, দুইটা কোশ্চেন আছে, ইলাস্ট্রেটর ডিসিলেক্ট কিভাবে করে? মিলিয়াপু, ইলাস্ট্রেটর ডিসিলেক্ট হচ্ছে আপনি সিলেকশন টুলে আছেন, এটা সিলেক্ট আছে, আপনি জাস্ট ব্ল্যাঙ্ক এরিয়াতে একটা ক্লিক করবেন, সেটা ডিসিলেক্ট হয়ে যাবে। ইলাস্ট্রেটর ডিসিলেক্ট করার সিস্টেম এটা। আমরা যতবারই কাজ করবো, এটারে সিলেক্ট করছি, ধরেন কন্ট্রোল টি, এটা সিলেক্টেড আছে ধরেন ইলাস্ট্রেটরে, আমরা জাস্ট ব্ল্যাঙ্ক এরিয়াতে ক্লিক করি, এটা ডিসিলেক্ট হয়ে যাবে, বিষয়টা এরকম। আর আনডুর জন্য হচ্ছে কন্ট্রোল জেড, রিডুর জন্য হচ্ছে শিফট কন্ট্রোল জেড। রাহিল ভাইয়া, আনডুর জন্য হচ্ছে কন্ট্রোল প্লাস জেড, আর রিডুর জন্য শিফট কন্ট্রোল জেড। ঠিক আছে,
ওকে, সবাই মোটামুটি ক্লিয়ার। এখন আমরা কি দেখলাম তাহলে? সিলেকশন টুলের ব্যাপারটা দেখলাম, সিলেকশন টুলে আমরা কালার দেওয়া দেখলাম। এখন আপনারা বলেন, এখন আমি যদি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই তাহলে আমার শর্টকাটটা কি? আমি তো অল্টার প্লাস ডিলেট দিয়ে হচ্ছে কালার দিলাম, এটা কোন কালার দিয়েছি? ফ্রন্ট গ্রাউন্ড কালার দিছি না ব্যাকগ্রাউন্ড কালার দিছি? মেসেজে বলেন। ফ্রন্ট গ্রাউন্ড। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের শর্টকাট কি? ব্যাকগ্রাউন্ড কালারের শর্টকাট কি? বলেন 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 বলেন। আরে শর্টেই বলেন না। কন্ট্রোল ডি। আপু, কন্ট্রোল ডি দিয়ে কি আপনি কালার দেন না ডিসিলেক্ট করেন? কন্ট্রোল ডিলেট। ইয়া ভাইটা ঠিক আছে, সবারটাই ঠিক আছে। মিলি আপু, আপনার কন্ট্রোল ডিটা হচ্ছে ডিসিলেক্ট। ঠিক আছে, এগুলো শর্টকাট গুলো মনে রাখবেন। আর এই শর্টকাট গুলো আপনি যদি চ্যাট জিপিটির কাছেও বলেন, সে আপনাকে সুন্দর করে পিডিএফ বানায় দিয়ে দিবে। ঠিক আছে, যদি আপনি বলেন আমাকে ফটোশপের সবগুলো শর্টকাটের একটা পিডিএফ করে দাও, সে আপনাকে একদম নিজের ভাই মনে করে সব দিয়ে দিবে। আচ্ছা, তামিম ভাইয়া বলছে কন্ট্রোল ব্যাক স্পেস। ভাইয়া এখানে একটা সমস্যা আছে, আপনার কথা ভুল না, আবার আপনার কথাতে সমস্যা আছে। কি সমস্যা বলি? অনেক আপডেট ফটোশপ আছে, ইভেন ফটোশপ 23 ভার্সন অনেক পিসিতে হচ্ছে। ও ডি বলতে ডি বুঝেছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, সমস্যা নেই। অনেক পিসিতে ফটোশপের শর্টকাটে ব্যাক স্পেস কাজ করে না। তখন কিন্তু অনেকের যদি কাজ না করে, আপনারটাতে হয়তো বা কাজ করতেছে কিন্তু অনেকেরটাতে কাজ করে না, তখন কিন্তু একটা প্রবলেম হয়ে যাবে। আগে আমরাও শিখছি ব্যাকস্পেস দিয়া, আমি যখন শিখছি তখন আমরা ব্যাকস্পেস দিয়েই শিখছি, কিন্তু এখন আর ব্যাকস্পেসটা অনেক ইয়াতেই কাজ করে না, যার জন্য হচ্ছে মেইনলি ভেজালটা দেখা যায়। বুঝতে পারছেন? সো চেষ্টা করবেন কন্ট্রোল ডিলেট আল্ট্রা ডিলেট এর মধ্যেই থাকার, কারণ এটা আগামীতে যদি আপডেটও হয় তাহলে হচ্ছে ইয়াই হবে। ঠিক আছে। আচ্ছা, এখন ধরেন আমি এটা ডিলিট করে দিই, এটা আমার লাগবে না। আমি একটা লেয়ার নিলাম, সবাই আবার ক্লাসে ফোকাস করেন। আমরা হচ্ছে একটা লেয়ার নিলাম, নতুন লেয়ার। আমরা রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দিয়ে কি করলাম, আমরা ছোট্ট একটা এরিয়া শেপ নিলাম। এখন আমার কাছে কেন যেন মনে হচ্ছে এখান থেকে যদি আমি একটু কাটতে পারতাম, অথবা আমি যদি এখানে একটু অ্যাড করতে পারতাম সিলেকশনটা, খুব ভালো হইতো না? অনেক ভালো হইতো যদি আমার আমার মনে হয় যে আমি এখানে কালার দিব, এখানে আমি একটু কাটা দরকার, একটু ডিজাইনটা একটু অন্যরকম হইলেও তো ভালো হইতো। তখন আপনি কি করবেন? অ্যাকচুয়ালি করার কি কোনো আদৌ কোনো উপায় আছে? অবশ্যই উপায় আছে। সেটা কি জানেন? এখন আমি ধরেন এটা সিলেকশন আছে, এটা এখন আমি যদি এটার মধ্যে থেকে একটা ক্লিক করতে যাই, এটা ক্লিক হবে না, এটা শুধু মুভ হচ্ছে। এখন আমি যদি এইখান থেকে একটা ক্লিক করে আনতে যাই, এটা হচ্ছে ডিসিলেক্ট হয়ে যেতেছে, নতুনটা ডিসিলেক্ট হয়ে যেতেছে। এটা একটা ঝামেলা। এটা ঝামেলা না, এটা হচ্ছে এই বর্তমানে আমাদের সিলেকশন টুলটা এই কমান্ডে আছে যে আমরা যদি কোনো খালি এরিয়া আবার সিলেকশন করতে যাই, এটা কি করবে? নিউ এরিয়া সিলেকশন করবে বা নিউ সিলেকশন করবে, ডিরেক্ট শর্ট ফর্ম নিউ সিলেকশন করবে। এটাকে আমরা মাল্টিপল সিলেকশনে বা হচ্ছে মডিফাই কিভাবে করতে পারি? আপনাদের ফটোশপের ঠিক উপরের যে কন্ট্রোল বার আছে উপরে, দেখেন এইখানে সিলেক্ট মুভ টুলে গেলে এটা চেঞ্জ হচ্ছে, সিলেকশন টুলে গেলে এটা চেঞ্জ হচ্ছে। এখন আমরা যখন সিলেকশন টুলে গেলাম, একটা এরিয়া সিলেক্ট করলাম, এখন আমি চাচ্ছি এখানে নতুন করে একটা অ্যাড করব। ঠিক এখানে দেখেন অপশন আছে, প্রথম অপশনটার নাম কি? নিউ সিলেকশন। এটা থাকা অবস্থাতে আমি একটা সিলেকশন নিছি, যখন আরেকটা এরিয়া সিলেকশন করছি তখন এটা চলে যেতেছে। রিজন কি? আমাদের ফটোশপের সিলেকশন টুল তখন কমান্ডে আছে যে এটা নিউ সিলেকশন। ওকে, এইবার এইখানের মধ্যে ধরেন আমরা যদি পাশেরটাতে যাই, সেটার নাম হচ্ছে কি? অ্যাড টু সিলেকশন। আমরা অ্যাড টু সিলেকশন ক্লিক করে সিলেকশনের ভিতর থেকে যদি ক্লিক করে টান দেই, এটা কি বাইরে গেল না? এটা অ্যাড হয়ে গেল, সিলেকশনের পুরাতন সিলেকশনের সাথে নতুন সিলেকশনটা মার্জ হয়ে গেছে। এখন আমরা বাইরে থেকেও নিয়ে এসে এটাকে মার্জ করতে পারি, আমাদের যে ভিতর থেকে করতে হবে বিষয়টা এরকম না। আমরা ধরেন কারণ এই কর্নার থেকে এনেও হচ্ছে এটাকে মার্জ করতে পারি। এন্ড আমরা অল্টার ডিলিট দিয়ে এটাকে কালারও প্লেস করতে পারি, কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডিসিলেক্ট করতে পারি। আবার কন্ট্রোল প্রেস করে লেয়ারের প্যানেলে ক্লিক করলে আমরা এটাকে আবারও সিলেক্ট করতে পারি। কথা ক্লিয়ার? ঠিক তার পাশেরটা কি আছে দেখেন, পাশেরটা হচ্ছে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন। সাবস্ট্রাক্টের কাজটা কি? এই সিলেকশনটা থেকে বাদ দেওয়া, এই এরিয়াটা থেকে বাদ দেওয়া। এখন আমরা যদি হচ্ছে এখান থেকে যদি বাদ দেই, এখানে অ্যাড হচ্ছে, সরি, আমরা যদি হচ্ছে সাবস্ট্রাক্ট সিলেক্ট করে আমরা যদি হচ্ছে এখানে ইয়া করি, দেখেন এটা বাদ হচ্ছে, আমরা ডিলিট দিয়ে দিই। কোনটা সাবস্ট্রাক্ট হলো এটাই তো বুঝলাম না। আচ্ছা ডিলিট দিয়ে দেখি।
ও, এটা তো সাবস্ট্রাক্ট হয়ে যাচ্ছে, আমাদের তো এটা কালার দেওয়া, এই জন্য হচ্ছে এটা ইয়া করতেছে আর কি। আমরা যদি কালারটা অফ করতাম তাহলে হচ্ছে এটাই হতো। আচ্ছা আমি ডিলিট করে দিই, এই লেয়ারটা ডিলিট করে দিই, আমি নতুন করে দেখাই, সমস্যা নেই। নো, আমার লাগবে না এটা। আর যাস না রে ভাই, কন্ট্রোল ডি দিই। ওকে, আমরা নিউ একটা লেয়ার নেই। লেয়ার নিয়ে আমরা হচ্ছে ধরেন নিউ সিলেকশনে যাই, আমরা হচ্ছে সিলেকশন দিয়ে একটা সিলেকশন করি, অ্যান্ড অ্যাড টু সিলেকশনে গিয়ে ধরেন আমরা এখানে একটা সিলেকশন করতেছি, এখানে একটা সিলেকশন, এখানে একটা সিলেকশন। সিলেকশনটা তো দেখা যাচ্ছে, দেন এখানে একটা সিলেকশন করছে। এখন কথা হচ্ছে আমি এটারে ডিজাইন করব, সাবস্ট্রাক্ট করব। সো আমি সাবস্ট্রাক্ট বাদ দিব আর কি, সাবস্ট্রাক্ট ফর সিলেকশন, ফ্রম সিলেকশন দিলাম। মানে এটাকে ধরে ধরে আমি যেখান থেকে কাটবো, দেখেন ওইটা অটোমেটিক কেটে যাচ্ছে, তাই না? অটোমেটিক কেটে যাচ্ছে। সো এইভাবে আপনারা একটা সিলেকশন থেকে সাবস্ট্রাক্ট দিয়ে কাটবেন। এখন বুঝেন, আমি চাচ্ছি যে আমার মিডলে কোন একটা ডিজাইন থাকবে, বাকি ডিজাইনগুলো হচ্ছে আমি ডিলিট করে দিব, যেটা হচ্ছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন। ঠিক আছে, ইন্টারসেক্ট উইথ সিলেকশন এটা সিলেক্ট করে দেখেন, আমি যদি এখানের মধ্যে ইয়া করি, শুধু আমার মিডলের সিলেকশনটাই আছে, বাকি সিলেকশনটা কিন্তু ডিলেট। আমি কন্ট্রোল জেড দেই, ধরেন আমি এইখান থেকে এতটুক এরিয়া হচ্ছে আমি সিলেকশনে রাখবো, এতটুক, আমাদের বাকি পার্টটা ডিলিট করে দিব। নেন, আমার অতটুকু এরিয়াই আছে, বাকি এরিয়াটুকু ডিলিট হয়ে গেছে। সো সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছেন যে আমরা কিভাবে একটা সিলেকশনকে কাটবো, আর কি সিলেকশনের সাথে নতুন করে অ্যাড করবো, অ্যাড টু সিলেকশন দিয়ে কিভাবে আমরা হচ্ছে সাবস্ট্রাক্ট করব, কিভাবে আমরা হচ্ছে ইন্টারসেক্ট করব, এটা কি বুঝতে পারছেন? আচ্ছা। ওরে সামিয়া সুলতান আপু তো পুরা ইতিহাস বের করে ফেলছে। আপু মাউস প্যাড কিনে নিছেন, মাশাল্লাহ মাশাল্লাহ। আপনাকেই হচ্ছে বাংলাদেশ। কত টাকা নিছে মাউস প্যাড আপু, 100% আমাদেরকে জানান, আমরা হচ্ছে আমরাও পারলে কিনে নিব। আমার লাগে না যদিও, তারপর দেখে ভালো লাগছে। সামিয়া সুলতান আপু কত দিয়ে কিনছেন মাউস প্যাড, এন্ড কোথা থেকে কিনছেন, আমাদেরকেও রিকমেন্ড করেন। আপু কেন সাইলেন্ট, 500 টাকার মতো নিচে আব্বু গিফট করছে, আচ্ছা আপনার ইয়া আঙ্কেল গিফট করছে। ওরে আবির ভাইও কিনে ফেলছে। ওকে। না আমি আবার এই মাউস প্যাডটা কই পাওয়া যায় এটা জানি না, আমি আলি এক্সপ্রেসে পাইছিলাম এটা, মোটামুটি এই প্রাইস, এরকমই প্রাইস। মেইনলি আমি হচ্ছে ট্রেডিং এর জন্য মেইনলি আমি হচ্ছে মাউস প্যাড খুঁজতেছিলাম, ওইটার দাম আবার অনেক, 3,500 না 4,000 টাকা, পরে আর কিনি নাই। $30 দিয়ে মাউস প্যাড কিনবো, 2 দিন পর চলে যাবো নষ্ট হইয়া। আমার কাছে বইটই আছে, ওইটা দেখি প্র্যাকটিস করে আর কি শিখতেছি। ট্রেডিং এর নাম শুনে অনেকে আবার অনেক কিছু ভাবতে পারেন ভাই, আমি অনেক আগে থেকে শেয়ার মার্কেটের সাথে জড়িত, ঢাকা স্টক এক্সচেঞ্জের সাথে আমি অনেক আগে থেকেই জড়িত। তো আমার কাছে এই জিনিসটা নতুন কিছু না, আমার কাছে এটা পুরাতন জিনিস। এটা এখন হচ্ছে ডিজিটালি ট্রান্সফর্ম হচ্ছে আর কি। আচ্ছা আপনি ট্রেডিং করেন, লাভে আছেন কয় টাকা আবির ভাই, না লসে আছেন? তাহলে তো আপনি ফ্রিল্যান্সিং শিখতে আসছেন কিসের জন্য? আপনি তো হচ্ছে ট্রেডিং থেকেই তো অনেক টাকা পাওয়া যাইতে পারে। ট্রেডিং এর সিস্টেম, আপনি নিউ অবস্থাতে যদি $100 লস করেন, আপনার লাভ হবে মাত্র $10 আর কি। আপনি $10 কামায়া $100 খোয়াবেন, বর্তমানে সিচুয়েশন যেটা, যদি সেটা হয় বাইনারি। না, ট্রেডিং বলতে কুওটেক্স অ্যাকচুয়ালি হচ্ছে এটা রিস্কি প্ল্যাটফর্ম। আপনার যদি অ্যাকচুয়ালি ট্রেডিং এর টেস্ট নিতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে এক্সনেস ফরেক্স যেটা আর কি, ওইটা। আরে বললেন না, আমি হচ্ছে একটু ক্লাস ইন্টারাপ্ট করি, আমি হচ্ছে ফরেক্স এর মধ্যে $13 ডিপোজিট করছিলাম, জাস্ট এমনি দেখার জন্য। ওইখানের মধ্যে আমি 2 দিনে হচ্ছে $45 না $48 পর্যন্ত গেছিলাম। তো আমার এক ভাইয়ের গাড়ি অ্যাক্সিডেন্ট করছে মুন্সিগঞ্জে। আমি হচ্ছে ট্রেড নেওয়ার পরে, আমার তো ব্যালেন্স কম, আমি হচ্ছে ট্রেড নেওয়ার পরে গেছি মুন্সিগঞ্জে। আমার আর খেয়াল নাই আমি যে ট্রেড নিছি, আমার ট্রেড ক্লোজ করতে খেয়াল নেই। তো আমার ব্যালেন্স হাইয়েস্ট $5,500 পর্যন্ত হাই করছে, কিন্তু এরপরে এটা ব্যালেন্স জিরো হয়েছে। আমার ব্যালেন্সটা জিরো করে ফেলছে আর কি, এটা অনেক ডাউনে চলে গেছে, আমার জিরো হয়ে গেছে। সো ওইখানে আমি একটা জিনিস বুঝলাম, এটা কাইন্ড অফ আর কি, কি বলে, এটা জবের মতো নজরে রাখতে হবে যদি ফরেক্স নিয়ে কেউ কাজ করে। আর আমার কাছে ফরেক্স আমি আমি সম্পূর্ণরূপে পারি, কিন্তু আমি এটার লুপ হোল গুলো জানি, তো দ্যাটস ওয়াই হচ্ছে আমি এটাতে এখন আর ইনভেস্টমেন্টে যাচ্ছি না। আর আমি হচ্ছে প্র্যাকটিস থেকে শুরু করে সবকিছু রিয়াল অ্যামাউন্ট দিয়ে আমি করছি, আমি কোনো ডেমোতে, আমি ডেমোতে বিশ্বাসী না। এই হচ্ছে বিষয়। আমার এখানে প্রায় $1,000 মতন আমার টোটালি শিখার পিছনে আমি লস দিছি। কারণ আমার লাভও আছে, লাভের থেকেও লস আছে এখানের মধ্যে, শুধু যে সম্পূর্ণ অ্যামাউন্ট আমার নিজের লস, এটা বিষয়টা এরকম না। এন্ড কোনোদিন যদি কোনো জায়গা থেকে আমার ফ্রি অফ কস্টে একটা ব্যালেন্স আসে বড় সড়ো,
তখন আমি আমার যত ধরনের এক্সপিরিয়েন্স আছে তখন আমি এই মার্কেটটার মধ্যে আমি অ্যাপ্লাই করব, এটা আমার আশা আছে, এই আর কি। মানে আমি জানি আমি পারবো, কারণ এর আগেও আমার এক্সপিরিয়েন্স আছে। আমি $10 $11 ডিপোজিট করে আমি হচ্ছে প্রায় 200 250 ডলার পর্যন্ত গেছি, তারপর টাকা উইথড্র করে খেয়ে ফেলছি, বাইকে তেল ভরছি, এই কাজও করছি। তো আমার জানা আছে কিভাবে কি করতে হয়। তারপর হচ্ছে বুদ্ধির সহিত আগানো, ধৈর্য নিয়ে আগানোটা বেস্ট। আচ্ছা, আমরা হচ্ছে ক্লাসে ফেরত যাই। তো আমাদের হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কেট টুলটা গেল। নেক্সট হচ্ছে এটারই নিচে কন্ট্রোল D দিয়ে দেই। আচ্ছা সামিয়া সুলতান আপু, আপনার মাউস প্যাডের কমপ্লিট একটা ছবি পসিবল হলে তুলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিন, সবার তাহলে একটু উপকার হবে। হুম। আচ্ছা, রেক্টেঙ্গুলার মার্কিউ টুলতে আমরা যদি রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পরে আমরা ঠিক তার নিচে দেখতে পাবো কি ইলিপটিক্যাল মার্কিউ টুল, ইলিপটিক্যাল মার্কিউ টুল। সো ইলিপটিক্যাল মার্কিউ টুলও সেম, আমরা হচ্ছে সার্কেলের মতন করতে পারতেছি। যদি শিফট প্রেস করে ধরি তখন এটা এক্সাক্ট সার্কেল হয়ে যাবে, সার্কেল হয়ে যাবে। এন্ড এটার মধ্যে আমরা অল্টার ডিলিট দিয়ে কালার দিতে পারি, কন্ট্রোল D দিয়ে ডিসিলেক্ট করতে পারি, অথবা আবার যদি আমরা সাবস্ট্রাক্ট অ্যাড টু সিলেকশন করতে চাই, আমরা চাইলে সেটা করতে পারি। ঠিক আছে, আমরা চাইলে সেটা করতে পারি, কিন্তু এখানে একটা ভেজাল আছে। আমি যদি শিফট প্রেস করে ধরে রেখে করি অনেক সময় কাজ করবে, অনেক সময় করবে না। এখন আপনারা যেটা করবেন, ধরেন আপনি একটা সার্কেল নিছেন, সিলেক্ট করে সার্কেল এরিয়া নেওয়ার পর আপনি শিফট প্রেস করেন, তাইলে তো সেটা এক্সাক্ট সার্কেল হবে। এন্ড সাবস্ট্রাক্ট অ্যাড টু সিলেকশন ইন্টারসেক্ট, এই বাকি সব কিছু হচ্ছে সেম জিনিস, কোনো পার্থক্য নাই রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের সাথে। সো আশা করি এই দুইটা জিনিস আপনার ক্লিয়ার হয়ে গেছে। কারো কোনো কনফিউশন আছে এই দুইটা টুলস নিয়ে? থাকলে বলেন। আচ্ছা, এখন এই দুইটা টুল ইউজ করার সময় বা ফটোশপের মেজর যে সমস্যা, আপনি যাই করেন না কেন ফটোশপে যখনই কাজ করবেন মাথায় রাখতে হবে আমাকে নতুন লেয়ার নিয়ে নিয়ে কাজ করতে হবে। আপনি একটা যদি মনে করেন যে একটা একটা দশমিকও নিছেন, একটা ছোট্ট একটা এরিয়া যদি নিয়ে কাজ করেন, তারপরে আপনাকে হচ্ছে কি করতে হবে, আপনাকে নিউ লেয়ার নিতে হবে। ধরেন আমি সবকিছু কন্ট্রোল D দিয়ে ডিসিলেক্ট করি, ধরেন আমি এটা নিছি না, আল্ট্রা ডিলিট দিছি, কন্ট্রোল D দিয়ে ডিসিলেক্ট করছি, আবার নিউ লেয়ার নিব। ধরেন আমি এখানে একটা সার্কেল দিলাম, এইখানে অল্টারনেটিভ দিয়ে কালার দিছি, কন্ট্রোল D দিয়ে ডিসপ্লে করলাম, আবার একটা লেয়ার নিলাম। আর কি প্রত্যেকটা ডিজাইন, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা লেয়ারে হইতে হবে। যদি ভুলক্রমেও ধরেন একটা লেয়ারের মধ্যে আপনি আরেকটা ডিজাইন নিয়ে কালার দিয়ে দিছেন, ডিসিলেক্ট করছেন, এটা এখানে বৈশা পড়ছে জোকের মতন, এখন আপনি এটা ধরে টান দিবেন, এটার সাথে ওইটাও নড়বে। আর কি কান টানলে মাথা আসে কথা আছে না, বিষয়টা ফটোশপে এরকম। এক লেয়ারে দুইটা ডিজাইন করবেন, একটারে টান দিবেন আরেকটা সহ চলে আসবে। আপনি কান ধরে টান দিয়েছেন, মাথা সহ চলে আসছে, বিষয়টা এরকম হয়ে যাবে। সো অলওয়েজ লেয়ার নিয়ে নিয়ে কাজ করবেন। সো বোঝা গেল, সবাই ক্লিয়ার? আচ্ছা, মিলিয়াপুর কোশ্চেন অ্যান্সারটা দিয়ে দিই। মাউস প্যাডটা দিয়ে কিছুই না, মাউস প্যাডটার মধ্যে হচ্ছে আর কি ইয়া ছিল, শর্টকাট কি ছিল অনেক আর কি, ফটোশপের ইলাস্ট্রেটর শর্টকাট কি ছিল, আপু হচ্ছে একটু আগে যেটা দেখাইছে আর কি, দেখি ডাউনলোড করে রাখি, যাতে আবার ক্লাসের শেষে এটা চলে যায়। PS বেসিক টুল, এই শর্টকাটটা যদিও লাগে না, আমাদের হচ্ছে মেইনলি এই কন্ট্রোলের শর্টকাট গুলো আমাদের হচ্ছে মোটামুটি লাগে আর কি। ঠিক আছে, যাই হোক। আচ্ছা, একটা কাজ করবো না, এই যে সামিয়াপুর কাছে যেই ইয়াটা আছে না, মাউস প্যাডের যে ইয়া ছবিটা আছে, এটার একটা PDF আমি আপনাদেরকে দিয়ে দিব না, সেম জিনিসটাই আপনাদেরকে PDF দিয়ে দিব না, আপনারা সেভ করেন অথবা প্রিন্ট করে নিয়েন। ঠিক আছে, তাইলেই হবে, আমি দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, আমাদের তাহলে কি সিলেকশন টুলের কাজটা শেষ। আমরা যে ক্লাসে যাই, আমরা হচ্ছে হয়তোবা সবকিছু দেখতে পারবো না, আমরা হচ্ছে ইয়া করি। আচ্ছা, সিঙ্গেল রো মার্কিউ টুল এন্ড সিঙ্গেল কলাম মার্কিউ টুল, এটা টোটালি স্কিপ করতে চাচ্ছি আমি, কারণ এটা কোনো কাজে আসে না। কাজে আসে না কেন আসে না, জাস্ট এটা এক ঝলক দেখা দিই। ধরেন সিঙ্গেল কলাম মার্কিউ টুলটা হচ্ছে, এগুলো ডিলিট করে নেই, ডোন্ট শো अगेन, নো, ডিলিট ডিলিট ডিলিট। আমরা নিউ একটা নেই। এখন রাইট ক্লিক করলে এখানে সিঙ্গেল রো আছে বা সিঙ্গেল কলাম আছে, দেখেন এখানে একটা ইয়ে আসছে। আপনি যদি অল্টার প্লাস ডিলিট দিয়ে কালার দেন, কন্ট্রোল T দেন, এটা কি হচ্ছে, এটা আপনি ছোট বা বড় করতে পারতেছেন, তবে এটা বেশি একটা ছোট বা বড় হবে না। এই জিনিসটা আমাদের অতটা কোনো কাজে আসে না ফটোশপে। তো যেহেতু আসে না, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এই টুলটাকে কোনোভাবেই কোনো কাজে লাগাই না, ইউজও করি না, আমাদের প্রয়োজন পড়ে না। সিঙ্গেল কলামও সেম, এটা হচ্ছে খালি বরাবর আসে, বিষয়টা এরকম আর কি। সো আমাদের এগুলো কোনো কাজে আসে না, তো এটা বাদ। আমাদের মেইনলি যেটা কাজে আসে, আমরা তো এতক্ষণ কি দেখলাম, স্কয়ার, আমরা স্কয়ার দেখছি, তারপর হচ্ছে আমরা কি দেখছি, আমরা রেক্টেঙ্গুলার দেখছি, তাই তো। এখন আমরা যে সিলেকশন টুলটা দেখবো সেটার নাম হচ্ছে কি লেসো টুল।
লেসো টুলটা ঠিক সিলেকশন টুলের নিচেই আছে। লেসো টুল দিয়ে কি করে দেখেন, পেন্সিলের মতন আপনি যেদিক দিয়ে নিবেন সেদিক দিয়েই হচ্ছে আপনার এটা ইয়া হবে। ও এটা হচ্ছে সাবস্ট্রাক্ট হয়ে আছে। আমরা নিউ সিলেকশনে যাই, কারণ আমরা হচ্ছে এই যে যেদিক দিয়ে যাবো, যেভাবে করব ওই এরিয়াটা ওইভাবেই সিলেকশন হবে। এখন লেসো টুলটা কেন লাগে? লেসো টুলটা লাগে হচ্ছে ইমেজ রিটাচের জন্য, তারপরে আমাদের হচ্ছে কালার কারেকশনের জন্য এই লেসো টুলটা লাগে। আমরা যে এরিয়াটা সিলেক্ট করব ওই এরিয়াটাতেই কাজটা হবে, আর বাকি এরিয়াতে কাজ হবে না। এখন এরিয়া সিলেকশন আছে দেখি, কিন্তু আমি যখন আল্ট্রা ডিলিট দিতেছি, এই এরিয়াটাই কিন্তু কালার হচ্ছে। এখন আমি যদি এই পার্টে গিয়েও যদি আল্ট্রা ডিলিট দিই, যেখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে সেখানেও কিন্তু ওই সিলেক্টেড এরিয়াটাই কালার হচ্ছে। সো আমাদের এটা ইমেজ রিটাচের ক্ষেত্রে কাজে লাগে। লেসো টুল, সিলেকশন টুল, অনেক কিছু হচ্ছে আমাদের ফটো রিটাচের জন্য কাজে লাগে। আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি। সো লেসো টুল দিয়ে আমরা হচ্ছে পেন্সিলের মতন আঁকিবুকি করে আমরা একটা এরিয়াকে সিলেক্ট করতে পারি। এইটার মধ্যেও সিমিলার, আমরা নিউ সিলেকশন অ্যাড করতে পারি, এন্ড আমরা চাইলে এই সিলেকশনটা বাদও দিতে পারি, সাবট্রাক্ট করতে পারি। আমরা চাইলে এই সিলেকশনটার মধ্যে আমরা ইন্টারসেক্টও করতে পারি। তো আমরা কিন্তু রেক্টেঙ্গুলার যেটা দেখে আসলাম উপরের মেনু বার গুলা, সেম কিন্তু লেসো টুলের মধ্যে সেম কাজটাই হচ্ছে, নতুন কিন্তু কিছুই না। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছেন যে হচ্ছে ইয়ার ব্যাপারটা কিরকম? ওকে, এবার হচ্ছে আমরা শর্টকাট আগাই, কন্ট্রোল ডি দেই, আমরা হচ্ছে পলিগনাল লেসো টুলে যাব। পলিগনাল লেসো টুল ঠিক তার পরের টুলটাই। আপনারা কিভাবে যাবেন, রাইট ক্লিক করলেই, মাউস থেকে রাইট ক্লিক করলে এরকম পপ আপ মেনু বেরোবে, এখান থেকে আপনি নিচে গেলেই পলিগনাল লেসো টুল, এটাতে যান। পলিগনাল লেসো টুল হচ্ছে পুরো লাইনের মতো সিলেকশন টুল, আপনি যেভাবেই টান দেন এটা লাইন হবে। আপনি ক্লিক করে টান দিতে পারবেন না। আপনার যেটা করতে হবে, আপনি যেটা করবেন, একটা জায়গায় সিঙ্গেল ক্লিক করছেন, দেখেন এটার সাথে ম্যাগনেটের মতন এটা আটকে আছে, আমি যে দিক নিচ্ছি সেটা সেদিকে যাচ্ছে। তো ধরেন আমি এখানে ক্লিক করলাম, এখানে 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 এখানে, আমি যেভাবেই ক্লিক করতেছি লাস্ট মিনিটে এই পয়েন্টটাকে মিলিয়ে দেই, এটা হচ্ছে কি এরিয়াটা সিলেক্ট হয়ে গেল। অল্টার প্লাস ডিলিট দিই, কালার হয়ে গেল। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। সবাই ক্লিয়ার? পলিগনাল টুল কি লাইন হিসাবে কাজ করে। এন্ড পলিগনাল টুলের মধ্যে ঠিক তার উপরে দেখেন সেম অপশনগুলো, সেম মেনুগুলো আছে। এন্ড আপনি যেইখানেই এই মেনু দেখবেন সেইখানেই হচ্ছে সিস্টেমটা সেম। এখন কথা হচ্ছে ইলাস্ট্রেটরে এই মেনুটা কোথায় ছিল, এটা আপনাদের জন্য কোশ্চেন, বলে ফেলেন। না না, অল্টার কিছু দেই নাই তো ভাই, শর্টকাট দেই না, আমি জাস্ট এসকেপ বাটন দিয়ে ডিসিলেক্ট ক্যান্সেল করে দিয়েছি আর কি। আচ্ছা, এইটা কোথায় ছিল, উইন্ডোতে কোথায় ছিল আর কি, এটার নাম কি? এটা ইলাস্ট্রেটরে আছে, ইলাস্ট্রেটরে এটার নাম কি? ওকে, মিলিয়া আপু সঠিক কথা বলছে, ঈশ্বর আপু কথা বলছে ঠিক, মুবিন ভাইও ঠিক কথাই বলছে। আলী মনসুর ভাই, পেন টুল এটা, পেন টুলের মধ্যে এটা কই পাইছেন আপনি? পেন টুল তো এখানেও আছে, এই যে দাঁড়ান, কই, এই যে পেন টুল। আচ্ছা, খাদিজা আপু আপনার জায়গা ঠিক আছে, কিন্তু লোকেশনটা ভুল আছে আর কি। আপনি জায়গার নামটা কাছাকাছি নিয়েছেন কিন্তু লোকেশন ভুল। অ্যালাইন প্যানেলের ঠিক পাশে যে পাথ ফাইন্ডার অপশন আছে, পাথ ফাইন্ডারের মধ্যে আমরা এই জিনিসগুলো ইজিলি পাই। কারণ ওইখানে আরো মাল্টিপল অপশন আছে, এখানে মাত্র তো 4টা, ওইখানে আরো বেশি আছে অপশন। ঠিক আছে, একই জিনিস ঘুরে ফিরে একই কাজ। যেমন এখানে ডিভাইডের কোনো অপশন নাই, কিন্তু এখানে ডিভাইডের অপশন আছে, যেহেতু এটা ভেক্টর আর এটা রাস্টার, এর জন্য ডিভাইডের অপশন নাই। আচ্ছা, এটা গেল। এইবার আমরা যেটা দেখবো সেটার নাম হচ্ছে কি ম্যাগনেটিক লেসো টুল। এ ভাই তামিম ভাই, লেসো টুল কই গেলেন? এটা লেসো টুল না, এটা পাথফাইন্ডারের অপশন। ইলাস্ট্রেটর ওপেন করে অ্যালাইন প্যানেলের পাশে দেখেন ইয়া পাথফাইন্ডার নামে অপশন আছে। আপনারা যেটা থেকে সিলেকশনকে আর কি, সরি, শেপকে ব্রেক করেন বা শেপকে নতুন শেপে কনভার্ট করেন, ওইটা হচ্ছে ইয়া। আবার শেপ বিল্ডার টুল বললেন না, শেপ বিল্ডার টুলের কাজ একদমই ভিন্ন। যদিও শেপ ক্রিয়েট করে বা শেপকে জোড়া লাগে, শেপকে কাটে, কিন্তু হচ্ছে ওইটার কাজ, শেপ বিল্ডারের কাজটা ভিন্ন। আচ্ছা, এবার হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। ম্যাগনেটিক লেসো টুলের কাজটা হচ্ছে আমরা ফাইল থেকে তাহলে একটা মুরব্বিকে নিয়ে আসি, বা আমরা এটাকে কেটে দেই, এই আর্টবোর্ডটাকে, ডকুমেন্টটাকে কেটে দেই, তাহলে আমরা মুরব্বিকে নিয়ে আসতে পারবো। আমরা এই মুরব্বিটাকে নিয়ে আসি। ও মুরব্বি, আচ্ছা যাই হোক, আমরা এখান থেকে ম্যাগনেটিক লেসো টুল, এটার কাজ কি? ম্যাগনেটিক লেসো টুল হচ্ছে কালার ধরে ধরে সিলেক্ট করে। কি করে? আপনি ধরেন এখানে ব্ল্যাক কালার আছে, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার, তার মানে দুইটা কালারের মধ্যে একটা গ্যাপ আছে না? আবার হাতের কালারটাও তো আলাদা। সো ম্যাগনেটিক লেসো টুলের কাজ হচ্ছে সে ম্যাগনেটের মতন কালারের যে জয়েন্টটা আছে, ওই জয়েন্টের লাইন বরাবর সে আঠার মতন লেগে যায়। সো আমরা ধরেন এখানে এই হাতের এই জায়গাটার মধ্যে সিলেক্ট করলাম, এন্ড আমরা যদি এটার পাশ দিয়ে, হাতের পাশ দিয়ে কোনো ক্লিক করা লাগবে না, আপনি যদি হাত ভুলে যান, দেখেন এটা কিন্তু
এটাকে আলাদাভাবে সিলেক্ট করে ফেলতেছে, সে কালার থেকে কালারকে আলাদা করে সে হচ্ছে এরিয়াটাকে সিলেক্ট করে ফেলতেছে। যদি যাই 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 দেখেন, খেয়াল করেন সে কালার টু কালার চেঞ্জ ডিটেক্ট করতেছে অটোমেটিক। আমার কিন্তু কোনো ক্লিক করা লাগতো না, আমি জাস্ট হাঁটায় নিতেছি। ঠিক আছে, আমি হাঁটায় নিতেছি জাস্ট। আচ্ছা, এখানে কালার একটু ভিন্নতা ছিল, দেখেন কালারে ভিন্ন থাকার কারণে এখান থেকে কি হয়েছে, এখান থেকে কালারটা বাঁকা, সিলেকশনটা বাঁকা হয়ে উপরের দিকে উঠে গেছে, তাই না? এন্ড এইখানেও কিন্তু সেম টুলবার আছে, অ্যাড টু সিলেকশন, সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, এন্ড হচ্ছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন। সো লেসো টুলের, ম্যাগনেটিক লেসো টুলের কাজ কি? সে হচ্ছে কালারের সাথে কালারের যে বর্ডার, এই বর্ডারটাকে ফলো করে সে সিলেকশন করে। কথা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন? এন্ড বাকি সবকিছু সেম। কথা কি বুঝতে পারছেন সবাই? ওকে, সো আমরা কন্ট্রোল ডি তে ডিসিলেক্ট করে দিই। এখন আমরা হচ্ছে একদম সিলেকশনের আরেকটা টপিকে যাই, আমাদের হচ্ছে লেসো টুল, পলিগন, ম্যাগনেটিক পর্যন্ত আমাদের শেষ। ঠিক আছে, আমরা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের যে ব্যাপারটা আছে সেটার একটা বেসিক ধারণা আমরা আজকে দেখব। কোথা থেকে? অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, ম্যাজিক সিলেকশন টুল দিয়ে। ঠিক আছে, আমাদের 3টা পার্ট বাকি, এন্ড আমাদের হাতে প্রায় 40 মিনিটের মতন টাইম আছে, বা 20 মিনিটের মতো, সরি 20 মিনিটের মতন টাইম আছে। এই 20 মিনিটে আমরা ইনশাল্লাহ এটা কমপ্লিট করে ফেলবো, সমস্যা নেই। আর যদি আপনাদের লাস্ট ক্লাসের হোমওয়ার্ক না দেখতে পারি, মন খারাপের কারণ নেই, নেক্সট ক্লাসে দেখে নিব। ঠিক আছে, ওকে। আমরা হচ্ছে মিনিমাইজ করি। ঠিক, আমরা যেই যেই টুলবার গুলো রোতে দেখতেছি, আমরা কিন্তু সিরিয়ালের শিখতেছি। আমরা নেক্সটে যদি যাই, সেটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল। এখন অবজেক্ট সিলেকশন টুল অনেকের পিসির ফটোশপেই নাই। যাদের ফটোশপে নাই তারা হচ্ছে মন খারাপের কোনো কারণ নেই, কারণ এটা 23-এর ভার্সন বা 22-এর ভার্সন থেকে অ্যাড করা হয়েছে, মেবি 23 থেকে অ্যাড করা হয়েছে। সো যাদের নাই তাদের আহামরি কোনো ক্ষতি হচ্ছে না, আর যাদের আছে তাদের সামান্য কিছু লাভ হচ্ছে, বেশি একটা উপকারও হচ্ছে না। ঠিক আছে, অবজেক্ট সিলেকশন টুলের কাজ কি? ধরেন এইখানে আমার একটা অবজেক্ট আছে, কি এটা সাবজেক্টও ধরতে পারেন, এটাকে আপনি অবজেক্টও ধরতে পারেন। এখানে আমার একটা অবজেক্ট আছে, কি একটা মানুষ। আমি যদি এটাকে জাস্ট সিঙ্গেল সিলেক্ট করি, জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করি, দেখেন আমার পুরো মানুষটাই সিলেক্ট হয়ে গেছে। অল্টার দিলে যে কালার দেই, দেখেন জুম করার পরে আপনি কিন্তু মানুষের বাইরের কোনো কালার তেমন একটা দেখতে পাবেন না, তাই না? আমাদের এটা কিন্তু কালার হয়ে গেল। কন্ট্রোল ডি দিয়ে দেই, কন্ট্রোল জেড দেই, আচ্ছা কন্ট্রোল ডি দিয়ে ডিসলেক্ট করে দেই। সো আমি কি করলাম, অবজেক্ট সিলেকশন টুল দিয়ে আমি হচ্ছে জাস্ট মানুষটাকে সিঙ্গেল একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে কি আমি এটাকে কালার দিতে পারতেছি, তাই না? এটাই তো আমরা করতে পারতেছি। এখন বিষয়টা যেটা হইছে, আমি তো মানুষটাকে সিলেক্ট করছি, আমি চাইলে তো বাইরেরটাকে আমার সিলেক্ট করতে হবে, ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করতে হবে, তাই না? তো সেটা তো আর অবজেক্ট সিলেকশন দিয়ে করা যাবে না। তো আমরা কই যাব? সিলেক্টে যাব, উপর থেকে সিলেক্ট থেকে ইন্টারসেক্টে যাব, সরি সিলেক্ট থেকে ইনভার্সে যাব, ইন্টারসেক্ট বলতেছি, ইনভার্স, ইনভার্সে যাব। ইনভার্সে গেলে দেখেন সিলেকশনটা ঠিক জায়গাতেই আছে, কিন্তু সিলেকশনটা বাইরে চলে গেছে। এবার যদি আমরা অল্টার দিয়ে কালার দিই এন্ড কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি, দেখেন মানুষটা ঠিক পিছনের যে ব্যাকগ্রাউন্ড, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এন্ড আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটা ডিলেটও করে দিতে পারেন। আচ্ছা, এখানের মধ্যে দেখেন সমস্যা হয়েছে, কি সমস্যা? আমার ফটো দেখেন লক, আমি কিন্তু লক করি নাই, আনলক করি নাই। সো আমার এটা আনলক করতে হবে, কন্ট্রোল জেড দিতে হবে। সরি, আনলক করে নেই, তারপর আমি ডিলিট করে দিই, দেখেন আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে, তাই না? কি করলাম আমরা? অবজেক্ট সিলেকশন টুল দিয়ে ফার্স্টে মানুষটাকে সিঙ্গেল ক্লিক করে সিলেক্ট করছি, লেয়ারটাকে আনলক করে নিছি, তারপর আমরা কি করছি? সিলেক্ট থেকে ইনভার্সে গেছি, ইনভার্স মানে উল্টা করছি। উল্টা করার পর আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে, আমরা জাস্ট ডিলিট প্রেস করছি। এটা একটা ওয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার, অবজেক্ট সিলেকশন টুল দিয়ে। এবার আমরা সেকেন্ড ওয়েতে যাই, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি। আর যাদের পিসিতে হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল নেই তাদের জন্য এখন এটা, বা এটা সবার জন্যই হইতে পারে। আপনি সিলেক্টে যাবেন, সিলেক্ট থেকে সাবজেক্ট, সাবজেক্ট সিলেক্ট করবেন, কিছুক্ষণ ওয়েট করবেন, দেখেন লোড নেওয়ার পর দেখেন সেম কাজটা হয়েছে অটোমেটিক। আপনাকে ওই যে ওই সেম কাজটাই করছে, কিভাবে করছে? ফটোশপ অটোমেটিক করছে। কোথা থেকে? সিলেক্ট থেকে সাবজেক্ট। আপনি জাস্ট লেয়ারটা সিলেক্টে রেখে সিলেক্ট থেকে সাবজেক্ট দিবেন, আপনার ওই লেয়ারে থাকা যে সাবজেক্ট আছে ওইটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আবার যদি আমরা এখান থেকে সিলেক্ট থেকে আবার ইনভার্স করে দেই, এন্ড আমরা যদি ডিলেট দিয়ে দেই অথবা আল্টার প্লাস ডিলেট দিয়ে দেই, দেখেন এটা কালার হয়ে গেছে। তাইলে আমরা দুই ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, দুই ভাবে অবজেক্টকে বা সাবজেক্টকে সিলেক্ট করতে পারি। কথা কি ক্লিয়ার? না কারো কোনো কোশ্চেন আছে?
ঠিক আছে, সবাই এবার ক্লিয়ার হয়েছেন? তামিম ভাইয়া এন্ড হচ্ছে মিলি আপু ক্লিয়ার হয়েছেন? আচ্ছা, সো আমরা দুইটা ওয়েতে করতে পারি, অবজেক্ট সিলেকশন আর একটা হচ্ছে সাবজেক্ট সিলেক্ট থেকে সাবজেক্ট। সো সবাই ক্লিয়ার হয়েছেন আশা করি। সো এইবার এটা তো আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের প্রসেসিংটা গেল, এটা হচ্ছে একদম বেসিক বা রুট লেভেলের ব্যাকগ্রাউন্ড রিমুভ। আমরা হচ্ছে ফিউচারে আমরা যখন একটু অ্যাডভান্স ক্লাসে যাব এখানে আরো ডিটেলস আছে ব্যাকগ্রাউন্ড রিমুভের, ঠিক আছে? সো ওইটা আমি দেখায় দিব, সমস্যা নেই, ওটা ডে বাই ডে আসবে। সো আমরা যখন অবজেক্ট সিলেকশন টুলে রাইট ক্লিক করব, ঠিক তার নিচেই দেখবেন কুইক সিলেকশন টুল আছে। কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করার পরে দেখবেন যে এখানের মধ্যে ছোট্ট একটা একটা ছোট্ট একটা সার্কেল, তাই না? এটাই দেখাচ্ছি ভাইয়া, রাইট ভাই, এটাই দেখাচ্ছি, আমরা এই পয়েন্টই আছি। ধরেন আমরা যখন অবজেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করতে দেখেন আমাদের সার্কেলটা কত ছোট। And এটার কাজটা কি, আমরা ক্লিক করে যতটুকু এরিয়া টান দিব সে কালার ওয়াইজ সে ধরে ফেলতেছে। দেখেন আমি কিন্তু পুরোটা টান দেই নাই, কিন্তু সে কিন্তু এই পার্টটা দেখেন কমপ্লিট সে সিলেক্ট করে ফেলছে, এই মানুষের এই মাথার উপর পর্যন্ত। আমি যদি আবার এখান থেকে ক্লিক করে টান দেই, দেখেন সেম, সে কিন্তু এই যে দেখেন এতটুকু পর্যন্ত সিলেক্ট করছে। আমি যদি আবার এখান থেকে ধরে টান দেই, সে এতটুকু সিলেক্ট করছে, তাই না? আবার আমরা যদি এখানেও ক্লিক করি, এখানে সিলেক্ট করছে। এখন এখানে ক্লিক করে সিলেক্ট হইতো না, কেন হয়েছে জানেন? আমাদের সেম উপরে দেখেন নিউ সিলেকশন, অ্যাড টু সিলেকশন এন্ড সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, এই তিনটা অপশন কিন্তু স্টিল নাও অন্য আইকন দিয়ে আমাদের কুইক সিলেকশন টুলের সাথে আছে, অ্যাডিশনাল অ্যাড করা আছে। সো এটার জন্যই অ্যাড টু সিলেকশন অ্যাড থাকার কারণে আমরা হচ্ছে এটা সিলেক্ট করতে পারছি। এখন আমরা যদি হচ্ছে ডিলিট প্রেস করি, দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা আবারও রিমুভ হয়ে গেল। কথা ক্লিয়ার? সো আমরা আবার একটু রিক্যাপ করি। আমরা কুইক সিলেকশন টুল দিয়ে কি করলাম, কুইক সিলেকশন টুল সিলেক্ট করলাম, আর এটার কাজ হচ্ছে কালার টু কালার সিলেক্ট করে, যেখানে যতটুকু কালার আছে সে ওইটাকেই সিলেক্ট করবে। এন্ড আপনি যদি টান দেন পুরোটাতে, সে তো পুরোটাই সিলেক্ট করবে, যেভাবে টানবেন সে ওই এরিয়াটাই তো সিলেক্ট করবে, সে তো আর বুঝবে না আপনি টান দিয়েছেন এজন্য সে সিলেক্ট করে গেছে, তাই না? আমরা যদি শুধু কালারটা ধরে টান দেই, সে কিন্তু তার অটোমেটিক সিস্টেমের মাধ্যমে সে কিন্তু শুধু কালারটাকেই, ওই ক্যাটাগরির যে কালার সেটাকেই সে সিলেক্ট করে যাবে। কথা ক্লিয়ার? এখন হইতে পারে না যে আমাদের এই যে সার্কেল, এই যে সার্কেলটা দেখতেছি এটা আমাদের বড় লাগবে, হইতেই পারে। আমরা কি করব, আমরা কিবোর্ড থেকে থার্ড ব্রেকেট ওপেন অথবা থার্ড ব্রেকেট ক্লোজ, এটা দিয়ে আমরা এটাকে ছোট বা বড় করতে পারি এই সার্কেলটাকে। এখন ধরে নেন আমি থার্ড ব্রেকেট ক্লোজ যেটা সেটা ক্লিক করতেছি, সিঙ্গেল সিঙ্গেল ক্লিকে আমাদের হচ্ছে সার্কেলটা বড় হচ্ছে, আর থার্ড ব্রেকেট ওপেন দিয়ে ক্লিক করলে সার্কেলটা ধীরে ধীরে ছোট হচ্ছে, ঠিক আছে? আর এই এই সিলেকশন টুল দিয়ে আমরা শুধু কালার ওয়াইজ সিলেক্ট করতে পারি, অথবা আমরা যদি অতিরিক্ত কালারের এরিয়াও টান দেই বা ক্লিক করে ড্র্যাগ করি, সাথে সাথে হচ্ছে ওই এরিয়াটাও সিলেক্টেড হয়ে যাবে। এটা শর্টকাটটা কি সবাই কি বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পেরেছেন যে হচ্ছে শর্টকাটটা কি? আমি তারপরে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি শর্টকাটে লিখে দিলাম, ঠিক আছে? শর্টকাট জাস্ট লিখে দিলাম স্মল আর বিগ। সো আমি হচ্ছে ক্লোজ দিয়ে হচ্ছে কি করতেছি, আমি ক্লোজ দিয়ে হচ্ছে বড় করতেছি, আর ওপেন দিয়ে কি করতেছি, ওপেন দিয়ে ছোট করতেছি। সবাই এটা নোট করে রেখে দেন, ঠিক আছে? ওকে, ডি সিলেক্ট করতে হলে কন্ট্রোল ডি ভাইয়া, এটা শর্টকাটের কোনো ইয়া নাই। আর যদি সিলেকশন থেকে বাদ দিতে চান তাহলে হচ্ছে ইন্টারসেক্ট উইথ, সরি, সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। ধরেন আমি এই যে সিলেক্ট করছি, আমি এখান থেকে এটা কাটবো, এখান থেকে এটাকে কাটবো। সো আমি এটাকে, কি রে ভাই, আচ্ছা এখান থেকে আমি কেটে নিচ্ছি, আমার সবগুলো সিলেকশন ছিল, কন্ট্রোল ডি দেই, আমি মাঝখান থেকে দেখাই। তখন আমি এখান থেকে এটাকে সিলেক্ট করছি, এখন সাবট্রাক্ট করি, দেখেন এটা সাবট্রাক্ট হয়ে গেছে। আমি এখানে টান দেই, সাবট্রাক্ট হয়ে গেছে, আল্ট্রা প্লাস ডিলিট দিই, দেখেন এইখানে কালার পড়ে নাই। সো এই ওয়েতে করবেন, ঠিক আছে? আচ্ছা কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করি। এর পরেরটা হচ্ছে আরেকটু অ্যাডভান্স লেভেলের জিনিস। এখন আমি যদি কুইক সিলেকশন টুল দিয়ে টি শার্টটাকে ধরতে যাই, ক্লিক করে একটু টান দেওয়া লাগছে না আমাদের, তারপরে তো কালারটা ইয়া হয়েছে। ফটো কিভাবে সরাবেন বলতে, আচ্ছা ফটো কিভাবে সরাবেন ভাই, আমি কোশ্চেনটা বুঝিনি, আমাকে একটু ডিটেলসে বলেন, ঠিক আছে? আর কুইক সিলেকশন টুল দিয়ে আমরা কি করতেছি, টি শার্টটাকে ক্লিক করে টান দেওয়ার পর এটা সিলেক্ট হচ্ছে না। এখন আমরা যদি ম্যাজিক ওয়ান টুলে যাই, ম্যাজিক ওয়ান টুল এটা কি করে জানেন, জাস্ট সিঙ্গেল ক্লিকে আপনার টি শার্টটা সিলেক্ট করে ফেলে বা স্পেসিফিক একটা কালার সিলেক্ট করে ফেলে। এখন এখানে প্রবলেমটা কি হয়েছে দেখেন, আমার স্পেসিফিক কালার কি হয়েছে, জায়গায় জায়গায় সিলেক্ট হয় নাই। কেন সিলেক্ট হয় নাই, আমাদের এখানে টলারেন্স বেশি। টলারেন্সটা হচ্ছে আপনার
ধরেন আপনি দুপুর 12টার সময় যদি হচ্ছে সূর্যের দিকে তাকায় থাকেন, যদি আপনি দুপুর 12টার সময় সূর্যের দিকে খালি চোখে তাকান, আপনি তাকা থাকতে পারবেন? তাকা থাকতে পারবেন না। এখন আপনার ধরেন আমি একটা ব্লু কালারের সানগ্লাস দিলাম, আপনি হয়তোবা কিছুক্ষণ তাকা থাকতে পারবেন, আপনার চোখ ব্যথা করবে না। আপনার তারপরে আমি সবুজ সানগ্লাস দিলাম, আপনি আরেকটু কিছুক্ষণ বেশি তাকা থাকতে পারলেন। এবার আপনাকে আমি ব্ল্যাক সানগ্লাস দিলাম, আপনি অনেকক্ষণই সূর্যের দিকে তাকা থাকতে পারবেন, আপনার চোখে তেমন একটা ইফেক্ট পড়বে না। এখন আপনি যতই শেড বাড়াচ্ছেন, টলারেন্সটা বাড়াচ্ছেন, সরি কমাচ্ছেন, ততই কি আপনার কালারটা অ্যাকিউরেট আসতেছে, তাই না? সো আমরা যদি টলারেন্স কমাই, আমরা যদি টলারেন্সটা কমাইতে পারি, তাহলে আমাদের কি দেখার শক্তিটা বেড়ে যেতেছে না? সো আমরা যখন টলারেন্সটা কমাইলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসপ্লে, আমরা যখন টলারেন্সটা কমায় কততে আনলাম, ধরেন আমরা ম্যাজিক কন্টেকে টলারেন্স কমায় 30 আনছি, যে এখানে উপরে টলারেন্স আছে, যা সিঙ্গেল ক্লিক করি, দেখেন আমাদের টি শার্টটা কিন্তু এক্সাক্ট অ্যাকিউরেট ওয়েতে সে সিলেক্ট করে ফেলছে। কারণ কি, তার দেখার অপশনটা এখানে সে একটু বাড়াইতে পারছে। ঠিক আছে, গেল। এখন আপনি যদি 35ও দেন, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি এন্ড এটাকে ক্লিক করি, 35টা বেস্ট। ঠিক আছে, আমাদের কিন্তু এটা সিলেক্ট হয়ে গেল। রিমুভ করার পর সাবজেক্টের মধ্যে অনেক সময় হোয়াইট লাইন পরে, ওইটা কি ভাবে রিমুভ করব? এটা আসবে ভাইয়া, এটা আছে, আপনাদেরকে দেখাবো, সমস্যা নাই। আজকের ক্লাসে এটা পাবেন না, সামনে এটা আছে, এটা একটা টুলসই আছে আপনার ওই হোয়াইট লাইনটা সরানোর জন্য। ঠিক আছে, সো আমরা যদি এই অবস্থাতে টি শার্টটাকে আলাদা করতে চাই, আমাদের তো সিলেক্টেড আছে, আমরা কি করব জানেন? কন্ট্রোল প্লাস জে দিব। আর জে দিছি না, কিছু কি পরিবর্তন দেখতে পাচ্ছেন? কিছু কি চেঞ্জ হয়েছে? কিছুই হয় না, কিন্তু আমরা যদি এখান থেকে ক্লিক করে টান দেই, দেখেন মানুষের টি শার্টটা কিন্তু এখান থেকে সরে গেছে। আর একটু ইজি ভাবে দেখা দিই, লেয়ার প্যানেল থেকে আমরা আই অফ করে দিই, দেখেন মানুষের এই লোকটার টি শার্টটা কিন্তু তার গা থেকে খুলে নিলাম। ঠিক আছে, সো আমরা কি শর্টকাট ইউজ করছি? কন্ট্রোল জে। সিলেক্টেড এরিয়াতে যখন আপনি কন্ট্রোল প্লাস জে দিবেন, তখন ওই সিলেক্টেড এরিয়াটা একটা কপি নিউ লেয়ার হিসাবে আপনার অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, শর্টকাটটা কি আমি ইয়াতে লিখে দিচ্ছি, প্লাস জে ফর সিলেকশন কপি। আচ্ছা, সবাই হয়তোবা চ্যাট বক্সে শর্টকাটটা পেয়ে গেছেন। এখন ধরেন আমি কন্ট্রোল প্রেস করে ধরে আমি এটাকে সিলেক্ট করলাম এন্ড এই লেয়ারটাকে আমি ডিলিট করে দিই। এখন আমি যদি মুভ টুল থেকে এটাকে যদি মুভ করি, দেখেন আমার কিন্তু টি শার্টটা কিন্তু সরে গেল, তাই না? আমার সিলেক্টেড এরিয়াতে কিন্তু টি শার্টটা মুভ হয়ে গেল। এটাকে আমাদের জন্য ভালো কাজ হইলো? ভালো কাজ হয় নাই। সো আমরা নিউ লেয়ার নেওয়ার নিয়ে হচ্ছে কন্ট্রোল সি, এখানে হচ্ছে সিলেক্ট করে আর কি, শুধু আগের লেটার কন্ট্রোল সি কন্ট্রোল ভিও দিতে পারি, তাইলেও হইতেছে, এটা একই একই হইতেছে। কিন্তু ভি দিলে এক একবার এক এক সময় পেস্ট হইতে পারে, একটা সমস্যা। কিন্তু আমরা যদি হচ্ছে কন্ট্রোল জে জে দেই শুধু, তাহলে কিন্তু অটোমেটিক এটা কপি হয়ে যেতেছে ওই লেয়ারের উপরে। কাইন্ড অফ ওই কন্ট্রোল সি কন্ট্রোল এফ এর মতন আর কি। কথা ক্লিয়ার? সবাই কি কথা বুঝতে পারছেন ক্লিয়ারলি? এন্ড আপনারা এই টুলগুলো কাজে লাগিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। ওকে, সো আমাদের আজকে ক্লাস টপিকটা কিন্তু এখানেই ছিল, এতটুকুই ছিল, এন্ড আমরা এতটুকুই রাখবো। এর বেশি তো আর নাই অ্যাকচুয়ালি, সো আমরা এতটুকুই রাখবো। সো আপনাদের কাজ কি, আপনাদের হোমওয়ার্কটা কি থাকবে? আপনাদের হোমওয়ার্কটা থাকবে আপনারা ফ্ল্যাগ ডিজাইন করবেন, একটা ইমোজি বানাবেন, বিল্ডিং ডিজাইন করবেন। ঠিক আছে, বিল্ডিং ডিজাইন করবেন। এখন ফ্ল্যাগ যদি কেউ জাপানের ফ্ল্যাগ বানাইছেন, বাংলাদেশের ফ্ল্যাগ বানাইছেন, তাইলে ওইটা আমি অ্যাকসেপ্ট করব না। কারণ কি, যারা হচ্ছে তাড়াহুড়া করে কাজ করবেন, তারা কি করবে আমি আপনাদেরকে বলে দেই। হায় হায়, আজকে তো স্যারের হোমওয়ার্ক দিতে হবে, ফাইল থেকে নিয়ে যাই তাড়াতাড়ি। আমরা ওয়েবে যাব, ওয়েবে গিয়ে হচ্ছে কি করব জানেন? তাড়াতাড়ি ওয়েব ব্লাস্টটা নিব। এখন তো স্যারকে তো আমাদের জেপিজি দিলেই হয়, আমরা কি করব, এখানে হচ্ছে গিয়ে তাড়াতাড়ি করে গ্রিন কালার দিয়ে দিব। ধরেন আমি এখানে একটা গ্রিন কালার দিলাম, অল্টার ডিল দিলাম। হ্যাঁ হ্যাঁ, এখনো তো আর 2 মিনিট আছে ক্লাস শুরুর। কি করি আমরা হচ্ছে, এখানে একটা সার্কেল নেই, আমরা হচ্ছে এখানে একটা সার্কেল নেই, সার্কেল নিয়ে হচ্ছে লেয়ার 2-তে আমরা একটা রেড কালার দিয়ে দিই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে, কারণ আমাদের ক্লাসটা একটু শুরু হয়ে গেছে। এন্ড আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে এটাকে আমরা মিডলে তাড়াতাড়ি করে অ্যালাইন করে দিই। এটাকে সেভ করব, আমাদের বাংলাদেশের ফ্ল্যাগ হয়ে গেছে। স্যার তো দেখবে আমি হোমওয়ার্ক করে ফেলছি। সো এই ধরনের ফ্ল্যাগ অ্যাকসেপ্টেবল না, ডিরেক্ট কথা। জাপানের ফ্ল্যাগ, বাংলাদেশের ফ্ল্যাগ, এগুলা অ্যাকসেপ্টেবল না, মানে না, একদমই না। আপনি যত কঠিন ফ্ল্যাগ বানাইতে পারেন,
অ্যালাইনমেন্টের ব্যাপারটা রাহিল ভাই বাদ দেন সাইডে, আপনি আপাতত ফ্ল্যাগের যে কোনো একটা কিছু করেন, অ্যালাইনমেন্ট আসবে সামনে, সমস্যা নেই। বিজনেস কার্ড আসতেছে না, একটু ওয়েট করেন, প্যারা নাই। সবকিছু আগে আগে দেখার দরকার কি? আচ্ছা, আমরা হচ্ছে ধরেন ফ্ল্যাগ দেখি। আরে কি, আমার কিবোর্ড মনে হয় এক লাইন বেশি কাজ করে। ওকে, ইমেজে যাই। এই যে ধরেন, কোন কান্ট্রির ফ্ল্যাগ এটা? কোস্টারিকার ফ্ল্যাগ যদি কেউ বানান, তারপরে হচ্ছে ধরেন, আরে সব ফ্ল্যাগ তো একই রকম। আচ্ছা সমস্যা নেই, ব্রাজিলেরটা বানাইতে পারেন, আমি কিচ্ছু বলবো না যদি ব্রাজিলেরটা বানাইতে পারেন। তারপরে ইউনাইটেড স্টেটস এরটা যদি বানাইতে পারেন, বানায়েন, সমস্যা নাই। তারপরে আপনি পেন, কি বলে, সিলেকশন টুল ইউজ করে যদি তুর্কির ফ্ল্যাগটা বানাইতে পারেন, বানায়েন, কোনো সমস্যা নেই। যদি সিলেকশন টুল, যে কোনো সিলেকশন টুল যদি আপনি তুর্কির ফ্ল্যাগটা বানাইতে পারেন, বানান, কারণ এখানে চাঁদ আর এই স্টারটা অ্যাকিউরেট হইতে হবে। কারণ আমি জানি সিলেকশন টুল দিয়ে যদি প্রপার ওয়েতে কাজ করেন, এটা অ্যাকিউরেট হবে। তো নিচে যাই, নিচে 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 নিচে। আচ্ছা, আছে না, এই যে ইউনাইটেড কিংডমের ফ্ল্যাগটা যদি কেউ বানাইতে পারেন, বানায়। ওকে, তারপর এটা কি দক্ষিণ কোরিয়া, দক্ষিণ কোরিয়ার ফ্ল্যাগ যদি কেউ বানাইতে পারেন, তাহলে তো আলহামদুলিল্লাহ, বানায়, দেখবো কিভাবে বানান। তো এগুলা বানাবেন। তারপরে এই যে সাউথ আফ্রিকার ফ্ল্যাগ বানাইতে পারেন, আমি যে ফ্ল্যাগ গুলোর নাম বলে দিছি, এগুলা বানাবেন। ঠিক আছে, একটা সেকেন্ড ভাই, একটা সেকেন্ড একটু টাইম দিয়েন, আমি হচ্ছে একজনকে একটু। ভাইয়া দেখেন, 7টা থেকে এক্সাক্ট রাত 12টা পর্যন্ত আমার টানা শিডিউল থাকে, এটা আপনারা জানেন, আপনাদেরকে গ্রুপে। ভাইয়া দেখেন, 7টা থেকে রাত 12টা পর্যন্ত আমাদের রেগুলার ক্লাস থাকে প্রত্যেকটা মেন্টরের, আপনাদেরকে সেটা গ্রুপেও জানানো হয়েছে এন্ড অনেকবার বলাও হয়েছে, তারপরেও আপনি একের পর এক ফোন দিয়ে যাচ্ছেন, তো দিয়ে যাচ্ছেন। এটা কি আমাদের ক্লাস টাইমে ডিস্টার্ব হয় না? এগুলো কেন করেন? আপনার জন্য তো আরো 8-10 জনের ডিস্টার্ব হচ্ছে। কারণ আমি এখন ক্লাস বন্ধ রেখে আমি আপনাকে ভয়েস এসএমএস দিতে বাধ্য হচ্ছি, এটা কি আপনি ঠিক করতেছেন? এন্ড আপনাকে দেখা গেল আমি ব্যস্ত থাকলে যদি কল কেটে দিই, আপনি একাধারে কল দিতে থাকেন, এটা কি একটা মানুষের জন্য ডিস্টার্ব না? সে তো ব্যস্ত থাকতে পারে কোন একটা কাজে। এন্ড আপনাদেরকে একটা কথা বলে কেন আপনারা বুঝতে চেষ্টা করেন না যে একটা মানুষ ব্যস্ত থাকতে পারে, সেই মানুষটা কল কেটে দিতেছে। এন্ড আপনাদেরকে বারবার বলার পরেও যে আমার শিডিউলে এই টাইমে থাকে, আপনি বারবার আমাকে কল দিয়ে যাচ্ছেন। এটা কেমন ধরনের বিহেভিয়ার হলো ভাই, আমি তো বুঝলাম না। মাঝে মধ্যে মন চায়, বিশ্বাস করেন, ফোনটা আসার মেরা ভেঙে ফেলি। আচ্ছা যাই হোক, আপনারা হচ্ছে ফ্ল্যাগ ডিজাইন যেগুলো আছে যেভাবে যেভাবে করেন, আচ্ছা কানাডার ফ্ল্যাগটা একটু কেউ পারলে করেন, দেখবো। সামি আপু করতে পারবেন, এটা আমার অগাধ বিশ্বাস। ঈশ্বর আপু করতে পারবেন। আর ঈশ্বর আপুর কাছে প্লাস পয়েন্ট আছে, ঈশ্বর আপুর কাছে পেন্সিল আছে। হ্যাঁ, শ্রীলঙ্কা করেন ভাইয়া, শ্রীলঙ্কা করেন, সমস্যা নেই, শ্রীলঙ্কার ফ্ল্যাগটা সুন্দর, মাঝখানে সিংহ আছে, তলোয়ার হাতে সিংহ, করে ফেলেন। ওকে, ফ্ল্যাগ ডিজাইন গেল, এবার বিল্ডিং ডিজাইনটা একটু দেখা দেই। চেষ্টা করবেন বিল্ডিং ডিজাইন অ্যাকচুয়ালি যেন বিল্ডিং এর মতনই দেখতে হয়। ঠিক আছে, আবার এই চিন্তা করেন না জোড়াতালি মাইরা দিছি বিল্ডিং হয়ে গেছে। ঠিক আছে, সব ফটোশপে করবেন। আমি করতে ক্লাস নিতেছি ফটোশপের, আপনি ইলাস্ট্রেটর দিয়ে করবেন কেন? ফটোশপ দিয়ে করবেন। ইলাস্ট্রেটরের কোনো কিছু ধরতে পারবেন না, এটা হচ্ছে ফার্স্ট রুল। এন্ড আমি কিন্তু জুম করলে এজটা দেখলে বুঝতে পারবো আপনারা কি ইলাস্ট্রেটর দিয়ে করছেন না ফটোশপ দিয়ে করছেন, সো বি কেয়ারফুল। আমার চোখ ফাঁকি দিতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা দেখি তো, কি যেন, আমি তো নাম ভুলে গেলাম। দেখি না, 312 না, মনে হচ্ছে 300। এই তো পেয়েছি পেয়েছি পেয়েছি। এই আপুর কাজটা আমার একটু দেখানো দরকার আপনাদেরকে, এই জন্য এই আপুরে খুঁজে বাইর করছি আমি। হুম, হুম, ব্যাগ, বুটিক, ফ্ল্যাগ, অস্ট্রেলিয়া, পেন, হানিবি, এগুলো তো অনেক আগের। হুম,
আচ্ছা, এখানের মধ্যে ওনার একটা ইয়া ছিল, বিল্ডিং এর ডিজাইন ছিল। আমি একটু ওনাদের ইয়াতে ঢুইকা দেখি, ওনাদের গ্রুপে ঢুইকা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখেন ফটোশপ দিয়ে কি কাজ করা পসিবল। 314 কই পাইছি, ফটো মিডিয়াতে যাই। ওনারা যেই ধরনের ডিজাইন অ্যাকচুয়ালি করে অস্বাভাবিক লেভেলের সুন্দর। 314ই তো মনে হয়, নিচের দিকে যাই। এগুলো অনেক আগের কাজ, আর ওই বিল্ডিং ডিজাইনটা ছিল শুরুর দিকে। উনি কি এখানে কি প্লেস করছে? আদৌ কি করছে? দাঁড়ান দেখি, এখানে করার তো কথা। আচ্ছা, এখানে না পাচ্ছি না, আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে দেখানোর একটা ট্রাই করবো, না সমস্যা নাই। সুমাইয়া জামান আপুরি তো কাজ ছিল মেবি এটা। উম যাই হোক, ওইটা মনে হয় আমি কোনো কারণে হয়তো বা হারায় ফেলছি, বুঝছেন? ওইটা পাইলে আমি আপনাদেরকে দেখাবো যে ওই ডিজাইনটা জাস্ট এমন ছিল, অনেক সুন্দর। হ্যাঁ, আর একটা জিনিস বলে দেই, এই সামিয়া আপু, এই আপু হচ্ছে বর্তমানে আমার টিমে কাজ করতেছে, অ্যান্ড অলরেডি উনারা 150টা ডিজাইন রেডি করে ফেলছে। আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি, আমাদের হাতে আর হয়তো বা 2-3 মিনিট টাইম আছে, এরপর ক্লাসটা ক্লোজ করে দিব। সো এই আপুদের মধ্যে 7 জন মোটামুটি হচ্ছে অলরেডি 150টা ফাইল রেডি করে ফেলছে ইয়ার জন্য, কন্ট্রিবিউশনের জন্য টিম অ্যাকাউন্টে। এন্ড আপনারাও যেটা করেন, যেহেতু আপনারা ইলাস্ট্রেটর পারেন, আপনারা নিজেদের মধ্যে একটা টিম ক্রিয়েট করেন। টিম ক্রিয়েট করে যাকে ট্রাস্ট করার মতন আর কি, আপনি টিম ক্রিয়েট করেন। টিম ক্রিয়েট করে কাজ শুরু করে দেন। এটা কন্ট্রিবিউশনে করতে পারেন, যে কোনো মার্কেট প্লেসে করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, সবার মাইক অন আছে, কারো কোনো কোশ্চেন থাকলে আপনি বলতে পারেন, আপনারা বলতে পারেন। কারো কোনো কোশ্চেন নাই? ভাইয়া, স্যার আইকন ইউজ করতে পারবো? জি ভাইয়া, একজন একজন আইকন কারণ। ইউজ করতে, আইকন বলতে? আফিফ ভাইয়া বুঝি নাই। স্যার ফ্ল্যাগ এর বা বিভিন্ন যে কানাডার দেখলেন না স্যার, হ্যাঁ। ওটা আইকন ইউজ করতে পারবো, পিএনজি আইকন, না, মানে ওই পাতাটা। কোনো কিচ্ছু আপনি বাইরে থেকে নিয়ে ইউজ করতে পারবেন না। যা করবেন আপনি সিলেকশন টুল দিয়ে করবেন। যাই করেন আপনি সিলেকশন টুল দিয়ে করবেন। এবার আপনি যদি সিলেকশন টুল দিয়ে যদি আরেকটা জায়গা থেকে কপি করে নিয়ে এসে বসাইতে পারেন, কালার দিয়ে আপনি বসান, সমস্যা কি? সিলেকশন টুল তো আপনাকে দেখানোই হয়েছে, তাই না? সিলেকশন টুল দেখাইছি না? সো সিলেকশন টুলের মধ্যে আপনার যেইভাবে আসলে আপনার এরিয়াটা বা ওই কালারটা আপনি নিতে পারবেন, আনতে পারবেন। সো ওই ওই ডিজাইন ফলো করে বা ওই হিসাব করে আপনি করবেন। এখন আপনি ভালো জানেন কিভাবে করবেন, আমি তো আপনাকে ওয়ে বলছি। আমি কি করবেন সেটা বলছি, এবার কিভাবে করবেন, কি করবেন সেটা আমার পক্ষ থেকে বললাম, কিভাবে করবেন সেটা আপনি জানেন, সেটা তো আমি বলে দিব না। আমি তাও একটু হিন্ট দিয়ে দিলাম। ওকে স্যার। স্যার আবার একটু সিরিয়াল বাই বলেন তো স্যার, কি কি এসডব্লিউ? আচ্ছা, হোমওয়ার্কের পাশাপাশি আমি ওই ছবিটাও পেয়ে গেছি, ঠিক আছে, সমস্যা না, আমি ওপেন করে দেখাচ্ছি, আমি স্ক্রিন শেয়ারও করতেছি, দাঁড়ান। আচ্ছা, ফার্স্ট কথা হচ্ছে গিয়ে আপনাদের হোমওয়ার্ক থাকবে, একটা ইমোজি ডিজাইন করবেন, ফ্ল্যাগ ডিজাইন করবেন, আর বিল্ডিং এর ডিজাইন করবেন, ঠিক আছে? এখন বিল্ডিং এর ডিজাইন ফটোশপে কেমন হইতে পারে সেটা দেখতে চান? দেখাইতেছি। ওইটাই, এই যে একটা বিল্ডিং এর ডিজাইন এমনও হইতে পারে ফটোশপে শুধুমাত্র সিলেকশন টুল দিয়ে। এটা কিন্তু ফটোশপে করা সম্পূর্ণটা। এন্ড এটা হচ্ছে সেকেন্ড ক্লাসের হোমওয়ার্ক ছিল তাদের, এন্ড সেকেন্ড ক্লাসে তারা এই ডিজাইন, 314 নম্বর ব্যাচ, এই ডিজাইন সাবমিট করছে। সো আপনারা জাস্ট চিন্তা করেন, বুদ্ধি করে বের করেন কিভাবে ডিজাইন করলে ডিজাইনটা সুন্দর হবে, ঠিক আছে? কারণ আপনারা যদি চান আমি এই ডিজাইনটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিতে পারি, আমার কোনো প্রবলেম নাই। 312 আর 316 দুইটাতে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই ল্যাম্প গুলাও কি সিলেকশন টুল দিয়ে করা? হ্যাঁ, A to Z সব সিলেকশন টুল দিয়ে করা। আমি দিয়ে দিলাম। একটু কোয়ালিটিফুল কাজ করার ট্রাই করবেন, আশা করি। ঠিক আছে? আচ্ছা, 10টা বেজে গেছে, আমি আর কারো কোশ্চেন নিতে পারছি না বা কারোর সাথে আর কথাও বলতে পারতেছি না।
316-তে দিচ্ছেন মনে হয়, 312-তে না দিয়ে। 312তেও দিছি, 316তেও দিছি, দুইটাতেই দিছি। এই যে 312, 316 দুইটাতেই দেওয়া হয়েছে। এই যে ঠিক আছে ভাই। কারণ আপনারা দুইটা ব্যাচ তো একসাথে করতেছেন, তাই না? ঠিক আছে ভাই। ওকে, সবাই তাহলে ভালো থেকেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার সবার সাথে দেখা হবে, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।